হ্যালো হ্যালো সবাইকে ওয়েলকাম আজকের ফ্রাইনামেল পডকাস্টে। আশা করি সবাই ভালো আছেন। হ্যালো সাদমান, এনায়েত, জীবন কেমন যায়? সুপার ভাইয়া। এবং আজকে আমাদের ফার্স্ট টপিকতে আমরা যেটা নিয়ে আলাপ আলোচনা, অনেকগুলো টপিক আছে আজকে আমাদের। ফার্ম বেজে ল অফ প্রেডিকশন, ডিজিটাল নোম্যাড, ফেসবুক পেজ হ্যাকস হচ্ছে, ইংলিশ চ্যানেল ওপেন করা, কিংবা ফ্যাকাল্টি মেম্বারদের যে অনেক বেশি পাওয়ার দেওয়া হয় যেটা স্টুডেন্টরা কিছু করতে পারে না, কিংবা হিট অফিসার। উই উইল টক অ্যাবাউট মাল্টিপল টপিকস। সো এনআই, তোর চয়েস অনুযায়ী শুরু কর, কোনটা নিয়ে আলাপ না, শুরু করবি? অবশ্যই হিট অফিসার। আমি আজকে দেখি, আচ্ছা। আমি আজকে ভিডিও পাবলিশ করছি এত গরমে লোডশেডিং বাড়তে পারে কিনা। সবাই কমেন্ট করা শুরু করেছে যে চিফ হিট অফিসার নিয়ে একটা ভিডিও বানান, একটা ভিডিও বানান, একটা video। ভাই, আমি এটা নিয়ে কেমনে ভিডিও বানাবো? এটা নিয়ে মানে এটা ভিডিও বানানোর টপিক কিনে জানি, বাট পডকাস্টে এটা ডিসকাশনের একটা খুব ভালো টপিক অফকোর্স। আচ্ছা, আমরা পুরোটা একটু করি, মানে আমাদের মধ্যে মনে হয় সাদমান পুরো টপিকটা নিয়ে বেশ ভালো জানে। না অফকোর্স স্যার, খালিদ ফারহান ভাই ওয়াই সবচেয়ে উড কম ইউ জানবে। অ্যাজিউম? আমি হিট জাস্ট জানি অফিসার যে জিনিসটা কি, এটা আমাদের ফার্স্টে বলো। হিট অফিসার বিষয়টা আসলে কি, তারপর আমরা বুঝি বাংলাদেশে কে হয়েছে এবং হুম। তারপর সে কি করবে। আচ্ছা, আমি যতদূর জানি চিফ হিট অফিসার যিনি, উনি হচ্ছেন মেয়র আতিকের মেয়ে। এবং এটা ওকে। নিয়ে আসলে শুরু হয়েছে যে তার কি নিজে, অনেকেই বলতেছে যে নেপোটিজমের কারণে হয়েছে, অনেকেই বলতেছে ভাই এটা ফার্স্টে কেন এই জিনিসটা বলতেছেন যে তার বাবা পরিচয়টা কেন দিচ্ছেন, সে তো তার নিজস্ব যোগ্যতা হইতে পারে। এরপর হুম। এটা হচ্ছে ফার্স্ট ঝামেলা যেটা নিয়ে শুরু হয়েছে মানুষের মধ্যে, যে নেপোটিজম নাকি না। সেকেন্ড যে জিনিসটা নিয়ে শুরু হয়েছে সেটা হচ্ছে এটা কারা নিয়োগ দিছে, যে এটা কি রকফেলার ওই ফাউন্ডেশন নিয়োগ দিছে, নাকি আমরা ইন্টারনালি জিনিসটা নিয়োগ দিছি, ভোট হয়েছে নাকি না। কারণ যদি আমরা নিজেরা তাকে নিয়োগ দেই, এখানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট থাকতে পারে। দ্যাটস দ্য সেকেন্ড থিং। অ্যান্ড দ্য থার্ড থিং ইজ, যেহেতু শি ইজ এ ফিমেল, সো ওইটার কারণে বাংলাদেশে একটা জিনিস থাকে যে হিট অফিসারের সাথে হিট হট, এই দুইটা জিনিস ওয়ার্ড একসাথে মিশাই দিয়ে আর অনেকগুলো জিনিসপত্র হয়েছে। বাট ওভারঅল উই আর ভেরি ইন্টারেস্টেড যে আসলে হিট অফিসারকে যে নিয়োগ দেওয়া হয়েছে, এটা একটা নতুন জিনিস, নতুন ইনিশিয়েটিভ, যে অ্যাকচুয়ালি ক্লাইমেটটাকে ঠিক করা কিংবা সহনীয় করার জন্য কিছু ইনিশিয়েটিভ নেওয়ার জন্য ডেজিগনেটেড রোল আছে। এবং এটারই আজকে একটা পোস্ট দেখলাম যে ঢাকায় মোস্ট লাইকলি 2 লাখ গাছ প্ল্যান করা হবে একটা উদ্যোগ হিসাবে। তো আমার মনে হয় জিনিস সাধুবাদ জানাই যে একটা ডেজিগনেটেড রোল অ্যাটলিস্ট আছে, কন্ট্রোভার্সি হইলো, অ্যাটলিস্ট রোল আছে। আমি না এখানে আরেকটা নতুন কোশ্চেন তুলতে চাই। এটা অনেকেই এটা বলছে যে সালমান মুক্তাদির ভাইয়ের বিয়ে করা, যে কিনা একজন ডিভোর্সি মানুষকে বিয়ে করছে, এবং চিফ হিট অফিসারকে নিয়ে এত বেশি কথা বলা, যেহেতু সে একজন মেয়ে, সে যদি একজন ছেলে হইতো আই গেস এত কথা হইতো না। আই গেস এত কথা হইতো না, কখনো হইতো না। সো এইটা থেকে কি বোঝা যায় বাঙালি আসলে সেক্সুয়ালি ফ্রাস্ট্রেটেড? সুরসুরি বলে কথা হয়ে গেছে, সুরসুরি দেয়। হ্যাঁ, বাট না, মানে জিনিসটা একটু অন্যভাবে চিন্তা করা যায় না, যে চিফ হিট অফিসার একজন খুব সুন্দরী মানুষ হয়েছে এবং সে একজন মহিলা, এই কারণে এটা নিয়ে এত বেশি কথা হইতেছে। জিনিসটা কতটা ক্রিঞ্জ অ্যান্ড অকওয়ার্ড এটা আমি আসলে এটা জানি না। লাইক এটা যদি আমরা ইকুয়ালি দেখি, লাইক দ্য মোস্ট হ্যান্ডসাম পার্সন ইন বাংলাদেশ ফারহান ভাই, বাট উনার তো ওই সেক্সুয়ালিটি নিয়ে তো কখনো ছেলে পুলে অত কিছু লাফায় না। জাস্ট হ্যাঁ, একটা ওয়েবসাইট আছে, টপে এসইও করছে, এতটুকুই। বাট ওয়েন ইট কামস টু এ ফিমেল, ফিমেলদের ক্ষেত্রে এই আলোচনাটা আই গেস বেশি হয়। হুম। ও, আরেকটা ব্যাপার হচ্ছে, এখানে অনেকে হয়তো হিটের বানানটা ভুল করছে, মানে HEAT হিট নাকি হুম। হচ্ছে HIT হিট। এই যে মানে এই এই ওয়ার্ড সিচুয়েশনের মধ্যে প্লেটাই হিট হট হিট, এই এই হ্যাঁ, তিনটা জিনিস নিয়ে আসলে মানুষজন ওই HIT হিট মনে করছে হুম। যতদূর মনে আচ্ছা, হয়। ওনার ওনার বলেন। নাম বুশরা না? হিট বুশরা অফিসারের আফরিন। নাম বুশরা বুশরা আফরিন আপু, আফরিন। হ্যাঁ। বুশরা আফরিনের ইন্টারভিউ দেখছি আমি প্রথম আলোতে। উনি, ওনাকে জিজ্ঞেস করছে প্রথম আলো থেকে যে, প্রথম আলোতে গেলে সবাই পড়তে পারবে, যে হিট অফিসার হিসেবে আপনি কিভাবে গরম কমাবেন। তো হুম। অনেকগুলো প্রশ্ন জিজ্ঞেস করছে, ইভেন কন্ট্রোভার্সিয়াল প্রশ্নটাও জিজ্ঞেস করছে, আপনি মেয়র থেকে মেয়ে, এই জন্য কি কোনো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে নাকি, বা ওই জন্য আপনি পাইছেন নাকি, ওটাও জিজ্ঞেস করছে ওনাকে। উনি সুন্দর করে অ্যান্সার দিছে, বাট ওটা নিয়ে পয়েন্ট না। পয়েন্ট হলো, ওনাকে যখন জিজ্ঞেস করা হয়েছে যে গরম কমানোর জন্য উনি কি করবে, ওনার ফার্স্ট সলিউশন ছিল যে যেই সব এলাকায় গরম বেশি পড়ে ওই সব এলাকার মানুষকে SMS পাঠায় বলা হবে পানি খাইতে, এরকম একটা জিনিস। SMS পাঠায় বলা হবে যে বেশি করে পানি খান, হাইড্রেটেড থাকুন, এবং আপনার এলাকায় আজকে গরম পড়তে পারে, এরকম একটা নোটিফিকেশন যাবে SMS এ। এটা হলো ওনার একটা সলিউশন। সেকেন্ড, এনার যেটা বললো গাছ লাগাবে 2 লাখ, এটা আসলে সিটি কর্পোরেশন লাগাবে। তো এটা সম্ভবত সিটি কর্পোরেশন এবং এই হিট ফাউন্ডেশন, আমি জানি না ওদের এক্সাক্ট নামটা কি। উনি হিট অফিসার, বাট উনি কাজ করে শক্তি ফাউন্ডেশন, এরকম কি জানি একটা। শক্তি ফাউন্ডেশন এর চিফকে হিট অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, এটা সিটি কর্পোরেশনের পদ না। সো ওইখানে আমি ঠিক জানি, এক্স্যাক্টলি জানি না যে উনি সিটি কর্পোরেশনের সাথে অবভিয়াসলি কাজ করবে, বাট সিটি কর্পোরেশনের উপর উনার কতটুকু, উনি কিছু বললে সিটি কর্পোরেশনটা কতটুকু করতে বাধ্য, আমার মনে হয় না খুব একটা করতে বাধ্য, এটা পুরোপুরি আলাদা জিনিস। আহ, এই এই জিনিসটা অনেকটা ওই যে প্রিয়াঙ্কা চোপড়া ইউনিসেফের মোরাল সাপোর্ট হওয়ার মতো, আই থিঙ্ক। অ্যাকচুয়ালি আমার মনে হয় না খুব বেশি, বা মেসি ইয়ে হওয়ার মতো। অ্যাকচুয়ালি আমার ধারণা খুব বেশি কিছু হবে না ইন দ্য প্র্যাকটিক্যাল সেন্স, যে হিট কমবে এরকম। এটা মেইনলি একটা অ্যাওয়ারনেস প্লে।
উইচ ইজ নট ব্যাড, অ্যাওয়ারনেস ব্রিং করা খুব ভালো জিনিস, বাট এটা প্রবাবলি মোস্টলি একটা অ্যাওয়ারনেসের জন্যই করা জিনিস, এটার থেকে অ্যাকচুয়াল বেনিফিট আসবে বলে আমার মনে হয় না। আমি যতদূর পড়তেছি উনি হচ্ছে বাংলাদেশে, সরি, বুশরাফরিন হচ্ছে কানাডার কুইন্স ইউনিভার্সিটি থেকে গ্লোবাল ডেভেলপমেন্ট স্টাডিজ ও ঘানার ইনস্টিটিউট অফ লোকাল গভর্নমেন্ট স্টাডিজে পড়াশোনা করছেন। পাশাপাশি ঘানার বলগাটাঙ্গায় একটা নারী উন্নয়ন প্রকল্পেও কাজ করছেন। বাংলাদেশে আইসা বাহ। উনি দেশের বৃহত্তম এনজিও শক্তি ফাউন্ডেশনের ব্যবস্থাপনা নির্বাহী হিসেবে যোগ দিচ্ছেন। হুম। বাংলাদেশের বিশিষ্ট প্রাণী অধিকার সংস্থা অভয়ারণ্যের পলিসি কনসালটেন্ট হিসেবে ডিএনসিসির সঙ্গে কাজ করছেন, মানে ঢাকা নর্থ সিটি কর্পোরেশন। আর ঢাকা উত্তর সিটি কর্পোরেশন না, তাকে আর্স্ট রকফেলার ফাউন্ডেশনের বাংলাদেশের ঢাকা উত্তরের চিফ হিট হিট অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়। আর এর আগে এই ফাউন্ডেশন বিশ্বের মোট 7 জন নারীকে চিফ হিট অফিসার হিসেবে নিয়োগ দেয়। এটা কি সবসময় মেয়েরাই হয়? বুশরা আফরিন হচ্ছেন আর্স্ট রকফেলার প্রতিষ্ঠানের দক্ষিণ এশিয়ার প্রথম নারী কর্মকর্তা। সবসময় মেয়েরা হয় না। ওকে, ওকে। না, যেহেতু বলা 7 জনের আগে নিয়োগ দেওয়া হয়েছে এই জন্য আমি ভাবছি মেয়ে। ইন্টারেস্টিং। যদি এনিওয়ে, অ্যাওয়ারনেসই হয়, আই থিঙ্ক দে আর এইসিং ইট, কারণ মানে বাংলাদেশে হুম। অ্যাট দিস পয়েন্ট গত 3 দিন ধরে এটা নিয়ে অনেক আলাপ আলোচনা হয়েছে। সো অ্যাটলিস্ট এই রোলটা যে অ্যাওয়ারনেসের জন্য অ্যাটলিস্ট মানুষ এখন জানে যে এই রোলটা এক্সিস্ট করে। এখন দেখার বিষয় যে কি করতেছে তারা আসলে রোলটা দিয়ে। হুম। লাইক আজকে যেরকম আমি আর এনআই যেরকম শেয়ার করছিলাম যে ব্যাংকে যে আমাদের কি অবস্থা হয়েছে, আমি আজকে ভাবছিলাম যে হ্যাঁ ব্যাংক তো একটু দূরেই, একটু হেঁটে যাই। হাঁটার পর যে অবস্থাটা হয়েছে এই রোদের হ্যাঁ। মধ্যে, আমি বসছি কিছুক্ষণ তারপরে উঠতে পারি নাই এই রোদের মধ্যে। ইটস গেটিং রিয়েলি সিরিয়াস আসলে। এবং আমি ঠিক হ্যাঁ, বুঝতেছি না যে এটা কি আসলে সিজনের কারণে হচ্ছে নাকি এটা আসলে ইতিহাসের বেশ কঠিন একটা সময় গরম যাইতেছে। সময় যাচ্ছে আসলে, মানে হ্যাঁ, এটা আমি কম্পারিজনটা বুঝতেছি না আসলে এখন। ঢাকাতে তো ইয়ে হয়, ঢাকাতে যেটাকে বলে আরবান হিট আইল্যান্ড। হিট হুম, আইল্যান্ড মিন্স হচ্ছে আমরা যেমন প্রচুর কংক্রিট তো শহরের ভিতরে, হুম, ইভেন ইফ আমাদের তাপমাত্রা শহরের ঠিক বাইরেও যদি সাপোজ 37 38 থাকে, শহরের ভিতরে ফিল হবে এটা 41 40 এরকম। তার কারণ হচ্ছে কংক্রিট তাপ একদম ধরে রাখে। হুম। ইভেন যদি হিট ওয়েভও আসে, তখন ও বাই দ্য ওয়ে একটা ইয়ে আসতেছে, সাইক্লোন আসতেছে খুব পসিবলি সামনেই। আচ্ছা, এটা হচ্ছে ক্যাফে মক্কার যে মক্কা, ওই মক্কা, সাইক্লোন মক্কা। ওকে। সাইক্লোন মক্কা আসতেছে, তো সাইক্লোন মক্কা নিয়ে আমাদের এখানে অনেক তোড়জোড় চলতেছে। হ্যাঁ, সামনে হয়তো মক্কা কিরকম হিট করবে জানি না। এবং আমরা, লাস্ট, হ্যাঁ, হ্যাঁ, লাস্ট লাস্ট। লাস্ট আমাদের ওই 2020 সাইক্লোন আমফানের পরে খুব হুম, হাই সাইক্লোন আমরা দেখি নাই। এবার দেখা যাক সুপার সাইক্লোন টাইপের কিছু হয় কিনা। হুম, আশা করি হবে না ইনশাল্লাহ। আর এই যেটা আরবান হিট আইল্যান্ডের কথা যেটা বলতেছিলাম, ঢাকাতে আসলেই বেশি গরম অনুভূত হয় কংক্রিট বেশি থাকার কারণে। হুম, আমাদের হচ্ছে ওই অনেক জায়গাতে দেখা ল্যান্ড কভার ম্যাপে দেখায় যে বিল্ট আপ এরিয়া অনেক অনেক বেশি বাড়তেছে, গাছপালা কমে যাইতেছে। এটার কারণে গরম অনেক বেশি পরিমাণে বাড়তেছে। সেই কারণে ওই যে যেটা বলে যে 2 লাখ গাছ লাগানোর যেই উদ্যোগটা আছে, এটা অ্যাকচুয়ালি মানে জাস্ট লোক দেখানো না, এটা অ্যাকচুয়ালি কাজ করবে যদি লাগাইতে পারে আর কি। হ্যাঁ। আচ্ছা, আর আমি আমি একটা বলুন। নুব প্রশ্ন করি। ফ্রম ফ্রম আমি যেহেতু কমার্স ব্যাকগ্রাউন্ডের, খুব হ্যাঁ, সহজ একটা বেসিক প্রশ্ন। গাছ লাগাইলে কিভাবে ঠান্ডা হয় ওকে, ওকে, পরিবেশ? ওকে, ওকে, ঠিক আছে। সো প্রথম কথা, গাছ আপনার বিল্ট আপ এরিয়া কমাইতেছে শহরের মধ্যে, হুম। আপনার মানে কংক্রিট টংক্রিট বিল্ডিং এগুলো কম হচ্ছে। সবকিছু, হ্যাঁ, বিল্ডিং টিল্ডিং কমাই ফেলতেছে। সেকেন্ড কথা, আপনি গাছ লাগানোর কারণে আমি যতদূর জানি গাছ লাগাইলে বৃষ্টি ভালো এন্ড রেগুলারলি হয়, বাট এক্স্যাক্টলি কি মানে গাছের সাথে এক্স্যাক্টলি কি কানেকশন এটা জানি না, বাট বৃষ্টি খুব সুন্দর মতন হয় আর কি। আরেকটা ব্যাপার হচ্ছে গাছের কারণে আপনার ইনফিল্ট্রেটেড এরিয়া অনেক বাইরে যায়। যেমন হচ্ছে গাছ যেই জায়গাগুলোতে থাকবে ওই জায়গাগুলোতে যেহেতু কংক্রিট নাই, বৃষ্টির পানি যখন পড়বে পানিটা হচ্ছে ডিরেক্টলি মাটির নিচে যাবে। সো মাটির নিচে গেলে এটা গ্রাউন্ড ওয়াটারে জমা হয়, সেটা গ্রাউন্ড ওয়াটার রিচার্জ করতে অনেক বেশি হেল্প করে। যেটা কংক্রিট এরিয়া হইলে দেখা যায় যে কংক্রিট তো ভিতরে মাটি যায়, মাটির ভিতরে পানি যাইতে দিতেছে না। সো ওই পানিটা কি হয় পরে হচ্ছে যে বিভিন্ন জায়গাতে ছড়ায় যায়, আরবান ফ্লাড তৈরি হয়, রাস্তার মধ্যে পানি জমা হয়, মানে এটাকে আরবান ফ্লাড বলে, শহরের ফ্লাড। সো ওই ফ্লাড গুলো অনেক বেশি হয়। সো এইটা একটা জিনিস। আর গাছ হচ্ছে পরিবেশ ঠান্ডা রাখে। একটা তো হচ্ছে অফকোর্স কার্বন ডাই অক্সাইড শুষে নিতেছে, কার্বন ডাই অক্সাইড কমাইতেছে, সো গ্রিন হাউস গ্যাস কার্বন ডাইঅক্সাইড তো, কমতেছে। কার্বন ডাইঅক্সাইড কি গরম? কার্বন ডাই অক্সাইড তো গ্রিন হাউস গ্যাস না? তাপটা ধরে রাখে। হ্যাঁ, মানে হচ্ছে গ্রিন হাউস গ্যাসই তো হচ্ছে যে আপনার ওই যে গ্রিন হাউসের মতন কাজ করে, হ্যাঁ, যে হ্যাঁ, একটা তরঙ্গ ভিতরে ঢুকবে কিন্তু আর বাইর হইতে পারবে না। হ্যাঁ। তো বাইর হইতে পারে না দেখেই তো তাপটা ট্র্যাপড হয়ে যায়। ট্র্যাপড হয়ে যায় দেখে গাড়ির সব জানলা অফ করে দিলে যেরকম ভিতরটা হিটার এক্স্যাক্টলি, হয়ে যায়। এক্স্যাক্টলি, ভিতরে হিটটা জমা হয়, বাইরে আর যেতে পারতেছে না। সো গাছপালা যেহেতু বেশি বেশি কার্বন ডাই অক্সাইড শোষণ করতেছে, অক্সিজেন ছাড়তেছে, সো কার্বন ডাই অক্সাইড শোষণ বেশি হওয়ার কারণে আপনার গরমটা কমবে।
তো যারা ক্লাস 8-এ আছেন, যাদের প্যারাগ্রাফটা লেখা দরকার ছিল যে বনায়নের আচ্ছা, আমি প্রয়োজনীয়তা, কিরকম বলদ চিন্তা কর সাদমান, আমি প্রথমেই কিন্তু কার্বন ডাইঅক্সাইডের কথাটা বলা উচিত ছিল। আমি ঘুরায় পেঁচায় বলতেছি না আরবান ঠিক হিট আইল্যান্ড, আছে, এটাই ঠিক ইনফিল্ট্রেশন, আছে, কত কিছু বলতেছি। না এটাই প্রথম ঠিক পয়েন্টই তো আছে, হচ্ছে কার্বন ডাইঅক্সাইড কমায়। না এটাই ঠিক আছে যে আমার সবাই যেটা জানে ওটা দিয়ে কেন শুরু করবি। এবং আরে আমার না, এখানে আমার মাথা দিয়ে আসে নাই এবং এখানে আমার দুইটা জিনিস আছে, দুইটা পয়েন্ট, আমার একটা নিউ কোয়েশ্চেন আছে। তার আগে একটা জিনিস বলে রাখি, ইন্টারেস্টিং জিনিস, আমরা যেহেতু ওই সাইক্লোনের কথা বলতেছিলাম, আমরা আর্থকোয়েক রিসেন্টলি হয়েছে, ওটাতে আমরা যাব, পরে যাব। হ্যাঁ, বাট right. তার আগে একটা জিনিস হচ্ছে যে ছাদে টপ ফ্লোরে যাদের বাসা, এই বাসাগুলোতে অনেক জায়গায় রেন্ট কমায় দিচ্ছে, বিকজ হ্যাঁ, ওই ফ্লোরে থাকাটা এক্সক্রুশিয়েটিংলি ডিফিকাল্ট। সো এটা একটা হুম, বেশ ইউনিক একটা ফেনোমেনন যে পুরা বাসার সবার ভাড়া এক, বাট জাস্ট যারা ছাদে আছে, টপ ফ্ল্যাটে আছে, তাদের হয়তো একটু ওয়েভার দিচ্ছে, বিকজ ওই ছাদে থাকা অনেক ডিফিকাল্ট একটা কাজ আসলে। এটা হুম, একটা জিনিস। আরেকটা জিনিস হচ্ছে যে যেহেতু মাটি পাওয়া যাচ্ছে না, অর্থাৎ গ্রাউন্ড সারফেস লেভেলে তো জিনিসপত্র তৈরি হয়ে গেছে, রুফটপ গার্ডেনিং কিংবা এই যে গ্রিনারি যে তৈরি করা, এই জিনিসটাকে পলিসিতে আনা আমার মনে হয় এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। বিকজ যেগুলো আমার যে এলাকা মিরপুর ডিস্ট্রিক্ট যেখানে থাকি, এখানে রেগুলেশন করে দেওয়া আছে যে প্রতিটা বাসায় তোমার সোলার প্যানেল লাগাইতে হবে। ম্যাক্সিমাম কাজ হুম, করে না, বাট স্টিল যেহেতু রেগুলেশন আছে, লাগায় রাখছে, কাজ করুক আর না করুক, তার লাগায় রাখছে। তা এই জিনিসটা আমাদের পলিসি লেভেলে থাকলেও অন্তত একটু বেটার হয় যদি ছাদে করতে পারে। কারণ বিল্ডিং এর ছাদটা হচ্ছে বেসিক্যালি মাটি, যেটা বাড়ি দিয়ে রিপ্লেস করা হয়েছে। এখন আমি জানি না এটা দিয়ে, এটা যদি কোনো একটা মানে কোনো একটা ক্যাম্পেইন যদি করা যেত যে বাংলাদেশের 25% আমরা গ্রিনারি করবো সার্ফেস লেভেল, হয়তো মাটিতে আমরা সার্ফেস লেভেলে করতে পারছি না, বাট অ্যাটলিস্ট ছাদে আমরা করবো, যেন উপর থেকে ড্রোন ফুটেজে সব দেখা যায় যে গ্রিনারি। আই ডোন্ট নো হুম, ইফ ইট উইড ওয়ার্ক অর নট, প্ল্যান হুম। দিয়ে কি গাছের রিপ্লেসমেন্ট হবে নাকি না, বাট দ্যাটস জাস্ট অ্যান আইডিয়া আর কি। আমি যদি শুরু করি, প্রথম কথাটা যে রেন্টের ব্যাপারটা, আমার আজকেও স্বাধীনের সাথে কথা হইতেছিল, ও জয়ের ফ্রেন্ড। তো ওরা ওদের কোন আমাদের একটা বলো জয়কে। ও হ্যাঁ, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আসাদুজ্জামান জয়, জয়, আসাদুজ্জামান জয়। ও আচ্ছা, জয়, পিয়ন জয়, আচ্ছা আচ্ছা, আর তো ইয়েস। জয় এত ইরেলেভেন্ট হয়ে গেছে যে মানুষ জয় বললে আরে আরে আসাদুজ্জামান না জয় ভাই, বুঝে জয়ের আল্লাহ। জয় ইজ এ ভেরি পপুলার নেম। হ্যাঁ, আচ্ছা হ্যাঁ। আচ্ছা, যাই হোক। তো স্বাধীন আমাকে যেটা বলতেছিল যে ওরা বাসা ভাড়া খুঁজতেছিল, হ্যাঁ, একটা সামথিং এর জন্য। তো বাসা ভাড়া খুঁজলে বাড়িওয়ালারা জেনারেলি 2 তলা 3 তলা দিতে চায় না কখনো, কারণ ওরা হচ্ছে যে কোচিং এর মতন পড়াবে আর কি, ছেলেমেয়েদের পড়াবে, এরকম টাইপের একটা জায়গা খুঁজতেছিল। বাড়িওয়ালারা কখনো সেকেন্ড আর থার্ড ফ্লোর কখনো এই ধরনের মানুষের কাছে দিবে না, কারণ ওইখানে ওরা ফ্যামিলি পাবে, ফ্যামিলি তো 2 3 তলাতে ইয়া করবে। আর ওই জায়গার মধ্যে যে জায়গাটা খুঁজতেছে বেশিরভাগ জায়গায় লিফট নাই। তো সাদমান যেটা বললো রুফটপে ভাড়া হচ্ছে কমাই দিতেছে, এইটা মোর অ্যাকুরেট যেসব বিল্ডিং এ লিফট নাই, আই গেস। কারণ লিফট যদি থাকে তাহলে কিন্তু আমি রুফটপে ভাড়া বাড়ায়ও দিতে পারি, তার কারণ লিফটে তো তুমি আসা যাওয়া করতে পারতেছোই। আচ্ছা, আর আরেকটা ব্যাপার রুফটপে থাকার সবচেয়ে বড় যে ঝামেলাটা সেটা হচ্ছে গরমটা, মানে ডিরেক্টলি গরমটা ওই রুফটপের ওই রুমটার মধ্যেই হয়তো পড়তেছে, একটা জিনিস। সেকেন্ডলি হচ্ছে ওখানে প্রাইভেসির কিছু ঘাটতি আছে, যেমন রুফটপের মধ্যে গেলে অফকোর্স পুরাটা রুফ তো ইয়া হয় না, মানে ফ্লোর হয় না, তাহলে রুফ হইলো কেমনে? তাহলে তো তার উপর আরেকটা রুফ আছে। সো রুফটপের মধ্যে হাফ হয়তো এমন থাকবে যেটার মধ্যে মানুষজন হাঁটাচলা করবে বিকালে, এরকম টাইপের। সো ওই সময় মানুষ যখন যখন হাঁটাচলা করে তখন ওই যেই মানুষটা থাকতেছে রুফে, তার তো প্রাইভেসির একটা ঘাটতি হইতেই পারে। তো এই ধরনের কাজের জন্য হয়তো রুফটপটা একটু ছাইড়া দিতে চাইছে, কিন্তু বেশিরভাগ জায়গাতে দেখা যায় কি বিল্ডিং এর উপরে রুফটপটা, মানে রুফটপটার মধ্যে হাফ জায়গাতে কমিউনিটির কোনো একটা ফাংশন হবে, এরকম একটা জায়গা রাখা দেয়, সাপোজ 20 30 জনের মতন একটা বসার জায়গা, যেখানে একটা সোশ্যাল গ্যাদারিং হবে, যে বারবিকিউ কারো জোন টাইপ জন্মদিন, একটা কিছু, হ্যাঁ। হ্যাঁ, কোনো একটা মিটিং হবে, এই টাইপের কোনো কিছুর জন্য ওই কমিউনিটির কাজের জন্য হয়তো রাইখা দেয়। এইটা করে আর কি রুফটপের মধ্যে। বাট হ্যাঁ, এটা সত্যি কথা যে রুফটপের ভাড়া কমায় দিয়ে এটা ট্রাই একটা নেওয়া ইটস যাইতে ইন্টারেস্টিং পারে। আসলে, এটা আসলে একটা জিনিস রিসার্চে, যে লিফট থাকলে ভাড়া বাড়ে না কমে, এন্ড লিফট না হ্যাঁ, থাকলে মানে কোন ফ্যাক্টরটা সব থেকে বেশি ওয়েটেজ পাবে আর কি, যে হ্যাঁ, ভাড়া বাড়বে নাকি কমবে জিনিসটা। লিফট একটা অফকোর্স মেজর ফ্যাক্টর। আমাদের বিল্ডিং এ যেরকম লিফটের জন্য কোরটা দেওয়া আছে, মানে জায়গাটা আছে লিফটের, কিন্তু লিফট করে নাই এখন পর্যন্ত, কারণ লিফট তো দেওয়া একটা বেশ ঝামেলার কাজ। আবার মেইনটেনেন্সেরও ব্যাপার আছে। আমাদের যেমন বাড়িওয়ালা হচ্ছে থাকে না বাসার মধ্যে, তো হচ্ছে যে ওই কারণে মেইনটেনেন্সের ব্যাপারটা তেমন হয় না, কিন্তু লিফট কোর কিন্তু আছে ওই জায়গায়। আর লিফট থাকলে বিল্ডিং এর ডিজাইন একরকম হবে, লিফট না থাকলে বিল্ডিং এর ডিজাইন অন্যরকম হবে। সো ওইটা একটা আলাদা জিনিস। আচ্ছা, মানে যাই হোক। লিফট নিয়ে যে পরিমাণে গ্যাচাল হয় বাংলাদেশে, হ্যাঁ, এমনকি ওই যে বিগ ব্যাং থিওরিতে লিফটটা জীবনে ঠিকই করলো না, ও একবার হ্যাঁ, হ্যাঁ, শেষ হ্যাঁ, বিগ সিজনে ব্যাং যায় থিওরি ঠিক করছে। লাস্টে ঠিক হয়েছে না? লাস্ট সিজনে একদম যায় ঠিক লাস্টে ঠিক করছে। হয়েছে, হ্যাঁ, একদম লাস্টে ঠিক হয়েছে, যখন একদম আ- নস্টালজিয়া সব আমি ক্লিপ ঠিক হয়েছে। পারন ভাই, আপনার বাসায় সালমানের লিফট আছে? আমার বাসায় লিফট নাই, আপনার আয়ারল্যান্ডে তো খুব কম জাস্ট, জায়গায় লিফট আছে। আচ্ছা কারণ আমাদের উঁচা বিল্ডিং নাই, খুব আচ্ছা। আনফরচুনেট।
আমাদের ট্রিনিটিতেও খালি একটা বিল্ডিং এ খালি লিফট ছিল, তাও খুব মডার্ন একটা বিল্ডিং, পুরান কোনোটাই নেই। সাদমানের মেইন সলিউশনের সাথে আমি একমত। So, ঢাকা সিটি কর্পোরেশনের এটা খুব তাড়াতাড়ি করা উচিত। সিটি কর্পোরেশন যেহেতু হোল্ডিং ট্যাক্স নেয় বাসার থেকে, সিটি কর্পোরেশনের জন্য এই জিনিসটা ইমপ্লিমেন্ট করা অনেক আচ্ছা সহজ। এইটা তো ট্যাক্সে একটা ছাড় দেয় তো রুফটপের মধ্যে গার্ডেনিং করলে, আমার যতদূর মনে হয়। মানে বাড়ি ভাড়া দেয়? থেকে যে ট্যাক্স আসে ওটার 1% ছাড় থাকে যদি আপনার ছাদের মধ্যে ইয়ে থাকে, গ্রিনারি থাকে। নাইস, আমি নাইস, যতদূর জানি এটা অলরেডি খুবই ভালো, ইমপ্লিমেন্টেড। জানা দরকার মানুষের। খুবই ভালো। সো আমি আমি জানতাম না। So, আমি এটাই বলতে গেছিলাম যে হয় ট্যাক্স রিবেট দিয়ে অথবা অন্য কোনো ধরনের অ্যাডিশনাল বেনিফিট দিয়ে, যেহেতু সিটি কর্পোরেশনের হাতেই পুরো বাসার কন্ট্রোল, এলাকার কন্ট্রোল, সো ওদের জন্য করা অনেক সহজ। এবং এক্সাক্ট রিপ্লেসমেন্ট তো আর হবে না, বাট নাইস সাবস্টিটিউট এট লিস্ট উপরে তবে 25 বা ভাইয়া 30 ভাইয়া বা একটা 45। জিনিস গেস করেন, সবচেয়ে বড় প্রবলেম কি ছাদের ছেলেমেয়েরা মধ্যে? যে স্মোক করে উপরে ছাদে যায়, এটার প্রবলেম। এটা না না তাতে এটা না, সমস্যা কি? গাছের অসামাজিক কার্যকলাপের মশা, জন্য গ্যাঞ্জাম দেয় না না না, আমাদেরকে এটা। মশা মশা ও মশা, আচ্ছা। মশা সবচেয়ে বড় প্রবলেম। আমাদের অসামাজিক এখানে পুরো কার্যকলাপের জন্য গাছ লাগে রে ওইখানে, এমনিতে আমাদের ছাদের মধ্যে নোটিশ যথেষ্ট। টানানো, আমাদের সবগুলো বিল্ডিং এ যে উপরে যে দেখা যাচ্ছে অনেকে গল্প গুজব করে, এটা আমাদের আইন শৃঙ্খলা নষ্ট করছে, তাই যাওয়া যাবে না। আচ্ছা ছাদে আচ্ছা কেন যায় আপনারা মানুষ? গল্প করার জন্য যায়। ছাদের মধ্যে আপনারা কয়বার অসামাজিক কার্যকলাপ হইতে দেখছেন নিজের চোখে? কখনো দেখিনি আমি। কখনো দেখেন? আচ্ছা ফারহান ভাই তো বাংলাদেশের সাথে কমই উঠছে, হুম। সাদমান? আমি আসলে দেখিনি। আমার পাশের বিল্ডিং এ দুইটা কুকুর থাকে, ছাদে হুম। বেসিক্যালি কুকুর পালে ওরা। তো দুইটা বাসা, ওকে। দুইটা কুকুর, সো গেলে ঘেউ ঘেউ করে। আর আরেকটা পাশের বাসা হচ্ছে ওরা সব গাছপালা বানায় রাখছে। আরেকটা পাশের বাসা হচ্ছে ওরা ডুপ্লেক্স করে ফেলছে, অর্থাৎ 6 তলা, ও আর রুফটপটা নিজেদের করে ফেলছে আর কি। সো হুম। পুরোটাই ওদের আর কি। সো ও অসামাজিক আচ্ছা, কার্যকলাপ অসামাজিক না, তারা কার্যকলাপ জাস্ট হওয়ার চিল চান্স করে। নাই, বাট আচ্ছা কুকুর থাকলে ওটা সময় কুকুর ওই জায়গায় অসামাজিক কার্যকলাপ করুক, কারো কিছু যায় আসে না। বাট আমি হচ্ছে হিস্ট্রিক্যালি দেখছি যে আমি নিজের চোখে হয়তো দেখি নাই, কিন্তু অন্য কেউ হয়তো বলছে এইখানে এই ফ্ল্যাটের এই ফ্লোরের এত নাম্বার অ্যাপার্টমেন্টের কেউ একজন এই জায়গায় অসামাজিক কার্যকলাপ করছে, এবং সেইটাই ছড়ায় গেছে সবার মধ্যে যে হচ্ছে আচ্ছা আচ্ছা এই আপুটা না এইখানে এই জায়গাটাতে আইসা ছাদের এই যে এই কোণাটাতে আইসা কিছু একটা করছিল, এরকম ভাবে ছড়ায় গেছে। সে তার বয়ফ্রেন্ডের সাথে আসছিল, এরকম ভাবে ছড়ায় গেছে। এইটা একটা জিনিস। আর ছাদের মধ্যে আমি জানি না কেমন অসামাজিক কার্যকলাপ করবে, এত ভাই খোলা একটা জায়গা। আর যাদের এখনকার যে যাদের খুঁজে মোবাইল দরকার ভাই, তাদের খুঁজে যেই নেয়। পরিমাণ জুম করা যায়, হ্যাঁ, মানুষজন কেমনে এই রিস্ক নিবে ছাদের মধ্যে যে এইসব অসামাজিক কার্যকলাপ করার, আমি আই জানি না। গেস হরমোনালি আমি হাইজ্যাক্ট হয়ে যায়, তখন অনেক কিছু করে ফেলে। হ্যাঁ, আই থিঙ্ক হরমোনালি হাইজ্যাক্ট হয়ে যায়, তখন অনেক কিছু কইরা ফেলায় ভাই, সাদমানের ওয়ার্ডস। হুশে থাকে না ভাই। আচ্ছা যাই হোক, ফার্মে কি জানি বলতে। হরমোনালি হাইজ্যাক্ট। আই ফারহান থিঙ্ক ভাই আপনি হরমোনালি বুশরা হাইজ্যাক্ট হয়েছেন জীবনে কয়বার? আই থিঙ্ক বুশরা যে মেয়রের মেয়ে, হ্যাঁ। এটা একটা পজিটিভ ব্যাপার। কারণ আহ, আমাদের দেশে স্পেশালি যদি সে কিছু করতে চায়, অ্যাকচুয়ালি কিছু করতে চাইলে একটা পাওয়ারফুল পজিশনে থাকলে অনেক কিছু করা অনেক সহজ, যেটা আমরা হুম। প্রয়াত মেয়র আনিসুল হকের সময় দেখছি। যেই পাওয়ারফুল তার জন্য অনেক কিছু করা, বা যে পাওয়ারফুল মানুষের সংস্পর্শে থাকে তার জন্য অ্যাকচুয়ালি সে যদি কিছু করতে চায় করা অনেক সহজ, কম্পেয়ার টু একটা র্যান্ডম মানুষ, সে পথে পথে আটকায় যায়। তো আমি যদি মেয়র হই, বা এনা যদি মেয়র হয়, না যদি গাছ লাগাইতে যায়, সিটি কর্পোরেশনে এসে আটকাবে। সিটি কর্পোরেশন 2 দিন আগে আমি দেখছি গাছ কাটছে, ওইটার বিরুদ্ধে আবার প্রোটেস্ট হয়েছে যে গাছ কাটা যাবে না। হুম। দক্ষিণ না উত্তর আমি ঠিক শিওর না, বাট সিটিজেনরা প্রোটেস্ট করছে, আমি দেখছি ব্যানার ট্যানার নিয়ে দাঁড়ায় যে গাছ জনগণের, গাছ কাটা যাবে না। যখন নিজেদের পরিবারের ভিতর থেকে একজন পজিটিভলি ওই সেম গোলে কাজ করতেছে, তখন নিজেদের মধ্যে ব্যাপারটা থাকলে আসলে করাটা সহজ। তো কোনো কোনো সময়ে এই নেপোটিজম টাইপ অ্যাঙ্গেল আসলে হেল্প করে। হেল্প করে। আর এই জিনিস যেহেতু আগে ছিল না, এমন না যে একটা জব ছিল উনি নিয়ে নিছে, এরকম না, এটা একটা ইনভেন্টেড জব নতুন, যেটা আগে ছিলই না, আপনার জব নিয়ে গেছে, এরকম না। সো এখানে আমার মনে হয় পজিটিভ হইলে পজিটিভই হবে, না হইলে নিউট্রাল, নেগেটিভ কিছু হওয়ার আসলে চান্স নাই। যেহেতু নেপোটিজম নিয়ে কথা হইতেছে, আমার দুইজনের কাছেই একটা কোশ্চেন। আপনাদের ফ্যামিলিতে সবচেয়ে পাওয়ারফুল মানুষ কোন পোস্ট হোল্ড করে? বলা যাবে না। ও নো, সেকেন্ড সেকেন্ড পাওয়ারফুল মানুষ কোন পোস্ট হোল্ড করে? আম, এটাও ফ্যামিলি বলা ট্রি যাবে এর না। কথা বলতেছি থার্ড আমরা। মনে হয় আমি। আমরা তো ফ্যামিলি ও, ট্রির কথা বলতেছি ভাই। আপনার পাওয়ার নাই তো, আপনি তো কর্পোরেট। আমার যে কি পরিমাণ পাওয়ার আছে এটা আমি বললাম না, বস আমি যে কোনো এনাই কিছু আই, হইতে পারি। তুই কি দেখোস নাই আচ্ছা যখন না, ফারহান আচ্ছা ফারহান দেশে ভাই কি ছিল? করতে পারে? সাদমান, ফারহান ভাই তার ক্ষমতা দিয়ে কি আমি এটা করতে পারে? আমি এটা বলতে চাই না, আমি ওয়েল, যে কোনো কেউ কিছু যদি করতে পারি। লিগ্যাল ফাইটে যায় ফারহান ভাইয়ের ও সাথে, ফারহান ভাই বেশ প্যারা দিতে পারে তাদেরকে আচ্ছা চাইলে। আচ্ছা, আমি ফারহান ভাই আপনি কি আমাকে হেল্প করতে পারবেন এইসব ব্যাপারে, লিগ্যাল ফাইটে ডিপেন্ড টাইটে করে গেলে? তোমার কিরকম কিরকম ঝামেলা, আমি আমার ধরেন পাওয়ার যে রাফসান কোনো সাবা জায়গায় ইউজ বাইসা করি না। বলল যে ওর কন্টেন্ট আমি চুরি করছি, আমাকে এখন 5 লাখ টাকা দিতে হবে ওকে, আমি এখন কি করব? আপনি এখন আমাকে বাঁচাইতে পারবেন? পারা উচিত, বাঁচাতে চাবো নাকি এটা কোন সময় তোমার কেন পাওয়ার ভাই পাওয়ার কোন সময় চাবেন না তোমার কেন? পাওয়ার ইউজ করতে হবে, পাওয়ার থাকলে কোন সময় পাওয়ার ইউজ করতে হবে, এটা মানে ওইটা জাজমেন্ট একটা থাকাটা খুব বেশি ডেমনস্ট্রেশন, কিন্তু ইম্পর্টেন্ট। শো অফ যে কতটুকু হুম। হোল্ডিং অফ।
স্টেটমেন্ট। এক্স্যাক্টলি। আমি চাইলে যে কারো জীবন লিভিং হেল বানায় ফেলতে পারি যদি আমি চাই, এবং যদি আমি অত ঝামেলায় পড়ি। বাট আমি খুব ভালো মানুষ, আমি কখনো এরকম কিছু করব না। ভাই আজকে কি বাট পসিবল। থ্রেটটা দিল সবাই, যারা যারা শুনতেছেন না, সাবধান আমি তো থাকেন। বাকি সাথে আমি এটাও বলছি যে আমি মনে হয় করবো না, বিকজ আমি খুবই ভালো মানুষ। আপনার বাট মনের মধ্যে একটা সুপ্ত পসিবল। বাসনা আছে, এই কারণেই আপনি বলছেন যে আমি চাইলে যে কারো লাইফ লিভিং হেল বানাই দিতে পারি। আমার সবাই বন্ধু। আচ্ছা, প্যারা নাই, করবে না। আহ, আচ্ছা আচ্ছা দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমার আর আচ্ছা, একটা কথা হ্যাঁ, আছে। ইয়াস আচ্ছা ইয়াস বল। ফারহান ফারহান ভাই, আপনি একটা কোন পডকাস্টে বলছিলেন না যে আপনার সাথে শেখ হাসিনার কোন একটা ইয়ে আছে? হ্যাঁ। ও ওইটাই কি আপনি? ওইটাই কি? না, ওইটাই কি? আচ্ছা আচ্ছা, এটাও ওইটা না। এটাও ওয়ান অফ, বাট হ্যাঁ, এটাও আছে, তো ওই দিক থেকেও আসলে বলা যায় যে আচ্ছা, আমার ওই দিক আপনি থেকেও অনেক আসলে কিছু পাওয়ারফুল। পাওয়ার আছে। হ্যাঁ, হুম। বাট আমি কখনোই পাওয়ার দেখিনি, এটাও না জোর করে বলতেছে, আমি কখনোই সব নিয়ে কথাবার্তা বলি না। ওকে, কারণ ভাই কারো কাছে আপনি কি তো ওই যে আয়ারল্যান্ডে থাকেন না? সাদমানের হ্যাঁ সাদমানের আব্বু মনে হয় নাকি সর্বোচ্চ পাওয়ারফুল, এর এর থেকে পাওয়ারফুল কেউ আছে ভাই, লিঙ্কেজে? এগুলা বলা যাবে না ভাই, ও ভাই, বিকজ আমি জিনিস হচ্ছে কাদের সাথে বসে আছি আল্লাহ, আমার তো এরকম কেউ নাই। আচ্ছা, তো যথেষ্ট আছে, তো যথেষ্ট আছে এলাই, এগুলা নিয়ে আর পপুলার নিস না। আমি জাস্ট একটা কোয়েশ্চেন আস্ক করতাম, আমরা পাওয়ার নিয়ে যেহেতু আমরা বলতেছি, আমরা এরপরে টিচারদের পাওয়ার অ্যাবিউজ নিয়ে আমরা কথাবার্তা বলবো, বাট বিফোর উই গো ইনটু দ্যাট টপিক, জাস্ট দুইটা কোয়েশ্চেন। একটা হচ্ছে, ফারহান ভাই তো আয়ারল্যান্ডে থাকেন, রাইট? রাইট হ্যাঁ, মানে কে এত হ্যাঁ, পরে? সালমান, আমি আয়ারল্যান্ডে থাকি। আয়ারল্যান্ডে থাকেন, সাদমান তো বাট বাংলাদেশে থাকো, রাইট? ইটস জাস্ট, হ্যাঁ, আমার জাস্ট হঠাৎ করে মাথায় আসলো যে আপনাকে কখনো আমি কনর ম্যাকগ্রেগর নিয়ে কথা বলতে দেখিনি। হ্যাঁ, আমি কনর অনেক ম্যাকগ্রেগর আয়ারল্যান্ডের না? কনর ম্যাকগ্রেগর আয়ারল্যান্ডার, বাট আমি ইজন্ট হি বিগ ইউএফসির দেয়ার? ভাই আপনার ভেরি একটু ভেরি ভালোভাবে বিগ। প্রোনাউন্সিয়েশনটা করবেন, আমি না বুঝা কনর কি ম্যাকগ্রেগর। বলতেছে? কনর ম্যাকগ্রেগর খুবই বড় কনার ইউএফসি ফাইটার, ম্যাকগ্রেগর, ওকে। খুবই বড় ইউএফসি ফাইটার। ওর পাবে আমি, না ওর পাবে কি, আমার আগের বাসার ঠিক উল্টা পাশে ওর একটা পাব ছিল। বিশাল বিজনেসম্যান, সম্ভবত উইস্কি ব্র্যান্ডও আছে এখন ওর একটা, আহ, এবং বিশাল ইনটু ইউএফসি এন্ড স্টাফ। আমি যেহেতু জুজিৎসু বাদ দিলে আমার বাকি ইউএফসির অন্য কোনো ফর্মের প্রতি তেমন কোনো আগ্রহ নেই, এবং জুজিৎসু খুব কম ইউজ হয় ইউএফসি তে। সো আমার আসলে ইউএফসি আমি দেখি না কখনো, এই আচ্ছা, কারণে এই কনর জন্য ম্যাকগ্রেগরের আসলে এত কখনো, ফ্যান না। ওই জন্য লাস্ট দিন আমি দেখতেছিলাম যে কনর ম্যাকগ্রেগর তো আয়ারল্যান্ডে, বাট ফারহান নেভার মেনশনড অ্যাবাউট কনর ম্যাকগ্রেগর, ওয়াজ দ্য রিজন। এটা একটা জিনিস। আরেকটা জিনিস, জাস্ট আমরা বিফোর উই গেট ইনটু আওয়ার নেক্সট টপিক, সেটা হচ্ছে যে কিছুদিন আগে ভূমিকম্প হয়েছে বাংলাদেশে। তো ওইটার নোটিফিকেশন আসছে, আমি এটা কখন আগে অ্যান্ড্রয়েডে। দেখি না। এটা কি ফার্স্ট টাইম হচ্ছে নাকি আগেও নোটিফিকেশন আসতো না না, ভূমিকম্প? আগে আসে না, আমার অ্যান্ড্রয়েডের মধ্যে নতুন আসলো এবং দেখলাম। আমি কোয়েশ্চেনটা করছিলাম যে যখন ভূমিকম্প হয়েছে, ভূমিকম্প হওয়ার আগে নোটিফিকেশন আসছে, সময় আসছে নাকি পরে আসছে? সো দেয়ার ওয়ার মেনি পিপল যাদের হুম। লিটারালি যখন ভূমিকম্পটা হয়েছে ঠিক ওই মোমেন্টে তাদের হয়তো নোটিফিকেশনটা আসছে। নোটিফিকেশনটা কে দিছে, সরি আমি জানি না। এটা আমার হচ্ছে মনে হয় গুগল অ্যালার্টস। হ্যাঁ, গুগল গুগল অ্যালার্টস, রাইট দিছে, রাইট, আমার ওকে। অ্যান্ড্রয়েডের ইয়ের মধ্যে আসছিল আমি যতদূর মনে পড়ে। আর ইয়েটার সাথে সাথে আসে নাই, আমার হচ্ছে কমপক্ষে 5-6 মিনিট পরে, আচ্ছা, কমপক্ষে। ইটস ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং। কারণ অনেক জায়গায় এটা এনআই আরো ভালো বলতে পারবি, বিকজ মেইন ভূমিকম্পটা হওয়ার আগে দের আর সাটেল শেকস হুম। কিংবা কি যিনি কিছু কিছু শক থাকে হ্যাঁ, যেটাতে বোঝা যায় মাঝে মাঝে। প্রি শক না, আফটার শক বেশি হয়, মানে আফটার শক মেইন আছে, আর ভূমিকম্পের কিছু কিছু পরে একটা সময় আফটার শক। ম্যাসিভটা হওয়ার আগে একটু জাস্ট হ্যাঁ। কাঁপুনি হয় কম আচ্ছা। স্কেলের। সো ওইটা মোটামুটি বুঝে যায়, বাট ওইটা আলাদা জিনিস। আমি জাস্ট দেখতে যাচ্ছিলাম যে কয়জনের আগে প্রেডিক্টিভ আসছে কিংবা কতজনের টাইম মতো আসছে। যাই হোক, ওইটা না গেল। এটা কি জানিস সাদমান, ভূমিকম্প প্রেডিকশন খুবই, পৃথিবীতে দুইটা জিনিসের প্রেডিকশন এখন পর্যন্ত বলা যায় যে মানে খুব দরকার প্রেডিক্ট করা, কিন্তু হচ্ছে এখন পর্যন্ত এটা ডেভেলপ না ইভেন হাইলি সফিস্টিকেটেড এরিয়াগুলোর মধ্যে। দুইটা না, আমি তিনটা বলবো। এই এক হচ্ছে ভূমিকম্প, ভূমিকম্প প্রেডিক্ট করা খুবই খুবই টাফ। এটা হচ্ছে ফুরিয়ার সিরিজের খেলা, মানে মাথা মুথায় ইকুয়েশন আমরা পড়ছিলাম, মাথা মুথায় একেবারে ইয়া হয়ে যায় যে ওইটা কোন সময়। এবং আরেকটা জিনিস, ভূমিকম্প ইটসেলফ যেই কম্পনটা হয়, একই ভূমিকম্প একটা বিল্ডিং এ কিচ্ছু করবে না, আবার আরেকটা বিল্ডিং এটা ধসায় ফেলবে। তার কারণটা হচ্ছে ওই আমরা ইয়া পড়ছিলাম না একটা কি জানি, ফ্রিকোয়েন্সি রেজোনেন্স। রেজোনেন্স। হ্যাঁ, রেজোনেন্স পড়ছিলাম না, যে ওর ওয়েভলেংথের সাথে ওই বিল্ডিং এর ওয়েভলেংথটা কোনো না কোনো ভাবে মিলে গেছে, এন্ড দ্যাটস ওয়াই একেবারে শেষ করে দিবে ওই জায়গাটার মধ্যে। সো ওইটা প্রেডিক্ট করাটা খুব টাফ। সেকেন্ড জিনিস হচ্ছে যেমন ফ্ল্যাশ ফ্লাড, নর্থ ইস্ট রিজিয়নের মধ্যে ফ্ল্যাশ ফ্লাড প্রেডিক্ট করা খুবই টাফ, হঠাৎ করে কোন সময় পানি চলে আসবে। থার্ড জিনিস হচ্ছে নদী ভাঙন, যে এক্স্যাক্টলি কোন জায়গাটার মধ্যে নদীটা ভাঙবে এটা প্রেডিক্ট করা এখন পর্যন্ত খুবই টাফ। সো এই তিনটা জিনিস নিয়ে আমরা বেশ প্যারাতে আছি ইন্টারেস্টিং। ইঞ্জিনিয়াররা, যে এটা আমি ফ্লাডেরটা চিন্তা করতাম না, বিকজ ফ্লাডেরটা এটাই সায়েন্স নামে একটা বই আছে, ওই বইতে শ্যামল ভাই হ্যাঁ, বলছিলেন যে কিভাবে আমরা ফ্লাড গুলো প্রেডিক্ট করার সায়েন্স অনেক আগায় গেছি, বাট স্টিল যেটা এত ডিফিকাল্ট একটা কাজ এটা জানতাম না আর কি। অন্য সো ফ্লাড গুলা কিন্তু না, বাট ফ্ল্যাশ ফ্লাড ফ্ল্যাশ ফ্লাড। ইটসেলফ, ফ্ল্যাশ ফ্লাডটা আচ্ছা, হরকাবান বলে। আমি ভাবছি তুই যখন বলছিস আনপ্রেডিক্টেবল জিনিসপত্র তুই টার্বুলেন্স বলবি আর সামথিং এলস, বাট হ্যাঁ তুই এইগুলাই বলছিস। এক্সাক্ট অ্যাকচুয়াল ইয়ার কথা বলছি, দুর্যোগের কথা বলছি। আচ্ছা আচ্ছা, এখন আসি হচ্ছে অ্যাবাউট পাওয়ার। আমরা যেহেতু পাওয়ার টপিকে ছিলাম, আমার কাছে মনে হয় একটা টপিক খুব রেলেভেন্ট। সেটা হচ্ছে যে সামটাইমস যখন আমরা ইউনিভার্সিটিতে পড়তেছি, হয়তোবা এমন একটা ফ্যাকাল্টি মেম্বার পাচ্ছি
যে তার পাওয়ার খাটাচ্ছে, হয়তো বা ইজ এন অ্যাবসলিউট অর হি অর শি অর দে আর এন অ্যাবসলিউট বুলি, এবং না, আমরা বিভিন্ন ক্ষেত্রে। অ্যাকচুয়াল ঘটনাটা অ্যাড্রেস করি না, কোন ঘটনা থেকে আমরা আসলে এটাতে ওকে, আসছি। প্লিজ গো হেড এনায়েত। হ্যাঁ, আমরা এই ঘটনা থেকে আসছি। কুশল ভাইয়া তার বাবাকে নিয়ে একটা পডকাস্ট দিছিলেন, তার বাবা বুয়েটের একজন সম্মানিত ফ্যাকাল্টি। তো তিনি একজন প্রফেসর, খুব সম্ভবত মেকানিক্যাল ডিপার্টমেন্টের, এবং ওই পডকাস্টের কোন একটা ক্লিপ সেটা কেটে কুশল ভাই ইয়েতে আপলোড দিছে, তার ফেসবুক পেজ থেকে আপলোড দিছে। অ্যান্ড দেন ওইখানে ওই পোস্ট মানে ভিডিওটা এরকম ছিল যেখানে উনি হচ্ছে মানে অ্যাকচুয়াল টাইটেলটা ছিল উচ্চপদস্থ মানুষের অহংকার। উচ্চপদস্থ মানুষ আসলে কিভাবে অহংকারটা দেখায় আর কি, সেটা মানে উনি হয়তো এটা বুঝাতে চেয়েছিলেন উনি বিনয়ী, উনি মানে হচ্ছে তার বাবা হাম্বল, মানে স্যার হচ্ছেন হাম্বল খুব। এটা তার কথাতে ইয়ে করছে যে তার খুব সম্ভবত আমি যতদূর ইয়েটা শুনছি, ভিডিওটা শুনছি, যে তার সামনে একজন কর্মচারী আসছিলেন, এসে বসছিলেন। সো উনাকে উনি বেশ সুন্দর ব্যবহার করছেন আর কি উনার সাথে, এটা বুঝাইছিলেন। সো ওই ভিডিওর কমেন্ট সেকশনে একটা খুব মানে ছেঁড়া বেড়া হয়েছে যে উনার কাছে অনেকবার মানে হেনস্থা হয়েছে মেন্টালি, এরকম মানুষজন, এরকম স্টুডেন্টরা এসে হচ্ছে যে কমেন্ট করছে, কমেন্ট করে করে হচ্ছে উনার এগেইনস্টে যত অ্যালিগেশনস আছে সব কমেন্টের মধ্যে বলা শুরু করছে, যে একদম একটা 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 করে যে উনার সাথে কি হয়েছে, উনি স্টুডেন্টের সাথে কি করছে, এবং খুব সার্টলি এটা বুঝাই দেওয়া হয়েছে, সব সার্টলি না, একদম মৌখিকভাবে বুঝাইছে যে উনি অ্যাকচুয়ালি যেরকম হাম্বল দেখাইতেছেন স্ক্রিনের সামনে, উনি অ্যাকচুয়ালি এরকম হাম্বল নাই, উনি যথেষ্ট হচ্ছে যে রুড বিহেভিয়ার দেখান ইয়ের মধ্যে স্টুডেন্টের সাথে। এইটা হচ্ছে যে ওইখানে যে স্টুডেন্টরা কমেন্ট করছে তাদের মতামত, তারা বলছে, তারা এটা তাদের এটা দাবি। এবং একই সাথে এইটাও বলা হয়েছে যে যখন এইখানে আবার দুইটা মতামত আসছে। একটা হচ্ছে আচ্ছা ঠিক আছে, যদি উনি এতই খারাপ হয়ে থাকেন তাহলে ইউনিভার্সিটি থেকে কেন ওনার এগেনস্টে কোনো কিছু নেওয়া হইতেছে না, স্টুডেন্টদের অপিনিয়নের উপরে বেস করে, কেন এটা মব জাস্টিসের মধ্যে ফেলা হইতেছে, যে মব এখানে এসে জাস্টিস করতেছে। সেকেন্ড জিনিস হচ্ছে সবাই যখন কারেন্ট স্টুডেন্ট ছিল তারা তখন কেন কোনো প্রতিবাদ করে নাই, যখন তোমরা বের হয়ে গেছো, অনেকেই হচ্ছে এখানে প্রাক্তন স্টুডেন্ট স্যারের, অনেকেই প্রাক্তন স্টুডেন্ট, তারা হচ্ছে যে তখন এসে ইয়ে করা শুরু করছে, মানে হচ্ছে যে বলা শুরু করছে আচ্ছা না স্যারের মানে হচ্ছে যে এটা তো ভালো না, ওইটা তো ভালো না। তো তখন তোমরা কারেন্ট স্টুডেন্ট ছিল, তখন তোমরা অ্যাকচুয়ালি কি নিছিলা? সো ঠিক আছে, স্যার যদি খারাপ হয় তাহলে তার এগেইনস্টে এই লজিক আছে, আর স্যারের এগেইনস্টে তো আছে, এটা তো সবাই বলছে। স্যারের এগেইনস্টে কি কি ইয়ে ছিল, অনেকে বলছে যে এরকম ছিল, আচ্ছা এটা এক্স্যাক্টলি আমি ঘটনা মনে নাই এই কারণে আমি বলতে পারতেছি না, বাট ফেসবুকের মধ্যে সব আছে, আপনারা যে সার্চ দিলেই পাবেন, যে ডক্টর কুশল ইয়ে দিয়ে সার্চ দিলে ওই কমেন্ট গুলো চলে আসে যে স্টুডেন্টরা কি কি কমেন্ট করছে। বাই দ্য ওয়ে ভিডিওটা এখন ডিলিটেড, ভিডিওটা এখন নাই, ভিডিওটা ডিলিট করে তাহলে দেওয়া আমরা হয়েছে। সার্চ দিয়ে কিভাবে খুঁজে পাবো? ও সার্চ দিলে হচ্ছে ওইখানের কমেন্টের স্ক্রিনশট নিয়ে নিয়ে একজন পোস্ট দিছে, ওকে, নাইস। অনেকগুলা কমেন্টের ঘটনার স্ক্রিনশট নিয়ে একজন পোস্ট, আমি দেখি যদি স্ক্রিনশটের পোস্ট গুলো বাই করতে পারি তাহলে আমি অ্যালিগেশন গুলো বলবো। সো উই আর নট অ্যাকচুয়ালি সিকিং বিফ, কারণ আমি এনায়েত আমরা দুইজনই কুশল ভাই পডকাস্টে অলরেডি গেছি, এমন না যে আমরা ফাইট সিক করতেছি। আমার মনে হয় ইটস মোর রিলেভেন্ট কোয়েশ্চেন, বিকজ আমার মনে হয় ইউনিভার্সিটি, এমনকি আমি নিজেও ফেস করছি ইউনিভার্সিটিতে, আমার ফ্রেন্ডরা ফেস করছে, যে আমরা একটা ফ্যাকাল্টির এগেনস্টে আমরা সবাই মিলে কমপ্লেন করছি অ্যাট ডিইউ, বাট নাথিং হ্যাপেন্ড, এবং প্রফেসর এগেনস্টে মাল্টিপল টাইমস এরকম কিছু হয়েছে, বাট কিছু করা হয়নি। এবং এটা একটা প্রবলেম, বিকজ অনেক সময় যখন টেনিয়ার্ড প্রফেসর, ইফ দ্যাটস এ টার্ম বাংলাদেশে, অনেকে যদি জব সিকিউরিটি বেশি হয়ে যায় তাহলে আসলে দে গেট অ্যাওয়ে উইথ লট অফ থিংস। এবং সেকেন্ড যে একটা পয়েন্ট এনা যেটা মেনশন করলো, যে অনেক স্টুডেন্ট বের হয়ে যাওয়ার পর কেন কমপ্লেন করলো, এটা ওয়ান অফ দ্য ফান্ডামেন্টাল রিজনস ইজ, আমি চাইলে অনেক মানুষের উপর মুখের উপর অনেক কিছু বলতে পারি, বাট জিনিসটা হচ্ছে তাদের হাতে আমার গ্রেডটা আছে, এবং তারা যদি ভেঞ্জফুল হয়, তারা যদি আমাকে প্যারা দিতে চায়, আমাকে যথেষ্ট প্যারা দিতে পারে, তারা আমার গ্রেড নিয়ে ঝামেলা করতে হবে, আমার অ্যাসাইনমেন্ট সাবমিশন নিয়ে অনেক কিছু ঝামেলা করতে হবে। তাই মোস্ট অফ দ্য কেসেস যখন ক্লাসে কোনো একটা ঝামেলা করে টিচার, স্টুডেন্টরা কিছু বলে না, বিকজ তাদের গ্রেডে তারা মাইর খাবে। এবং স্পেসিফিক্যালি এটা আমাদের ব্যাচে এই জিনিসটা আমাদের গণহারে শিক্ষা হয়েছে, মারাত্মক শিক্ষা হয়েছে। সেটা হচ্ছে সাম অফ আস কিছু কিছু আমরা আসলে কমপ্লেন করছিলাম, ওই কমপ্লেন করার কারণে পুরো ক্লাস পানিশমেন্ট খাইছে। সো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে টিচারকে হেট করার জায়গায় যারা কমপ্লেন করছে তারা একটু বেশি গালি খাইছে, যে তোর কমপ্লেন করতে গেলি কেন, ইউ কুড হ্যাভ জাস্ট কেপ্ট ইউর মাউথ শাট। তাই যখন স্টুডেন্টরা অ্যাকচুয়ালি ডিরেক্ট ফ্যাকাল্টি আন্ডারে থাকে, তাই তারা কিছু কমপ্লেন করতে পারে না, কমপ্লেন করলে মাইর খাবে, এবং কমপ্লেন করার পর যদি টিচার জানতে পারে যে স্টুডেন্ট কমপ্লেন করছে, স্টুডেন্টদেরকে আরো বেশি প্যারা দেবে। এবং এক টিচার আমাদের সবাইকে গণহারে CB দিছে, এবং আমার পুরা ইউনিভার্সিটি যতগুলো গ্রেড আছে কোনটাতে সি নাই, জাস্ট ওই একটা ফ্যাকাল্টির ওই কোর্স আমার সি আছে, এন্ড আই এম পিসড। বাকিগুলোতে A+, সাদমান এরকম আছে, ইয়েস, তোর মতো না, বাট ইটস ভেরি আমাদের অ্যানোয়িং, সবগুলোতে মোটে A+ ইটস জাস্ট ট্রমাটিক, যে ভাই এটা তাও আবার, যাই সাবজেক্টের নাম না বলে তাহলে সবাই বুঝে যাবে যে হ্যাঁ। ইয়েস,
সাদমান বলতে হবে আজকে, আজকে এই সবকিছু বলে দে। এই যে এই সেম কাহিনীটা আমরা ছোটবেলায় দীপু নাম্বার 2-তে হইতে দেখছি সাধারণত। যখন এটার মেইন কোর প্রবলেমটাই হইলো জব সিকিউরিটি একটা খারাপ জিনিস খুব। জব সিকিউরিটি অনেকগুলা কোর প্রবলেম আছে, বাট মেইন কোর প্রবলেমগুলোর একটা আই থিঙ্ক জব সিকিউরিটি খুব খারাপ জিনিস। আমরা এই পডকাস্টে সরকারি চাকরির এই ব্যাপার অ্যাঙ্গেলটা নিয়ে আগেও কথা বলছি। যখনই কোনো জব সিকিউরিটি আসে কারো উপরে তখন সে অনেক কমপ্লেসেন্ট হয়ে যায়, এবং বেশিরভাগ মানুষই পাওয়ার খুব ভালো মতো হোল্ড করতে পারে না। এবং যখন ওইটার উপরে তার পাওয়ার দেখাইলে, নেগেটিভ কিছু হইলে তার এগেনস্ট অ্যাকশন নেওয়ার চান্স খুব কম, তখন সে ওটা অ্যাবিউজ করতেই থাকে। আর সাদমান যেটা বলছে ওইটা একটা স্টুডেন্টের পক্ষে কখনোই স্টুডেন্ট থাকা অবস্থায় একটা টিচারের বিরুদ্ধে যায় খুব বড় কোনো অ্যাকশন নেওয়া পসিবল না, যেহেতু তার হাতে আমার পাওয়ার ডাইনামিকটা ঠিক ওইভাবে কাজ করে না। আনফর্চুনেট বুয়েটের ক্ষেত্রে আমি দেখছি প্রায়, এখন আমি বেশি দেখতেছি গত 1 বছরে, এনায়েত বলতে পারবে আমি ভুল বলতেছি না কিনা, প্রায় আমি দেখি 3-4 মাস পর পর কোনো একটা কাহিনী বুয়েটের অনেক স্টুডেন্ট হঠাৎ করে কোনো একটা টপিকে যায় কমপ্লেন করতেছে। লাস্ট কবে যেন এটা হয়েছিল আমার এক্সাক্ট কাহিনীটা মনে পড়তেছে, বাট সিমিলার একটা কাহিনী হয়েছিল যেখানে বুয়েটের কোনো একটা কাহিনী হয়েছিল, সবাই কমেন্টে যে কমপ্লেন করতেছিল। এনাদের কি মনে আছে কোন কাহিনী ছিল এটা? হ্যাঁ, এক ছেলে মনে হয় এক্সপোজড হয়েছিল এরকম কিছু একটা, না আমার কমপ্লেন এক্স্যাক্টলি করতেছিল। মানে কমেন্টে যে সবাই বলতেছিল যে আমার সাথে এটা হয়েছে, আমার সাথে এটা হয়েছে। ও আচ্ছা, মনে পড়ছে, গণরুম বা র্যাগ নিয়ে কোনো একটা ঝামেলা হয়েছিল আচ্ছা আচ্ছা, বুয়েটের। যদি আমি ভুল না করে থাকি, মনে কেউ কমেন্ট পড়তেছে আমাদের না। জানাইতে পারবেন যে একজন কমেন্ট করছিল যে গণরুমে বা র্যাগিং এ কোনো একটা ঝামেলা হয়েছিল, তারপর ওখানে কমেন্ট অনেক মানুষ অনেক কিছু বলছিল। তো এই ব্যাপারটা ভালো যে বুয়েটের স্টুডেন্টরা সবাই খুব সুন্দরভাবে সবকিছু কমেন্টে জানায়, দেখো রাগ ঠাক করে না, অনেকে হয়তো অনেক রাগ ঠাক করে বলতো। এখন হয়তো তারা করে বিকজ তারা এখন, তাদের এখন আর কোনো ভয় ডর নেই, কিছু যায় আসে না। আমি যে কারণে এখন উদয়ন স্কুলের টিচারদের নিয়ে যা ইচ্ছা বলতে পারি, আমার কিছু যায় আসে না, বা ইভেন নর্থ সাউথের স্টুডেন্ট নিয়ে যা ইচ্ছা বলতে পারি, আমার এখন আর কিছু যায় আসে না। বাট আমি নর্থ সাউথে থাকলে বলতে পারতাম না। হ্যাঁ, আনফর্চুনেট ব্যাপারটা, পডকাস্ট ডিলিট করে উনি ভালো করছে। আহ, আরেকটা অ্যাঙ্গেল হইলো, কখনো কখনো আমরা কি ধরনের এক্সাম্পল দেই এটার থেকেও অনেক সময় বোঝা যায় যে আমরা আসলে কি মিন। যেমন ধরো, আমি এক্সাম্পল দিই, মনে করো আমি তোমাকে বুঝাইতে চাই, আমি সাদমানকে বুঝাইতে চাই যে আমি অনেক ভালো। এখন এটা বুঝাইতে চেয়ে আমি এক্সাম্পল হিসেবে বললাম যে সাদমান, আমি অনেক ভালো একটা ছেলে, কারণ ওই লোকটা যখন আমার সাথে দেখা করতে আসছিল ওরে আমি বসতে দিছিলাম। প্রবলেমটা হইলো, এই এক্সাম্পলটা এইটা প্রমাণ আসলে করে না যে আমি ভালো। একটা নর্মাল জিনিসকে আমি খামাখা একটা পেডেস্টালে উঠায় আমি যে অনেক ভালো এটা বোঝানোর চেষ্টা করছি, যখন এটা আসলে একটা নর্মাল ঘটনা। এটা তেমন মানে একজন আসছে তাই আমি বসতে পারি, এটা নিয়ে হাউকাউ করার কিছু নেই। এটা নিয়ে আমি হাউকাউ করতেছি কারণ আমার মাথায় এটা নর্মাল না যে ওরে আমার বসতে দেওয়ার কথা ছিল না। আমি অনেক পাওয়ারফুল, ও অত পাওয়ারফুল না। ওরে আমার বসতে দেওয়ার কথা, তারপরেও আমি ওরে বসতে দিছি কারণ আমি অনেক ভালো। সো হুম এই জিনিসটা আসলে খুব একটা পজিটিভ ব্যাপার ওভার না। কম্পেনসেট করতেছে ফর সামথিং। এক্স্যাক্টলি, হুম, আচ্ছা, এক্স্যাক্টলি। দ্যাটস বেশ ইন্টারেস্টিং ভালো পয়েন্ট, এটা অ্যানালজি। ভাবিনি আমি আসলে। ফারহান ভাইয়ের কথা শুনে অনেকদিন পরে স্যাটিসফাইড হইলাম। খুব ভালো একটা জিনিস বলছেন। আচ্ছা, আমি একটু বুয়েটের ব্যাপারগুলো বলি। হ্যাঁ স্যার বলেন। ভাই যে বলছেন এটা সত্যি কথা যে হচ্ছে মানুষজন যখন ওই সিকিউরিটিটা পায় যায় যে তার জব একদম সিকিউর, তার কেউ কিছু করতে পারবে না, ইটসেলফ আমি অনেককেই চিনি, আমি নিজের চোখের সামনে অনেক সময় হইতে দেখছি যে টিচাররা স্টুডেন্টদেরকে খুব বেশি পরিমাণে মেন্টালি প্যারা দিতেছে, যে খুবই মেন্টাল টর্চার করতেছে। আমি দেখে আমার পুরো মাথা হিট, মানে অবস্থা খারাপ হয়ে গেছিল পুরো, যে কেন এটা করতেছে, স্টুডেন্টরা তো ডিজার্ভ করে না এরকম টাইপের। তারপরের থেকে অনেক জায়গাতেই ওপেনলি এটা আমরা ডিসকাস করি যে আচ্ছা উনি তো এটা এরকম করতেছে, এরকম ভালো টিচারদের মধ্যেও ডিসকাশনটা হয়। কিন্তু আমরা জানি আলটিমেটলি শেষ পর্যন্ত এগুলো এত সিকিউর জব যে আপনি যা কিছুই করেন জাস্ট মানুষজনকে জানাইতেই পারবেন যে এটা এরকম হইতেছে, এই টিচারটা খারাপ, এতটুকু পর্যন্তই। লাস্ট পর্যন্ত তার জব থেকে হচ্ছে সরাইতে গেলে আরেকটা গ্যাঞ্জাম যেটা হয় সেটা হচ্ছে, এরকম হয়েছিল একবার যে ধরেন কোন একজন টিচারের এগেইনস্টে এরকম স্টুডেন্টরা অনেক বেশি লাফালাফি করছে, করার পরে ওই টিচার কি করছে, জাস্ট সিম্পলি ওই কোর্সের মধ্যে সবাই একদম ধসায় দিছে। একদম এই কাহিনী যে সাদমান যেটা বললো ওই কাহিনী ইয়াতে হইছে, বুয়েটেও হইছে। এবং এটা তো কখনো আসলে বলা যায় না যে আচ্ছা এই ঘটনাটার কারণেই এই টিচার হুম। গ্রেড সব কমাই দিছে, এরকম ভাবে তো অবজেক্টিভলি তো বলা যায় না কোনো কিছু। সো এটা অ্যাকুইজিশনটাও খুব একদম অথেন্টিক যে হয় ব্যাপারটা এরকম না, বাট আমরা জানি যে ওই টিচার এই কারণেই এটা করছে, এটা ছাড়া অন্য কোনো কোনো কারণ নাই। এবং টিচারদের হাতে গ্রেড আছে, টিচাররা 1 বছরের। এবং এটা তার একটা কি সমস্যা হয়, সাপোজ কোনো একটা ব্যাচ, সাপোজ 2015 ব্যাচ যে আছে, তাদের ক্ষেত্রে ওই টিচার সুন্দর মতন সব গ্রেড দিছে, A+ দিছে, অনেক A+ দিছে, মানে ঠিক রাখছে আর কি। কিন্তু পরের ব্যাচে এসে ঝামেলা করছে, ধরেন 16 ব্যাচ এসে ঝামেলা করছে ওই টিচারের সাথে, ওই টিচার সবার গ্রেড নামায় দিল, ধরেন সবাইকে C+, D, এইরকম দিল।
এখন এটাতে কি সমস্যাটা হবে জানেন? সমস্যাটা হবে যেই জায়গায় এই 14 ব্যাচ আর সরি যেই জায়গায় এই 15 ব্যাচ আর 16 ব্যাচ চাকরির ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতা করবে, এই 15 ব্যাচ কিন্তু অলরেডি একটা এক্সট্রা অ্যাডভান্টেজ পাইতেছে, কারণ তাদের ওই সাবজেক্টে সিজিপিএ হাই। আর পরের ব্যাচটা যেহেতু মারা খাইছে, তার কিন্তু সিজিপিএ লো, এবং লাস্ট পর্যন্ত চাকরিতে যাই, ইভেন যদি আপনি টিচার হিসেবে নেওয়ার যে চাকরিতে, তো একদম মানে ডিরেক্টলি হ্যাম্পার করতেছে যে সে জাস্ট ওই টিচারের কাছে মারা খাইছে দেখেই, তার সিজিপিএটা কম দেখে সে হচ্ছে ওই ব্যাচের সাথে ডিরেক্টলি কম্পিট করতে পারতেছে না, যেসব জায়গায় কম্পিট করার জায়গা আছে। তেমনি ভাবে বিভিন্ন বাইরের কর্পোরেট জব যদি কোনো সিজিপিএ ম্যাটার করে ওই জায়গাগুলোতে, ওইখানেও কিন্তু সে ধরাটা খাইতেছে। এটা কিন্তু একটা টোটাল একদম মানে ক্লিয়ার ডিসক্রিমিনেশন তার সাথে, যে সে পাইতো কিন্তু ওই ব্যাচের সবাই ধরা খাইছে, সেও ধরা খাইছে, এই কারণে সে কম্পিট করতে পারতেছে না 15 ব্যাচের সাথে। এইসব ভয়ের কারণে উল্টা কারেন্ট স্টুডেন্টরা এইটা এই প্রতিবাদগুলো করতে চায় না, কারণ করলে হচ্ছে যে তারা মারা খাবে এবং তাদের পুরো ব্যাচ মারা খাবে, এবং পরে ওই ব্যাচের মানুষজন ওরা এসে গালি দিবে, সো পুরো এক্সপিরিয়েন্সটা, পুরো লাইফটাই খারাপ হয়ে যাবে। এইরকম লাইফ এক্সপিরিয়েন্সটা কেউ নিতে চায় না। এটা পুরো একটা টক্সিক এনভায়রনমেন্ট, আমি অফকোর্স স্বীকার করি এটা একটা পুরো টক্সিক এনভায়রনমেন্ট। এই কারণে এইটা আমাদের অবশ্যই সোশ্যাল মিডিয়া বলি বা সোশ্যালি বলি, অবশ্যই এটাতে যতটুকু পারা যায় করা উচিত, এটার এগেইনস্টে যতটুকু প্রতিবাদ করা উচিত, কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ ভাবে কি কি ব্যবস্থা নেওয়া হইতেছে বা ব্যবস্থা নিলেও এটা কোন দিন ইমপ্লিমেন্টেড হবে, এটা আসলে আমরা বেশ সন্দিহান যে এটা এইটা আসলে আমরা এখন এখান থেকে কোনো পরিত্রাণ আমরা দেখতেছি না। ইটস জাস্ট আমার একটা দিন মনে আছে যে আমাদের টিচার বুঝাচ্ছিল যে ইভ্যালুয়েশন শিট যে থাকে, যে হ্যাঁ টিচাররা হ্যাঁ কোর্স নেওয়ার পর এটা ফিল আপ করতে বহুই হয়। যুগী একটা জিনিস না। তো আমাদেরকে বলতেছিল, এই ঠিক মতো ফিল আপ করবো, কিন্তু আমি কিন্তু তোমাদের হ্যান্ড রাইটিং জানি। আমি ক্লাসে বলছিলাম যে ঠিক আছে, তাহলে আমি বাংলায় লিখবো। বাংলা হ্যান্ড রাইটিং চিনেন না? ও জানি না বাংলা যে, লেখা অ্যালাউড? হ্যাঁ আমি ভাবছিলাম, কারণ ইভ্যালুয়েশন শিটে তো মানে নাম লেখা অ্যানোনিমাস। হয় না, বাট আমি যদি ইংলিশে লিখি বুঝতে পারবে কে লিখছে, বাট বাংলায় লিখলে তো, বাংলা তো কোথাও লিখি নাই, তো বাংলাটা ধরতে পারবে না। এখানে যারা মাদ্রাসা থেকে সাধারণত আসছে তারা আর একটা অ্যাডভান্টেজ পাবে, আরবিতে লিখবে। সাধারণত এভালুয়েশন শিট ওই সেম টিচারের দেখারই কথা না, এটা অন্য হ্যাঁ আরেকজন ইভালুয়েট করার কথা। না, এই সো বুয়েটের স্টুডেন্টরা হলো সবচেয়ে ভালো, সবচেয়ে ট্যালেন্টেড, সবচেয়ে প্রিভিলেজড, তারপরেও তাদের সাথে যদি এত কষ্ট হয়, আল্লাহ জানে বাকি ইউনিভার্সিটি, স্কুল, কলেজের মধ্যে কি হয় না হয়, আমরা জানি না। তাদের নিয়ে এত উচ্চবাচ্যও হবে না, যেহেতু তারা বুয়েটার না। তো প্রচুর ব্যাপারটা গ্যাস লাইটিং আনফরচুনেট। করে বলে, এই জিনিসটা আমি শুনছি অনেক জায়গা থেকে, হ্যাঁ যে হ্যাঁ, গ্যাস এখানে লাইটিং করে। যে তোমরা তো পাও নাই চান্স, এই জন্য তোমরা এখানে পড়তে আসছো, এই জিনিসটা, হ্যাঁ, এটা একটা মানুষ কেন করবে এটা আমি বুঝি না। মানে ওয়াই ডু পিপল গেট ইনটু টিচিং যদি তাদের এটা মেন্টালিটি হয়? আরে এইটা শুধু বাইরের ভার্সিটি না, ইটসেলফ বুয়েটের ডিপার্টমেন্টের ভিতরেও আমি অনেক সময় দেখছি যে হচ্ছে গ্যাস লাইটিংটা করে, যে আচ্ছা তুমি তো এই ডিপার্টমেন্টে পড়তে আসছো, তুমি তো চান্স পাও নাই ওই ডিপার্টমেন্টে, এই কারণে তুমি এখানে পড়তে আসছো, মারা খাও, এরকম। এটা দিয়ে কি অ্যাচিভ করতেছে তারা? মানে ভাই, জানি ঢুকে না। তো গেছি, আমি তো আমার অ্যাডমিশন দিতে পারবো না ভাই। And হ্যাঁ। আমি তো আপনার আন্ডারেই পড়তেছি, আপনি কি ভালো জায়গায় চান্স পান এই জন্যই তো পড়াইতেছেন এই জায়গায় ক্লাসে, রাইট? আমরা তো কাউন্টার দিতে পারি যে তুই অন্য জায়গায় পারস না, তাই তুই এখানে পড়াইতেছিস। আমার কষ্টটা লাগে আসলে কি, এই ইউনিভার্সিটি এনভায়রনমেন্টটা অনেক বেশি সুন্দর অ্যান্ড কালারফুল হওয়ার কথা ছিল, যেখানে মানুষজন রিসার্চ নিয়ে কথা বলবে, নতুন কি আসতেছে, কালকে কি আবিষ্কার হয়েছে, নতুন কি পেপারটা পাবলিশ হয়েছে, এটা নিয়ে কথা বলবে, আমরা পরের কাজটা কি নতুন করতে পারি এগুলো নিয়ে কথা বলবে, রাদার দেন এইগুলোর থেকে আমরা কথা বলতেছি মানে তুমি তো এখানে চান্স পাও না, জিনিসটা এটা কতটা টক্সিক আমি মাঝে মাঝে চিন্তা করি, এই কতটা জিনিসটা না, টক্সিক। এটা নেগেটিভ কথা তো আমরা বললাম, এটা মানে বুয়েট আর ঢাকা ইউনিভার্সিটি এগুলোর পক্ষে আমি একটা জিনিস বলি, বুয়েট আর ঢাকা ইউনিভার্সিটির সাথে যখন কোনো ক্যাচাল হয়, তখন এগুলো হাইলাইট অনেক বেশি হয়। যেমন হুম ধরো ঢাকা ইউনিভার্সিটি গত বছর রিসার্চ পেপার জালিয়াতি করে কত হুম কাহিনী হইলো, তিনজনের অনেক হাইলাইট হইলো, সবাই নিউজ করলো, এই করলো সেই করলো। আমি যখন নর্থ সাউথে পড়ি, আমাদের ইউনিভার্সিটি এবং আমাদের আরেকটা কম্পিটিটর ইউনিভার্সিটিতে রেগুলার জঙ্গি পাওয়া যেত, রেগুলার, লাইক 3-4 মাস পর পর। এবং আমাদের ব্র্যান্ডিং হয়ে গেছিল এরকম। আমাদের আর অন্য একটা ইউনিভার্সিটি, আমাদের একটা কম্পিটিটর ইউনিভার্সিটি, ওদের টিচার আমেরিকা চলে গেল না জানায় হঠাৎ করে, বিকজ সংশ্লিষ্টতা। আহ, ও এগুলো নিয়ে অত হালকা হয় না, কারণ আমরা তো বড় নামই না হালকাও করার মতো। সো এটা মানে যে কি বলে, বুয়েটের ফেম সামটাইম স্কিলস বুয়েট, যে এরা এত জনপ্রিয়, ওদের নিয়ে কথা হবেই বেশি। এটা যে জিনিসটা শাহরুখ খানের ছেলের সাথে হয়, সেম সেম কনসেপ্ট আর কি। সেম সমস্যায় বুয়েটও পড়ে, ঢাকা ইউনিভার্সিটিও পড়ে মাঝে মধ্যে। তো কখনো কখনো আর কি ওদের কিছু করার থাকে না। হাইলাইটটা হয়। এন্ড সোফার আমরা তো প্রায় মনে হয় 15 মিনিট ধরে ডিসকাস করতেছি, এন্ড ট্রুলি হ্যাঁ আসলে এইটার কোনো সলিউশন এখন আমাদের বাংলাদেশে আসলে নাই। আপনার যদি ফ্যাকাল্টি খারাপ পড়ছে, জাস্ট দোয়া দরুদ পড়েন যে কোনো মতে ঠিক মতো গ্রেডটা নিয়ে বাইর হন, বাইরে নাহলে আর আসেন। কিছু করার নেই, কারণ আদারওয়াইজ ঝামেলা করবেন। এন্ড এক্স্যাক্টলি। এটা নিয়ে বাজে। ফারহান ভাই, আমি জানি না মানে
আপনি তো ভাই নর্থ সাউথে পড়ছেন, সো আপনাদের হুম যেরকম আমাদের ক্ষেত্রে কি হইতো, আমরা বুঝতাম হচ্ছে ফাইনাল ইয়ারে যায়, কারণ আমাদের হুম প্রথম 3 ইয়ার আমাদের চয়েস কিছু ছিল না। ফাইনাল ইয়ারে যে আমরা হয়তো মার্কেটিং চুজ করতাম, আর অথবা ফাইন্যান্স, আর সাথে হচ্ছে আমাদের মাইনর চুজ করতাম। তো ওই ক্ষেত্রে যদি আমরা জানতাম যে কোনো ফ্যাকাল্টি আমাদের সাথে পাঙ্গা নিবে, গ্যাঞ্জাম করবে, এই ক্ষেত্রে যে এতটুকু জায়গা আমাদের অপশন ছিল যে আমরা চাইলে অন্য ফ্যাকাল্টিকে নিতে পারি। তো আপনার কি এরকম সুযোগ ছিল যে আপনি চাইলে কোর্সটা পরে নিতে পারেন, অন্য ফ্যাকাল্টি নিতে পারেন, অ্যাটলিস্ট ইউ হ্যাভ দ্য অপশন টু নট চুজ দ্য হরেবল পারসন, এই অপশন ছিল? হ্যাঁ হ্যাঁ ছিল, থিওরিটিক্যালি ছিল, বাট এত কোর্সের অ্যাভেলেবিলিটি এত কম থাকে এবং স্টুডেন্ট প্রেশার এত বেশি থাকে যে চাইলেও ইচ্ছা মতো পছন্দের জনকে নেওয়া যায় না, যেহেতু অ্যাডভাইজিং কে কখন কোর্স নিতে পারবে এটার অনেক ঝামেলা আছে, যে সকাল 9টায় জয়েন করে ডিসাইড করতে হবে যে তুমি কোন 3টা কোর্স নিতে চাও, ততক্ষণে হয়তো যারা আরো ভালো টিচার তাদেরকে অনেকে নিয়ে ফেলছে। এরকম উল্টা সাইডও আছে, আমি এমন এমন মানুষের মার্কেটিং কোর্স করছি যাদেরকে কেউ নিত না, কারণ তারা অনেক তাদের ব্র্যান্ডিংটা হলো তারা অনেক খারাপ, তারা অনেক কঠিন, বাট আসলে তারা খারাপ না, তারা মেইনলি আসলে তারা তাদের স্টাইলটা অন্যরকম, তারা হয়তো স্লাইড পড়াইতো না, অন্যরকম ভাবে পড়াইতো, এবং যারা মার্কেটিং নিয়ে আগ্রহ ছিল তাদের ভালোই লাগতো তাদের স্টাইল। সাধারণত যখন চুজ করা হয় তখন মানুষ এইভাবে চুজ করে যে কার কাছ থেকে এ পাওয়া সবচেয়ে সহজ। নট নেসেসারিলি সে সবচেয়ে ভালো টিচার হবে ওই সময়, সে হয়তো বেশ খারাপই টিচার, বাট তার কাছ থেকে হয়তো এ পাওয়া সবচেয়ে সহজ, এবং এই এই অ্যাঙ্গেলে বেশিরভাগ মানুষ আসলে, এবং আই গেট ইট কেন করে, কারণ গ্রেডটা অনেক ইম্পর্ট্যান্ট। হ্যাঁ এটাই হ্যাঁ। থিওরিটিক্যালি ছিল আমার হাতে অপশন চুজ করার। টু বি ভেরি অনেস্ট ভাইয়া, হয়তো বা আমরা বলতেছি যে শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, বাট এনার যেটা বললো যে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ওই গ্রেডে দুইটা ব্যাচের মধ্যে যে হুম, মারপিটটা হয়, গ্রেডটা অনেকটা ম্যাটার করে। এবং হ্যাঁ, এইটা যে এমনকি বাইরে ইউনিভার্সিটি যখন মানুষ অ্যাপ্লাই করে, হুম, গ্রেডের যে একটা ছাকা হয়, একটা ইনিশিয়াল যে ফিল্টারিং হয়, স্পেশালি স্কলারশিপের ক্ষেত্রে এটা যে এত বেশি ফোকাস দেওয়া হয়, এটা ইউনিভার্সিটি থাকা অবস্থায় আমি বুঝতাম না। এখন আমি যাই দেখতেছি যে বিভিন্ন স্কলারশিপে দিস ইজ ওয়ান অফ দি ফান্ডামেন্টাল ক্রাইটেরিয়া, যেরকম বিভিন্ন জায়গায় এমনকি ওয়েটেজ দেওয়া থাকে, 65 to 70% মার্ক আপনার গ্রেডের উপর থাকে। সো সামটাইমস আই উডন্ট সে যে এটা হুম, সেলফিশ কিংবা খুব একটা লো টিয়ার কাজ হচ্ছে ফর পিকিং দ্য রাইট গ্রেড। আমার মনে হচ্ছে হুম। ইটস জাস্ট দ্য বেটার ইনভেস্টমেন্ট, যদি কেউ আসলে ফিউচার কোনো গ্যাঞ্জামে না পড়তে চায়। আসলে কেউ কল আউট করতে পারে, বাট মনে হয় এটা লেজিটিমেসি আছে। আর লাস্ট আমরা নেক্সট টপিকে চলে যাবো। হ্যাঁ। লাস্ট আপনারা যেটা আমি so ওনারা দুইজনই সাদমান এনায়েত, ওনারা দুইজনই ডক্টর কুশালের পডকাস্টে ছিল, সম্ভবত ব্যক্তিগতভাবে পরিচয় আছে, আমার হুম। সাথে নাই। আমি ওনাকে চিনি না, আমার সাথে কখনো কথা হয়নি, কোনোদিন দেখা হয়নি, বাট তারপরে আমি এই জন্য বায়াস না হয়ে বলতেছি যে আপনারা এই জন্য আবার উনাকে গালি দিয়েন না, আহ, কারণ দোষটা আসলে যদি অন্যজনের হয়ে থাকে দোষটা আসলে উনার না। সো উনাকে গালি দেওয়া, অনেক মানুষ স্ট্যাটাস দিচ্ছে লম্বা লম্বা স্ট্যাটাস, এই জিনিসটা করা উচিত না, এই জিনিসটা করেন না। হুম। লেটস হ্যাভ এ বাই দ্য ম্যাচিউর ওয়ে, ডিসকাশন। আচ্ছা আপনারা দেখছেন এই যে হ্যাঁ আমার একদম। এই নীল নাফিস ছেলেটাকে খুব ভালো লাগছে। সে হচ্ছে ওই যে পার্সপেক্ট ইয়ার আরে নামটা কি, টু টু সেন্স সেন্স। পডকাস্টের মধ্যে ভাইরাল হইলো। হ্যাঁ, আমার কাছে হুম হঠাৎ করে হচ্ছে তার ভিডিও আসা শুরু হয়েছে। সে দুইটা ভিডিও দিছে, 3 দিন আগে একটা ভিডিও দিছে 18 বছর বয়সে কি $4,999 পার মান্থ কামানো সম্ভব কিনা। সে ওইখানে ভাইরাল হইলো, এন্ড দেন এখানে 239K ভিউজ 3 দিনে। আজকে একটু আগে একটা ভিডিও দিল আবার, টপ সিক্রেট আউটরিচ পদ্ধতি, যা দিয়ে $3,986 পার মান্থ আয় করা সম্ভব। ফারহান ভাইয়ের স্ট্র্যাটেজি ফলো করতেছে যে সবগুলা টাইটেলে সামথিং একটা ডলার থাকতে হবে পার মান্থে। তো ওইটা দিলেই কাজ হয়ে গেছে। তো ওইটাও ছেলেটা তো 2 ঘন্টায় বলছে যে আমি সে ফার্মের ভিডিও দেখে 2.5। পাম্পড আপ হয়। নীল নীল আমাদের বুট ক্যাম্প মেম্বার, আমাদের স্টুডেন্ট, ওকে আমি চিনি বছর খানেক আগে থেকে হবে। ওর সার্ভিস আমাকেও পিচ করছিল, ভিডিও আমরা নিতে পারিনি এক্সপেন্সিভ দেখে, বাট আই এম সো হ্যাপি যে ও ইন্টারন্যাশনালি বেশ ভালো কাজ করতেছে, আচ্ছা ও এবং কি ওর করে সাথে আরো আসলে? অনেক। আমি জানি না, আমি পডকাস্ট আমি শুনি নাই। এরকম বাট একটা ভাইরাল পডকাস্ট শুনে নাই। সো ও মেইনলি ওর নীলের মেইন সার্ভিস হইলো ও ভিডিও শর্ট ফর্ম কন্টেন্ট ক্রিয়েট করে। সো লং ফর্ম তুমি দিবা, ও কেটে কুটে শর্ট করে ও, এটা তো ওকে আমাদের দরকার বেশি। আর নীল ইফ খুব উই ক্যান এক্সপেন্সিভ, অ্যাফোর্ড হিম। হ্যাঁ, ইফ ও উই খুবই ক্যান অ্যাফোর্ড। এক্সপেন্সিভ, খুবই ওকে এক্সপেন্সিভ, অ্যাফোর্ড ও আমরা আচ্ছা আচ্ছা, করতে আমরা পারবো এফোর্ড না। করতে পারবো না। আচ্ছা আচ্ছা, ও আমরা হ্যাঁ গরিব, সো আমাদেরকে একটু টাকা পয়সা দেন সবাই মিলে, আমরা যাতে বাট আমি নীলকে খুবই অ্যাফোর্ড হ্যাপি, করতে পারি। এবং আমি চাই আপনারা যারা পডকাস্ট শুরু করতেছেন আপনারা বেশি বেশি করে বুট ক্যাম্প মেম্বার, আমরা অ্যাকচুয়ালি পডকাস্ট শুরু হওয়ার আগে বুট ক্যাম্প মেম্বার আরেকটা গাছের বিজনেস নিয়ে কথা বলতেছিলাম আমি আর সাদমান। আচ্ছা এইটা আহ, কেমন কথা যে হইতেছে ফারহান ভাইয়ের বুট ক্যাম্প মেম্বারকে ফারহান ভাই হায়ার করতে পারে না? এটা কোনো সাফারিং কথা? ফর সাকসেস, তাই না? আমার স্টুডেন্ট এত ভালো করতেছে। অ্যাফোর্ড করতে ও পারে না বলে, নো। অ্যাফোর্ড করতে পারেন না আমার কেমনে কাছে আমি কিভাবে অ্যাফোর্ড করতে পারবো? তুমি ও যদি আমার কাছে, হাইপোথেটিক্যালি স্পিকিং, ও যদি আমার কাছে একটা ভিডিও শর্ট ফর্ম বানানোর জন্য $20 চায়, কথার কথা, আমার এক্সাক্টলি মনে নেই কত চাইছিল, আহ, সেইখানে আমি যদি বাংলাদেশি আরেকজনকে পুরো মাসের জন্য 15,000 বা 20,000 টাকায় পাই, আমার কাছে ওর
টার্গেট অডিয়েন্স যেটা তাদের জন্য ও ভালো ডিল, বিকজ ওরা বিদেশি। আমি যেহেতু আমার কাছে সুন্দর লেবার পুলের অ্যাক্সেস আছে, আমার জন্য ও ভালো ডিল না। তো ও কাদের, ও Just কি মিস্টার বিস্টের ভিডিও এডিট করে? না না না, বাট বাট ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট মানুষজনের আছে, ভিডিও এডিট করে, অনেকগুলো সো client। ও বিদেশি মানুষ। ভালো আছে। সো না, ওর রাফায়েত ওর রাকিব ওই দিক ভাই থেকে দেখলাম যে আলী আবদালের ভিডিওতে আসছিল, রাফায়েত এগেইন রাকিব। অ্যানাদার সাকসেস স্টোরি। রাফায়েত ভাই আমাকে 1.5 বছর আগে, না সত্য কথা, রাফায়েত ভাইকে আমি যখন কোর্স দিছি আমাদের 1.5 বছর আগে, 1.5 বছর আগে, রাফায়েত ভাই ভেরিফাই করতে পারবে উনি যদি দেখে, উনি আমাকে তো কোর্স করছে, তারপর উনি আমাকে একদিন ফোন দিছে যে এটা কি ফাইবারের বলা কিছু অ্যালাউড আপনি যে বলতেছেন? আচ্ছা, এটা এটা আমি ঠিক শিওর না বল। এতদিন আমি বলি না, এখন সবাই জানে, এই জন্য আমি বলতেছি। তো যে উনি, আচ্ছা রাফায়েত আমি ভাই মাফ করে দিয়েন, মাফ করে রাফায়েত দিয়েন ভাই রাফায়েত যদি ভাই। অ্যালাউড না থাকে অত্যন্ত দুঃখিত। উনি যে আমার একটা ভিডিও এডিটিং টিম আছে, ওদেরকে কাজ টাজ দিব, কি করা যায়। এরপর ক্রেডিট আসলে আমার না, আমি না ওনারে ভিডিও এডিটিং শিখাইছি, না আমাদের ভিডিও এডিটিং এর কোনো কিছু আছে। আমি জাস্ট ওনাকে 1 ঘন্টা ওনার সাথে গল্প করছি বেসিক্যালি। এবং আজকে এখন আমরা দেখি যে আলী আবদালের মতো ভিডিওতে উনাকে ফিচার করা হয়। আলী আবদালের উপর আমি খুব বিরক্ত রিসেন্টলি, ওর রিসেন্ট ভিডিও সবই একই রকম। যে আমি মনে হয় আলী আবদালের হোয়াটস ইন মাই ব্যাগে দেখছি 10 বার। হোয়াটস ইন মাই ব্যাগ, হ্যাঁ ওর ভিডিও সবসময় মোটামুটি এইরকমই, আমি আসলে একবার দেখি না, ব্যাগের ভিতরে আগে এক এক দেখতাম। জিনিস থাকে। হ্যাঁ। বাট আম আর হ্যাপি যে রাফাত ভাই ভালো লোকটার করতেছে। আমার মনে হয় সে স্ক্রিপ্টটা হুম। লেখে চ্যাট জিপিটিতে দিয়া, এন্ড দেন মুখে মুখে বলতে থাকে, এতটুকু মনে হয় আমার। ভাই সেলফ ডেভেলপমেন্ট আর কত তুই রিইনোভেট করবি আর কি, তাও মানে কথা, বেসিক্স হ্যাঁ। তো সেম, তার উপর জাস্ট দ্য মোর স্টোরি দ্যাট ইউ ক্যান শেয়ার। এবং এখানে আমি আরেকটা জিনিস বলে রাখতে চাই, সেটা হচ্ছে নীল যেভাবে অ্যাস্ট্রোনমিক্যাল রাইজ করলে, ইটস এ ভেরি গুড কেস স্টাডি, যে হঠাৎ করে একদিন 3 দিনের মাথায় একটা ছেলে জাস্ট দাঁড়ায় গেল সোশ্যাল মিডিয়াতে, দ্যাটস ফ্যাসিনেটিং। এবং এটা আমি একটাই মিনিং দাঁড় করাতে চাই, একটা জিনিস আমি বলতে চাই, যদি অনেকে বলে যে দে আর ভেরি ট্যালেন্টেড, সো এই ক্ষেত্রে কোন জিনিসগুলো কাজ করছে, হি ওয়াজ অলরেডি এক্সপেরিয়েন্সড, ওর গ্রাউন্ড ওয়ার্ক ছিল, অ্যান্ড ও খুব ভালো কথা বলতে পারে, হি ইজ ভেরি আর্টিকুলেট। সো ওর যখন এই দুইটা জিনিস নিয়ে একটা ভালো জায়গায় কথা বলতে পারছে 1 ঘন্টা, ও জাস্ট মানুষকে কনভিন্স করে ফেলছে, হি জাস্ট ওন ওভার পিপল। সো আপনার যদি এরকম কোনো স্কিল থাকে, ইফ ইউ রিয়েলি থিঙ্ক ইউর ট্যালেন্টেড, আমার মনে হয় কারেন্টলি বাংলাদেশে প্রচুর পডকাস্ট আছে, সো আপনারা জাস্ট কোনো একটা পডকাস্টে যায় পারলে একবার ট্রাই নিয়ে দেখেন। আমার মনে হয় এতদিন যে মানুষ কমপ্লেন করতো যে এক্সপোজার পাচ্ছি না, ওই জিনিসটা কিন্তু এখন আর হচ্ছে না। কোন একটা পডকাস্ট চ্যানেল হলে আমরা একজন আরেকজনের পডকাস্টে যাচ্ছি, কোন একটা মানুষ নতুন কন্টেন্ট ক্রিয়েটর আসলে কিন্তু আমরা সবাই একসাথে কন্টেন্ট বানাচ্ছি। সো এখন এক্সপোজারে পাওয়াটা আসলে অত ডিফিকাল্ট না। সো কেউ যদি চান, দ্যাটস ইউর ওয়ে, আসলে আমার মনে হয় দ্যাটস এ ভেরি ইজি ওয়ে আউট। তো ইটস নীলের জাস্ট, আরেকটা জিনিস ভালো, ও হচ্ছে যে শর্টস আপলোড দিতেছে, মানে হচ্ছে যে ওই যে পডকাস্ট করছে ওই পডকাস্টের ও নিজে শর্টস বানায় নিজের চ্যানেলে আপলোড দিতেছে। ইজ দ্য প্রো ভেরি অ্যাট নাইস, ইট, সো ভেরি নাইস। ডেফিনেটলি ইউ উইল ডু বেশ ইট। আম ভালো। ভেরি হ্যাপি। এবং আমি সাদমানের সাথে পুরোপুরি একমত। সবাই সুন্দর করে কথা বলতে পারে না, এই কারণে অনেকে অনেক স্কিলড হইলেও তার কথাবার্তা শুনতে, সব পডকাস্ট শুনতে কিন্তু ভালো লাগে না। কিছু হুম। পডকাস্ট আছে শুনতে বেশ বিরক্ত লাগে, এবং ওগুলো খুব বেশি দিন সাস্টেইন করে না, বিকজ নট বিকজ কথার মানে কন্টেন্ট খারাপ, জাস্ট বিকজ ডেলিভারি খারাপ। বলতেছে হুম। খুব ভালো জিনিস, বাট শুনতে ভালো লাগতেছে না, বিকজ ও হয়তো পডকাস্টের জন্য আইডিয়াল না, বা ওর ক্যামেরার জন্য আইডিয়াল না। আহ, নীলের ক্ষেত্রে ওরকম না, ওর কথা শুনতে খুব এন্টারটেইনিং। এবং পডকাস্ট হিট হওয়ার জন্য পসিবলি ওইটাই দরকার, শুধু ইনফরমেশন দিয়ে পডকাস্ট হিট করা খুব কঠিন, যদি না ওই ইনফরমেশনটা এন্টারটেইনিং এন্ড এনগেজিং না হয়। নীল যেটা একদম পারফেক্ট। সো হ্যাঁ, যারা ওরা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ ফাইন্ড এন্ড সাবস্ক্রাইব। আশা করতেছি ইউটিউব আপনাকে অটোমেটিক্যালি ডান পাশে বা কোথাও দেখাই দিবে। দেখাই হ্যাঁ দিবে, আমাকে দেখাই দিচ্ছে। রেকমেন্ডেশন আসবে, রেকমেন্ডেশন বারবার আসবে, ঠিক আছে, হ্যাঁ। এক্ষেত্রে তো আসলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব আচ্ছা করেন। বাই দ্য ওয়ে, আপনারা কি দেওরা দেখছেন, দেওরা শুনছেন, দেওরা? হ্যাঁ হ্যাঁ নতুন গান, হ্যাঁ হ্যাঁ, কোক কোক স্টুডিওর স্টুডিও। দেওরা, হুম প্রীতম ভাইয়ের হুম। গান হুম, কেমন লাগছে? ভালো। শেষের 30 সেকেন্ডস গুড, হ্যাঁ। মানে ও মাঝখানে থিমটা ডিফারেন্ট ছিল, মানে লাস্টে যে রিলিফিং হুম। মনে হয়েছে, না লাস্টে এটা সবাই পার্টটা খুব ভালো। ভালো ফিউশন বলতেছে। হুম। মানে হঠাৎ করে ওই যে ইয়ের পরে কি জানি লাস্ট যেটা ছিল, নাহুবো নাহুবো টাহুবো ওইসবের হুম। পরে হুম, হঠাৎ নাহপুর পর দেওরা ভালো আরেকটা গান লাগছে। বেরোইছিল, তো একটা স্লো হ্যাঁ ট্র্যাক আরেকটা ওই যে বেরোইছিল। ইয়া কি জানি দুয়ারে দাঁড়ায়, হ্যাঁ, ওটা বেশ ভালো নজরুল ছিল। সঙ্গীত, হ্যাঁ ওটা বেশ ভালো ছিল। তারপরে এটা প্রীতম ভাইয়ের এটা বেশ ভালো। ও প্রীতম ভাইয়ের ইয়ার ব্যাপারে, গেটআপের ব্যাপারে কস্টিউম, একটা ভালো কস্টিউম, হ্যাঁ এটা কি নারুতোর কি জানি, এটা নারুতোর কি হ্যাঁ নারুতোর একটা ক্যারেক্টার ড্রেস, নাকি মনে হয়, না? সেটা হচ্ছে কাকাশি, আই আহ, থিঙ্ক। প্লিজ আমাকে মাইরে ফেলেন না, হ্যাঁ আমার মনে হয় হি ড্রেসড অ্যাজ কাকাশি, কাকাশি কারণ হাতাকে নাকি জানি নাম, এটা হ্যাঁ এই ক্ষেত্রে ভুলে গেছি। মানুষজন অনেক সেন্সিটিভ। ওই যারা নারুতো দেখে তারা পিটাবে আমাদের। আরে কাকাশি নারুতোর নামের ইয়ে এক নিয়ে কাহিনী ভদ্রলোক। আছে, এর আগে অনেক আগে আমি একটা ভিডিওর মধ্যে আমাকে স্ক্রিপ্টের মধ্যে লেখা দিচ্ছে HOCKAGE, আমি পড়ছি এটা হোকেজ, পরে শুনছি এটা হোকেজ না, এটা হোকাগে, হোকাগে বলতে হয়। মানুষজন তো অন্তিক এসে প্রথমে ধরছে যে ভাই আপনি কি বললেন, আমি এখন এটা নিয়ে কেমনে ঘুমাইতে যাবো এটা শুই না।
ভাই প্লিজ প্লিজ সম্পূর্ণ একটু আমাকে স্ট্রিট গেট নষ্ট হয়ে গেছে। এতদিন যে রেপুটেশন তৈরি করছিলি যে কুল ভাই, কুল বড় ভাই বুয়েটের, সব হ্যাঁ নষ্ট হয়ে গেছে। আরে না না, এটা সবচেয়ে বড় প্যারা হইতেছে অন্তিক আমাকে বলতেছে ভাই আপনি একটু আমাকে একটা ভয়েস মেসেজ বা কিছুতে পাঠান যেটাতে আপনি বলবেন হোক আগে, কারণ আপনার হোকের নামটা শুই না আমি ঘুমাইতে পারতেছি না। হ্যাড টু আন্ডার ইট। এই যে তারপরে আমি পপ হোকা কালচার শুনি। রেফারেন্স গুলো যে আমরা যে খুব জোর করে যে বোঝার চেষ্টা করি, লাইক রিসেন্ট অনুভ জৈনের যে কনসার্ট নিয়ে ও লাফালাফি হচ্ছে, ইয়েস, ক্যান ইউ আচ্ছা রিলেট আনুপ টু ইট? জেনের কনসার্ট নিয়ে তো আমি তো জানি আনুপ জেন, আর আনুপ জেন আমি অনেকদিন ধরে শুনি, কিন্তু মানুষজন আনুপ জেন সম্পর্কে জানে না অনেকেই। আচ্ছা, অনেকে আনুপ জৈন সম্পর্কে জানে, বাট ওইটা যে আনুপ জৈন এটা অনেকে জানে না। হ্যাঁ যেরকম আমি আমি আনুপ জৈনের ব্যাপারে অত কিছু জানতাম না। আমি হুম, আমিনের স্ট্যাটাস দেখলাম, তারপরে আমি সার্চ দিলাম এবং গান, সার্চ দেওয়ার পরে গানেরও শুরু হওয়ার 1 মিনিট পরে যে আমি বুঝছি আমি ওরে চিনি, বিকজ আচ্ছা ওই ওই পার্টিকুলার টুক আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন রিলসে শুনছি। বাট ওইটা যে আনুপ জৈন টুটে বা আনুপ জৈন মাকান। যে কে হ্যাঁ, এক্স্যাক্টলি, ও সো না আমি ওইটা গানটার নাম হচ্ছে গুল, গুল, GUL গানটার নাম গুল। গুল, বাট টুটে হ্যাঁ মাকান ও আমরা দেখছি আর কি। আমরা ওকে বিভিন্ন রিলস টিলস হিসাবে চিনছি, আমরা এক্স্যাক্টলি ওকে অন্যভাবে চিনি নাই। হ্যাঁ, আমি যখন ওই যে গুল গানটা শুনছি অনেক দিন আগে, ওই গানটার মিউজিক ভিডিও বেশ ভালো ছিল, তারপর আমি আনুপ জেনের সবগুলো গানই মোটামুটি শুনে ফেলছি এবং ওর গান খুব রেগুলারলি শোনা হয়। পরে ওর লাইভ পারফরমেন্স যেগুলো ছিল ওগুলাও দেখছি, বেশ ভালো গায় আর কি, মানে লাইভেও খুব ভালো গায়। নাইস। এমনিতে ইয়ের মধ্যে অত বেশি লাইভ সে করে না, আমি জানি না মানে আনুপ জেনের নিয়ে এত বেশি ইয়ে হয়েছে, কারণ আনুপ জেনের গানগুলো প্রত্যেকটাই রোমান্টিক গান, মানে কোনো রোমান্টিক গান ছাড়া অন্য কোনো কিছু নেই। এবং এমন অনেক কাপল আছে যারা আনুপ জেনের গানকেই হচ্ছে যে রোমান্টিসিজমের সিম্বল মনে করে, যেমন ধরেন কোন একটা জায়গায় গেছে আনুপ জেনের গান ছাইড়া দিবে, ছাইড়া হইতেছে ওরা বসে আছে সমুদ্রের তীরে সুন্দর, বৃষ্টি হইতেছে নাইস। ক্যাফেটেরিয়ার মধ্যে বসে আছে আনুপ জেনের গান ছাইড়া দিবে সুন্দর। তো এগুলো হচ্ছে রোমান্টিসিজমের সিম্বল ধরা হয় আনুপ জেনের গানগুলোকে। সো যারা হচ্ছে সিঙ্গেল পোলাপান ওরা হচ্ছে যে এই আনুপ জেন কে, আমরা তো খুব কুল, আনুপ জেনকে ও চিনি না আচ্ছা। আমরা, আচ্ছা আচ্ছা এরকম ভাবে হতেছে ইয়া করা শুরু করছে। না না না, আমি 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 ওই অ্যাঙ্গেলে বলিনি। আমরা জেনুইনলি, আমি সালমান আমরা জেনুইনলি চিনতাম আপনি না। সিঙ্গেল না আমরা, ভাই, সমস্যা নাই। না না, আমি আমি চেনার কথাটা বলছি, আমরা চিনতাম, বাট আমরা যে ওইও আমরা হ্যাঁ, মিলাইতে পারি না। হ্যাঁ, মিলাইতে হ্যাঁ হবে ওইও নামের সাথে গান ওইও মিলানো। হ্যাঁ, এবার আনুজেন ওই গানটা যে টুটে মাকা মানে গুল, হ্যাঁ সরি গুল গুল সরি গুল। ফর মাই ইগনোরেন্স গাইস। সো গুল গানটা বেশ শুনছি বিকজ ওই ইটস সার্কুলার, যে আমরা আজকে শুরু করছি এনভায়রনমেন্ট দিয়ে, ওই গানটা বারবার আসতেছিল হচ্ছে গাছ কেটে দেওয়া ভিডিওর সাথে ওই গানটা ও দিছিল। So একটা সময় আচ্ছা। একটা গাছ কেটে ফেলতেছে, ওইখান থেকে পাখি উড়ে চলে যাচ্ছে, সো ওই হ্যাঁ ভিডিওটা ওয়েন্ট রিয়েলি ভাইরাল ইন বাংলাদেশ অ্যাট লিস্ট। ও ওইখান থেকে আমি আচ্ছা। দেখছি আর কি জিনিসটা, সো ওইখান থেকে জানি। একদিন খুব সুন্দর আমার একটা পোস্টে পুরো জিনিসটা সামারাইজড হয়ে গেছে আনুজ জাইনের পুরো ঘটনাটা। একটা ছেলে, এক ভদ্রলোক লিখছে যে আনুজ জাইন কনসার্টে, বেসিক্যালি হচ্ছে আনুজ জাইনের কনসার্ট হচ্ছে বাংলাদেশি প্রম, হুম। ইফ দ্যাট মেক সেন্স। আমি কোনো প্রমে যাইনি, আমি প্রমে ও কনসার্ট, বাংলাদেশি প্রম, হ্যাঁ but if Bangladesh had a প্রম prom, নাইট। it would be Anup Jain's concert. So people are trying to find their plus one, and এই জিনিস আর কি। সো এইটাই ও চলতেছে। আচ্ছা আচ্ছা, প্রম হিসেবে চিন্তা করতেছে না, এটা তো ভাবিই না আমি। বাট আচ্ছা আনুপ জেনের কনসার্ট কিন্তু হচ্ছে বেশ এক্সপেন্সিভ হবে, যা বুঝাই যাইতেছে, মানে হ্যাঁ, আর অনেক অনেকে টাকা প্যারা খাচ্ছে লাগবে। বিকজ তাদের পরীক্ষার মধ্যে কনসার্টটা হচ্ছে, so এটা নিয়ে অনেকে বেশ হ্যাঁ প্যারা এরকম খাচ্ছে। কিন্তু অনেক হয়েছে আর কি, যেমন দামিরের কনসার্ট যখন হয়েছিল তখন তো খুব পশ মানুষজন এখানে গেছে। 12 মাসে কোনো কারো না কারো পরীক্ষা থাকে, সো এটা হ্যাঁ আসলে এইটাই। না এরকম, আচ্ছা আমাকে একটা জিনিস বলছে, এরকম মানুষজন যারা হচ্ছে আহ আনুপ জেনের গান সব মোটামুটি সবগুলো অরিজিনাল আই গেস, মানে হচ্ছে যে ও হচ্ছে কাভার করে উঠছে এরকম না, অরিজিনাল গান গায়ে গায়ে উঠছে। বাট তার কয়েকটা গান আছে যেটা দেশে খুব বিখ্যাত ইন্টারনেটে, নট অ্যাজ আ প্লেব্যাক সিঙ্গার, নট অ্যাজ এ মানে মিউজিশিয়ান, সে হচ্ছে মিউজিক হোস্ট করতেছে খুব রেগুলার, এরকম কেউ না, সে হচ্ছে ইন্টারনেটে তার কয়েকটা গান আছে এটা দেশে খুব বিখ্যাত হয়েছে আর কি। তো এই ধরনের মানুষজন যখন কনসার্টে আসতে নেয়, এটা নিয়ে একটা তুমুল হাইপ উঠে, তুমুল হাইপ উঠে। এই যে যেমন দামিরের ক্ষেত্রেও সেম কাজটা হয়েছে, দামিরও কিন্তু সেম ভাবেই উঠছে। সো দামি ওই রকম ভাবে যখন মানুষ দেখে যে আচ্ছা একদল লোক তাকে নিয়ে চরম হাইপড, যে হইতেছে তার কনসার্টে যাবে, ছিঁড়া ফিরা ফালাবে, একদম শেষ করে ফেলাবে, যত টাকাই লাগুক ইয়া করবে। আবার আরেক দল লোক হচ্ছে যে মিম বানাবে এটা নিয়ে, যে আনুপ জেনের কনসার্ট দেখতে গেছিলাম, এখন আমার জমি, আমার বাপ আমার জমির দলিল টলিল গুলা খুঁজতেছে, এখন নাকি নাই, তারপরে তো মনে হয় মানে হাসপাতালে যা কিডনি প্রথম টিডনি দিকে বিক্রি একটা করে খুবই আসছি। নিশ কমিউনিটি তৈরি হয় যারা খুবই ডেডিকেটেড ওটার জন্য। হ্যাঁ সাডেনলি যখন স্ট্রাইক করে সবাই বলে যারে ভাই এটা তুই চিনিও না, এত ওভারহাইপ কেন? এক্স্যাক্টলি এক্স্যাক্টলি ওই এক্স্যাক্টলি। সাডেন এবং এটা এক্সপোজারটা আসলে এবং এটা বাজে গানের হয়। ক্ষেত্রে বেশি হয় সাদমান, তুই খেয়াল কর, যদি আজকে অন্তিক মাহমুদ তার একটা কনসার্ট করে, অন্তিক মাহমুদের ফ্যানরা খুবই ক্রেজি হবে,
অন্তিক তোমার ফ্রেন্ডরা খুবই আমরাও ক্রেজি হব, হয় কনসার্টের মধ্যে, আসবে আমরাও যত আমরাও টাকাই হ্যাঁ, বলো। আমরাও সেরা আসবো, আমরা বয়ফ্রেন্ড, কোটি কোটি সেরা টাকা দিয়ে বয়ফ্রেন্ড। আসবো তোমার কনসার্ট শুনতে। কিন্তু অবশ্যই একদল লোক থাকবে যারা বলবে হু ইজ দিস অন্তিক মাহমুদ, সে ওর তো কবে জীবনে গান চেহারা নিয়ে। দেখে না মানুষ ম্যাক্সিমাম। অনেকেই বলবে যে হচ্ছে আমি ওয়ারফেজের গান শুনি, আমি আর্টসেলের গান শুনে শুনে বড় হয়েছে, এই অন্তিক মাহমুদের কনসার্টের মধ্যে আমি কেন যাব? হ্যাঁ, আজকালকার ইঞ্জিনিয়াররাও গান গাইতে চলে যেতেছে। আজকালকার ইঞ্জিনিয়ারও গান গাইতে চায়, যে আবার নিজে আসলে ইঞ্জিনিয়ার না, দাবি করে মাঝে মাঝে। এখন And I had to clarify that. Pardon এখন me. আমরা এখন পপ স্টাররা সব দেখতেছি আমরা ইন্টারনেট থেকে আসতেছি, যে মুজাক কতগুলো হ্যাঁ, হিট সং মুজা বের করলো মুজা একের পর এক, এরপর এই যে রিসেন্ট সব এখন ইন্টারনেট আর আগে যে সিডি বার করতে তার কোনো ডিফারেন্সিয়েটর নাই, সব সেম, এখন কিছু যায় আসে না। হ্যাঁ। এড শিরানের গানও প্রথম স্পটিফাই বের হয় এখন, ও সেম। দেখছেন ও, সিউ করতেছে যে তাদেরকে সবাইকে, দুয়া লিপা, এড শিরান সবাইকে যে সিউ এড করছে শিরানের কেস, এড অনাহারে। শিরানের কেস ক্ল্যারিফাই হয়ে গেছে, সো ও হুম। জিতছে। ডুয়া লিপারটা এখনো হয় নাই, সো দেখা যাক কি কি হয়। হয়েছে ওদেরকে নিয়ে আমি জানি না কিছু। ডুয়া লিপার একটা গান আছে যেটার সাথে শাহরুখ খানের একটা গানের খুব ভালো একটা ম্যাশ আপ আছে, যে হ্যাঁ হ্যাঁ এবং হ্যাঁ। ওই গানটায় কোন 80 বছর আগের কোন এক গানের সাথে মিল খুঁজে পাওয়া গেছে, এরকম একটা ব্যাপার। এই এই জিনিস এখন অনেক হচ্ছে। এড শিরানের হ্যাঁ সাথেও কয়েকদিন আগে হয়েছিল, এড শিরানের গানের সাথে সম্ভবত থিঙ্কিং আউট লাউড, আমার এক্স্যাক্টলি মনে নেই কোন গানটা, বা কোন একটা গানের সাথে অনেক মিল পাওয়া গেছিল, ওটা নিয়ে মামলা হয়েছিল। এরপর এড শিরান গিটার নিয়ে আদালতে গেছে, হ্যাঁ। যায় ওই একই রকম আর কি কি গান আছে পৃথিবীতে সব বাজায় শুনাইছে ও কোর্টে, যে রে, শুধু আমারটা না, এরকম আরো অনেক গান আছে। এরপর ওর নাকি 20-30টা গান বাজায় শুনাইছে, এরপর ও জিতছে আর কি। আমার লয়ারদের উপরে মায়া হয়, মানে তাদের কত কিছু নিয়ে নলেজ থাকা লাগে। যখন ফেসবুকে মার্ক জাকারবার্গ গেছে, ওদের এইগুলা নিয়ে নলেজ থাকা লাগছে, এখন গান নিয়েও নলেজ থাকা লাগবে। ভাই রে ভাই, মানে লয়ার হওয়া খুব টাফ কাজ, এই কারণে ওদের বেতন এত বেশি। হ্যাঁ, হাইলি পেড প্রফেশন। আমি এরকম একটা ফিচারের কথা চিন্তা করতেছিলাম যে অনেক জায়গায় হয়তো বা বিভিন্ন স্ক্রিনশটস কিংবা সোশ্যাল মিডিয়া পোস্ট হয়তো বা বিভিন্ন জায়গায় লিগ্যাল ডকুমেন্ট হিসেবে ইউজ করা যায় না। সো এরকম আচ্ছা। যদি একটা ফিচার থাকতো, যে একটা বাটন, যে ফেসবুকই তার লাইব্রেরিতে মধ্যে সেভ করে রাখবে যে 13 তারিখ 9টার সময় পোস্টটা এই আকারে ছিল। সো ফেসবুকে এটা একটা জমা করে রাখবে যে এই সময় এই আমলে পোস্টটা এই জিনিস ছিল, সো এটা লাইব্রেরি হিসেবে জমা থাকবে ফেসবুক। সো এটা হতে পারে ফেসবুকের লিগাল সার্ভিস, যে আমি $5 করে পার মান্থ দিচ্ছি, সো আমি সর্বোচ্চ 5টা কিংবা 10টা পোস্ট এরকম ভেরিফাই করে জমা রাখতে পারি যে এই সময় এই বান্দা এই জিনিস পোস্ট করে রাখছিল, যেটা আমি কোর্টে হোল্ড করতে পারবো, এটা মেটা আমাকে সাক্ষ্য দিবে। এটা করতে পারলে আমার মনে হয় জিনিসটা জোস হইতো। কারণ কারেন্টলি যদি কেউ পোস্টটা রিমুভ করে দেয়, আমার কাছে যে স্ক্রিনশট থাকবে, অন্য কোনো প্রমাণ নাই। সো এটা যদি ফেসবুকের পক্ষ থেকে কিংবা সোশ্যাল মিডিয়া সার্টিফাই প্ল্যাটফর্ম করে গুলো দেয়। যদি নিজস্ব ইনভেন্টরিতে রাখতে দিত আমাকে, উইচ আই উড বি হ্যাপি টু পে ফর অ্যাজ ওয়েল, তাহলে আমার মনে হয় ওইটাকে কোর্টে নিয়ে যায় অনেক কিছু করা সম্ভব হইতো, যেটা এখন বাট সম্ভব হচ্ছে না। এইটা মেটা ছাড়া অন্য কোনো থার্ড পার্টির দ্বারা কি করা সম্ভব? কারণ মেটাকে দিয়ে করাইতে গেলে এটা মেটার উপরে একটা হিউজ প্রেশার হবে, আবার একটা এটাই নতুন ফিচার অ্যাড করা। এটাই রেসপন্সিবিলিটি কে নিবে, বিড়ালের গলায় ঘন্টাটা কে হ্যাঁ, বাঁধবে, এটাই হচ্ছে জিনিসটা। এখন মেটা যদি থার্ড দিলে পার্টি দিতে যাবে কাউকে না। ইয়ে করে, অ্যালাউ করে, অ্যান্ড থার্ড পার্টি কাউকে হচ্ছে বইলা দেয়, এই অথরিটিটা দেওয়া দেয়, যাতে ওরা এই এই হচ্ছে আমার ভেন্ডর, যেমন হচ্ছে ওই যে আর্জেন্টিনা যেমন স্পন্সর নিছে বাংলাদেশি বিকাশ। দেশি হচ্ছে বিকাশকে নিছে, এরকম হ্যাঁ। ভাবে মেটা হচ্ছে যে বলবে আমার এখানে ভেন্ডর হচ্ছে এরা এরা, এই এরা যদি অথরিটি দেয় তাইলে হচ্ছে ইয়া করে দিবে, থার্ড পার্টি অথরিটি দেয়, আর তাহলে মেটার উপর প্রেশার পড়লো। কারণ আমি জানি যে মেটার উপরে যখনই আমরা কোনো প্রেশার দিতে যাবো ওটা হ্যান্ডেল করতে পারবে না, ও জাস্ট উড়াধুরা উল্টাপাল্টা কাজ করবে। আমার মেটার পিছলাই উপরে বিশ্বাস নাই। মেটা রিলেটেড অনেক ঝামেলা হচ্ছে রিসেন্টলি। এই এই হ্যাঁ জিনিস কখনো হবে না, সো যেহেতু এনক্রিপশন, এবং আমি যে হোল্ড করব আমার অন্য পাশে যার সাথে আমি চ্যাট করতেছি, so সাদমান $5 দিচ্ছে, সাদমানের সাথে আমি চ্যাট করতেছি, আমি রাজি না। এখন আমার হ্যাঁ। ইনফরমেশন সাদমান ফেসবুককে টাকা দিয়ে হোল্ড করতে পারে নাকি, এটা অনেক ক্যাচাল চলে আসে। আর আমার ধারণা ফেসবুক অলরেডি সব ডেটা রাখে, দেয় না হয়তো কোর্টে। এক্স্যাক্টলি শোনো, টুইটার ফাইলস বলে একটা জিনিস লিক হয়েছে কয়েক মাস আগে, যেখানে টুইটার রাখতো দেখা গেছে, যেটা ইলন মাস্ক বন্ধ করছে। আমার ধারণা সবাই রাখে, হয়তো ওপেনলি বলে না, অ্যাপল সম্ভবত রাখে না, এছাড়া হয়তো সবাই রাখে। মেটা ঝামেলা শুরু করছে যখন ওরা আসাদুজ্জামান জয়ের প্রথম পেজটা ডিসেবল করে দিল, বাট তারপরে থেকে সিরিয়াসলি ঝামেলা শুরু হলো কখন, যখন আহ, এই যে মেটা ভেরিফাই ফিচারটা আসলো, যেটা হুম। হলো মেটাকে টাকা দিয়ে, যেটা ওরা টুইটার থেকে কপি করলো, যে $8 না $12 না $14 ভেরিফাই করে দিবে, ব্লু টিক আসবে। 3 দেশে অ্যাভেলেবল এখন, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, নিউজিল্যান্ড। আর মনে হয় আরেকটা কোন দেশ জানি, আমি ঠিক শিওর না। বেশিরভাগ জায়গায় এখন অ্যাভেলেবল না। তো এই 3 দেশে অ্যাভেলেবল হওয়ার পরে একটা নতুন ধরনের হ্যাক এবং স্ক্যাম শুরু হয়েছে। সেটা হলো বিভিন্ন মানুষ ভিপিএন দিয়ে প্রথমে অস্ট্রেলিয়ায় একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলে। সো স্টেপ 1 আপনারা যদি করতে চান আমি আপনাদের শিখাই দিই। স্টেপ 1 হইলো আপনি একটা ভিপিএন দিয়ে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, যেসব জায়গায় মেটার এই সার্ভিস অ্যালাউড, ওইসব জায়গায় একটা অ্যাকাউন্ট খুলবেন। স্টেপ 2 হইলো আপনি একটা ফেসবুক পেজ খুলবেন। ফেসবুক পেজের নাম হইতে হবে কোনো একটা রিনোন্ড
কোনো একটা অলরেডি এক্সিস্টিং পেজের নাম। সো আপনি আপনার পেজের নাম দিতে পারেন মেটা, বা আপনি আপনার পেজের নাম দিতে পারেন গুগল এআই, বা আপনি আপনার পেজের নাম দিতে পারেন এরকম কোনো একটা যেটা অলরেডি সবাই মানুষ চিনে। থার্ড, আপনি এখন পোস্ট করবেন, না আপনি থার্ড হলো আপনি ভেরিফিকেশনের জন্য টাকা দিবেন মেটাকে। দেখা যাচ্ছে যে মেটা কোনো ভেরিফাই করে না, যে চায় তাকে টাকা দিয়ে দেয়, সো এটা সবাই ভেরিফাই হয়ে যাচ্ছে। ফোর্থ স্টেপ হলো আপনি এখন অ্যাড চালাবেন। অ্যাডে আপনি বলবেন যে মেটার, সো আপনার পেজের নাম যদি হয় মেটা, কথার কথা, আপনি অ্যাডে বলবেন যে মেটার একটা নতুন অ্যাড ফিচার আসছে, এটার জন্য আপনার এখানে ক্লিক করতে হবে, নাইলে এটা হবে না, এরকম কিছু একটা বলবেন। এবং তারপরে ফেসবুক পেজ অ্যাডমিন যারা আছে তাদের টার্গেট করে আপনার অ্যাডটা ছাড়বেন। দেখা যাচ্ছে ওটাও অ্যাপ্রুভ হয়ে যাচ্ছে। এরপরে যেটা হবে, বিভিন্ন মানুষ আপনার ওই অ্যাডে ক্লিক করবে, ক্লিক করলে ম্যালওয়্যার ট্যালওয়্যার ইনস্টল করে আপনি তাদের অ্যাকাউন্টটা নিয়ে নেবেন। অ্যাকাউন্ট নিয়ে নেওয়ার পর ওইসব অ্যাকাউন্ট থেকেও আবার অ্যাড চালাবেন। অ্যাড চালালে আপনি আরো কিছু অ্যাকাউন্ট পাবেন, ওগুলো থেকেও আপনি আরো অ্যাড চালাবেন। সো বিফোর ইউ নো ইট, আপনি হঠাৎ করে দেখবেন আপনার আন্ডারে 200-300 অ্যাকাউন্ট, 400-500 পেজ, এবং ওই সব পেজ থেকে একই ধরনের অ্যাড চলতেছে, সব পেজের নাম পরিবর্তন হয়ে যাচ্ছে, পরিবর্তন এরকম কোনো একটা রিনোর নাম হচ্ছে, এই জিনিস অনেক হচ্ছে এখন। সো আপনি আপনার নিউজ ফিডে যদি দেখেন যে মেটার থেকে একটা অ্যাড আসছে বা গুগল থেকে একটা অ্যাড আসছে, ভেরিফাইড পেজ, নট লাইক একটা র্যান্ডম পেজ, ভেরিফাইড পেজ থেকে একটা অ্যাড আসছে, তো সতর্ক থাকবেন। কোনো জায়গায় ক্লিক করতে বললে বুঝে শুনে ক্লিক করবেন। ডোমেইন নাম চেক করবেন, ইমেল যদি আপনার কাছে আসে ইমেল কোন ডোমেইন থেকে আসছে এটা চেক করবেন। অনেক অনেক হ্যাক হচ্ছে, এবং সাধারণত যারা ইন্টারনেটের ব্যাপারে অত ওয়াকিবহাল না তাদের খুব ইটস ভেরি ইজি টু ফল ভিক্টিম অন, বিকজ একদম ভেরিফাইড পেজ, সো খুবই সহজ বোঝা, বোঝা না। রেজিস্ট করাটা খুব কষ্টকর। আর সিমিলার আরেকটা আমরা হইতে হ্যাঁ দেখছি বলেন বলেন। আপওয়ার্কে। সো আমি যেহেতু ফ্রিল্যান্সার কমিউনিটি দেখি, একটা খুব মজার হ্যাক হয় এখন ফ্রিল্যান্সিং এর দুনিয়ায়, সেটা হইলো, মনে করো আপওয়ার্কে একজন একটা জব পোস্ট দিল, অ্যাস্ট্রোনমিক্যাল টাকা। সো যেটা টাকা এরকম হওয়া উচিত না। মনে করো একটা পিডিএফ আমি তোমাকে দিলাম, এই পিডিএফ এ যা আছে সব আমাকে মাইক্রোসফট ওয়ার্ডে লিখে দিবা, $500 দিব, যেটা আমরা জানি যে সাধারণত আসলে এটা হওয়ার কথা না কোনো লজিক্যাল সেন্সে। বাট নতুন ফ্রিল্যান্সাররা তো এটা জানে না, ওরা তো নীলের ভিডিওতে দেখছে যে 3800, এটা কোনো ব্যাপার না। সো ওরা অ্যাপ্লাই করে, অ্যাপ্লাই করার পরে ক্লায়েন্ট একটা ফোল্ডার পাঠায় যে এটা ডাউনলোড করো, এটা ডাউনলোড করলে পিডিএফটা পাবা, আর এই জিনিসটা পাবো, ওই জিনিসটা পাবো, এটা করে আমাকে জমা দিও। সো সে মানে ডাউনলোড করে সাদা মনে, এবং ডাউনলোড করার পরে সে ওই ম্যালওয়্যারটা ইএক্সি ফাইলটা ইনস্টল করে, সাথে ওই পিডিএফটা লেখে, এবং তারপরে দুই অ্যাঙ্গেলে হয়। সো কখনো কখনো ম্যালওয়্যার ফাইল থাকে, ম্যালওয়্যার ফাইল যদি থাকে তাহলে তো তার অ্যাকাউন্ট ওখানেই গেল। কখনো কখনো থাকে না, কখনো কখনো নর্মালি একটা পিডিএফ আসে $500 বা $1000, সেটা করে জমা দেয়, তখন ওই পাশ থেকে বলে যে তোমার $500 আমি দিয়ে দিচ্ছি, আমার একটা ব্যাংক ক্লিয়ারেন্স ফি লাগবে, এটা একটা $15টা এখানে দাও, তারপর $500 চলে যাচ্ছে। অনেক মানুষ আমাকে মেইল করছে যে ভাই আমার $15 ক্লিয়ারেন্স ফিটা দিয়ে দেন, কারণ আমার $800 আটকে আছে। এরকম তখন আমি বুঝছি যে ইটস আ বিগ থিং, এখন অনেক মানুষের সাথে হচ্ছে এটা। সো একটু সতর্ক থাকতে হবে আপনাদের সো সবাই। ট্রু। এবং জিনিস হচ্ছে যে রিসেন্টলি ফার্মে যেটা বলেন বার্ড এআই, প্রচুর এরকম বাট অ্যাড আসতেছে, আমারও আসছে বার্ড এআই এন্ড গুগল এইটার অ্যাড আসতেছে। এন্ড জিনিস হচ্ছে দুইটা জিনিস, আমি ফার্স্ট মাল্টিপল টাইমস এটা দেখছি, একটা সাকসেস স্টোরিজ ছিল যে অনেকগুলো বক্সের সামনে দুইজন বসে আছে, যে দে হ্যাভ সোল্ড সো মেনি থিংস উইথ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এই জিনিসটা ফার্স্ট জিনিস যেটা চোখে পড়ে সেটা হচ্ছে দ্য গ্রাফিক ডিজাইন একটু স্লপি, ওই জিনিসটা ক্যাচ করা যায়। আর সেকেন্ড জিনিস হচ্ছে এটা মাল্টিপল টাইমস আমার চোখের সামনে আসছে। সো আমি পেজগুলোতে গেছি এবং যাওয়ার পর ফার্মে যেটা বললো যে অনেকজন মানুষের অ্যাকাউন্ট নিয়ে কাজটা করে। সো আপনি যদি যথেষ্ট পরিমাণে স্ক্রোল ডাউন করেন দেখবেন যেটা আরেকজন মানুষের প্রোফাইল। সো ওইটা একদম স্ট্রেট গিভঅ্যাওয়ে, যেটা আরেকজনের প্রোফাইল তারা ট্রান্সফর্ম করে তারপর এখান থেকে একটা রান করতেছে। সো এই দুটো জিনিস আসলে বাংলাদেশে কারেন্টলি অ্যাটলিস্ট আমি আমার অনলাইনে প্রচুর জিনিস দেখতেছি। আরেকটা হচ্ছে হয়তো এটা খুব কমপ্লিকেটেড লেভেলে করতেছে এবং আমি ঠিক জানি না এটা উদ্দেশ্যটা আসলে কি, হ্যাক করে তারা এট দ্য এন্ড অফ দ্য ডে এখান থেকে কি কামাইতেছে, জাস্ট মানুষের নষ্ট করছে। মেবি তারা মানুষকে হস্টেজ সিচুয়েশনে রেখে তারপর কিছু ইনকাম করতেছে। বাট আরেকটা আমি জিনিস দেখতেছি সেটা হচ্ছে ক্যাট ফিশিং, নট নেসেসারিলি, ইটস লাইক ক্রিয়েটিং সাচ গুড প্রোফাইলস, চুরি করে অন্যজনের কন্টেন্ট নিয়ে, যে ইউ কান্ট ডিস্টিংগুইশ যেটা একজন অরিজিনাল মানুষের নাকি আরেকজনের। তারা বেসিক্যালি একটা রিয়েল লাইফ পার্সনের সব ছবি নিচ্ছে আর নামটা নিচ্ছে আরেকজনের, এবং মোস্টলি যে কাজটা করতেছে সেটা হচ্ছে একই ধরনের এথনিসিটি, চেহারা দেখতে এরকম বাট ডিফারেন্ট একটা কান্ট্রিতে থাকে, এরকম একটা মানুষের ছবি নিচ্ছে, সো দ্যাট একটা কমিউনিটির মধ্যে ওই মানুষের প্রোফাইল অনেক বেশি ছড়াইলেও মানুষে জানতে পারবে না, বিকজ ও অন্য কমিউনিটিতে থাকে, অন্য দেশে থাকে। তাই এইভাবে তারা একটা সম্পূর্ণ প্রোফাইল তৈরি করতেছে অ্যান্ড জাস্ট ফ্রেশ ছবি আপলোড দিতে পারতেছে, বিকজ ওই মানুষের ছবি আপলোড দিচ্ছে, এবং এইভাবে তারা প্রোফাইল তৈরি করতেছে। অ্যান্ড দ্য ফার্স্ট থিং যেটা তারা করে সেটা হচ্ছে অনেকজন মানুষকে একসাথে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, অ্যান্ড জাস্ট 20-30 জন মিউচুয়াল ফ্রেন্ড পাইলে তারপর ইট কিপস রোলিং আসলে। সো এই জিনিসটা আসলে বাংলাদেশে হচ্ছে, ইটস জাস্ট গেটিং টাফার টু স্পট ডিপ ফেকস আর কি। রিসেন্টলি আরেকটা, আই গেস আপনার আরেকটা ডিপ ফেক দেখতে পারেন, সেটা হচ্ছে রবার্ট ডাউনি জুনিয়রের একটা দিস ইজ নট ডাউনি জুনিয়র টিকটক একটা পেজ আছে।
এইটা হচ্ছে আমার লাইফে দেখা সব থেকে অ্যাকুরেট ডিপ ফেক, বিকজ এখানে এক্সপ্রেশনস গুলো অ্যাকুরেট করছে, মাস্টার করছে, সো ইটস গোনা গেট ডিফিকাল্ট আসলে। আচ্ছা, আমি আমি এত কিছুর মধ্যে ফারহান মাল্টিভার্স, ভাইয়ের, এটা মাল্টিভার্স। না 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 না, ফারহান ভাইয়ের এই জিনিসটা আমি করলাম। ফারহান ভাই কেমনে কেমনে জানি সব স্ক্যাম গুলো আগে আগে ধরে। ইজিপ্টে যে স্ক্যাম কেমনে হয় এটা আগে ধরছে, ফেসবুকের এই ফেক প্রোফাইল নিয়ে এইসব নিয়ে, এই ভেরিফাইড পেজ নিয়ে এইসব নিয়ে কি স্ক্যাম হইতেছে এটা ফারহান ভাই আগে ধরতেছে। ফারহান ভাই আপনি যে স্ক্যামার, আমি আমি খুবই এথিক্যাল সতর্ক, স্ক্যাম। এবং এবং আমি খুব এই এই এথিক্যাল হ্যাকিং, আচ্ছা এটা আরেকটা টপিক, ওটা আমরা বলেন রাজি, বলেন। বাট হ্যাঁ আমি খুবই অ্যাওয়্যার থাকি আশপাশে আমাকে কেউ যাতে স্ক্যাম করতে না পারে, এই কারণ জন্য আপনি so আমি নিজেই এটা সবচেয়ে বড় স্ক্যাম করেন। ইয়েস। it takes ইফ one ইউ to know স্ক্যাম one. আদার্স বিফোর দে স্ক্যাম ইউ। এই যে আমাদের আগের এপিসোডের মতো, ইফ ইউ ক্যান্ট ফাইন্ড দ্য স্ক্যামার ইন দ্য রুম, দেন ইউ আর দ্য ইউ আর দ্য স্ক্যামার। আজকে একজন খুব সরল মনে বলছে যে এই উম্মে হাবিবা আনিকা আমাদের এই ট্রাইনোর পডকাস্ট গ্রুপে, এই যেখানে ওই যে আমরা টিচারদের ওইটা নিয়ে কথা বলছি, ওইখানে কমেন্ট করছে, সে বলছে খালিদ ফারহান বাটপার বলে জানি, বাট যদিও জানি না বাটপারি কি করছে। এটা মানে কি? তুই বলতেছিস সেটা মানুষ বাটপার, বাট কি করছে? 10 বছর পরে যে আমি হঠাৎ করে দেখবো সবাই জানে আমি চাই মেয়েরা রান্না করে থাকুক, সবাই জানে আমি স্ক্যাম করি, সবাই জানে, 10-15টা আইডেন্টিটি হয়ে যাবে আমার, যেগুলোর কোনটার সাথে আমি নাই। মজার, বেশ But বেশ ভাই, সুন্দর একটা কেস আসলে স্টাডি হবে। বাট ট্রুলি মানে আমরা লিগালি অনেক কিছু বলতেছিলাম তো, এভরি লিগাল বাইল ওয়াজ ওয়ান্স এ জিনিয়াস আইডিয়া বাই স্ক্যামার। প্রতিটা টাইমে নতুন স্ক্যামার আসছে, তারা নতুন বুদ্ধি আনছে। লাইক ইমাজিন, লাইক লাইফে ফার্স্ট একজন মানুষ আসছে, ও আমি এক ব্যাংক থেকে লোন নিয়ে আরেকটা লোন পে করে আরেকটা ব্যাংক থেকে লোন নিয়ে আই ক্যান জাস্ট হ্যাঁ, জিনিয়াস। রাইট, জিনিয়াস। এটা এটা আসলে ফার্স্ট কি চিন্তা করছে। আরেকজন মানুষ চিন্তা করছে, যখন লাস্ট দিন আমি লাইক রাতে ফ্রেন্ডের সাথে আসি, এন্ড আই ওয়াজ লাইক দোস্ত, আই জাস্ট ফিগার্ড আউট আরবিট্রাজ, অর্থাৎ দোস্ত আমি আমার দেশের টাকাটা বাইরে নিয়ে যে ওদের ইন্টারেস্ট রেট দিয়ে বাড়ায় তারপর দেশে আনি না, তাহলে তো আর বেশি লাভ পাইতেছে। এন্ড দে সাদমান, এক্সপ্লেইনড, তুই তোর ফ্রেন্ডদেরকে নিয়ে বসলে এইগুলা নিয়ে তোকে চিন্তা করতে হয়, এই জন্য আমার তোর প্রতি করুণা হইতেছে। আরবিট্রাজ, এইগুলা তাহলে নিয়ে আমি চিন্তা ডিসকাশন। করতেছিস তুই। আরবিট্রাজ আর প্যারিটি আমাকে তখন ওরা বুঝাইলো। বাট ওভারঅল আমি আজকে আজকে আমার খুব প্যারা লাগছে, সেটা হচ্ছে ভাই ক্রিপ্টো শুড বি এ থিং। আই এম নট এ বিগ ফ্যান অফ এনএফটি, বাট ক্রিপ্টো শুড বি এ থিং। সেটা কেন হচ্ছে কেন যে কেন এনএফটি কেন আমি বুঝি না, বাট ক্রিপ্টো মানে না, ক্রিপ্টো কেন ইজ আ থিং ও শুড বি? বিকজ ট্রানজাকশনে যেই পরিমাণে গ্যাঞ্জাম ফেস করতেছি রিসেন্টলি, বাইরে পে করা কিংবা ভিতরে পে করা, এমনকি মোবাইলের পেমেন্ট, একটা মোবাইল যে কিনবো এটার জন্য যে আমার আমার নিজের টাকা আমি খরচ করতে পারতেছি না, এইটা যে আমার কি পরিমাণে বিরক্ত লাগতেছে। এন্ড আমরা অনেক সময় ভাবি যে উই আর ফ্রি এন্ড স্টাফ। জাস্ট ইমাজিন, আপনাকে যদি কেউ তাড়া করে, মনে করেন আপনি বিদেশ গেছেন, আপনার সম্পত্তি এইখানে, আপনি ব্যাংক ট্রান্সফার করতে যেতে আপনি মারা যাবেন, ইউর স্টাক। কিন্তু আপনার যদি ব্যাংক আপনার সাথে যদি কোঅপারেট না করে, ইউর স্টাক বেসিক্যালি। এবং এটা অনেক সময় হয় যখন আপনার ব্যাংকের সাথে আপনার ডিলটা, স্পেশালি রিয়েল এস্টেটের ক্ষেত্রে, আপনি লোন নিচ্ছেন এন্ড আপনি পে করতে পারছেন না, কিংবা আপনার মর্গেজ চেঞ্জ করতে হবে, কিছু হয়েছে, এই গ্যাঞ্জামে ইটস ভেরি ডিফিকাল্ট ফর ইউ টু রাইজ অন টপ আর কি। তো ওই জন্য তখন মনে হচ্ছিল যে এই ধরনের জায়গায় আসলে উই আর ভেরি স্টাক। ক্রিপ্টো যদি থাকে অ্যাটলিস্ট দেশ থেকে দেশের বাইরে, বাইরে থেকে দেশের ভিতরে, কিংবা মেনি আদার কেসেসে আমার জন্য ট্রানজাকশন করাটা অনেক ইজিয়ার হয়ে যাবে, যেটা এখন প্রচুর ডিফিকাল্ট। আই থিঙ্ক ক্রিপ্টো উইল বি লিগ্যাল, একটু সময় লাগবে, 10-20 বছর, 20 বছর ধরে রাখি, বা 10 বছর হয়ে যেতে 20 পারে, বছর 20 বছরের মধ্যে হয়ে যাবে, আমি শিওর 10 বছরের মধ্যে হইতে পারে। আহ, হুম। আমাদের জন্য একটু ইনফ্লোর থেকে আউটফ্লো বেশি হয়ে যাবে, তো আমাদের জন্য একটু লজিস্টিক্যালি সমস্যা সরকারের, বাট না, দেখা যাক। মানে জাস্ট আই ফিল দেখছি ইউজ সমস্যাটা বেশ বেশ, এই সমস্যা আমি ফেস করি। আমি বাংলাদেশে অসম্ভব রকম বড় লোক, নট লাইক আমি আয়ারল্যান্ডে অনেক গরিব, বাট আমি বাংলাদেশে অসম্ভব রকম বড় লোক, যেটা আমি আজকে আয়ারল্যান্ডে ফারহান ভাই অসম্ভব। জাস্ট গেছে, ফারহান ভাইয়ের ফারহান কোন ভাই কোন দুনিয়া নষ্ট লিঙ্কেজ করে আছে, দিবে। হুম। আজকে অসম্ভব রকম বড় লোক। ফারহান ভাই আপনি আমাদের ট্রাইনোমাল পডকাস্টে স্পন্সর করেন না, খালিদ ফারহানের লোগো থাকবে, খালিদ ফারহানের চেহারা থাকবে যেখানে আমাদের দুইজনের চেহারার পাশে। খালিদ ফারহানের চেহারা তো অলরেডি থাকে। ওইটা আছে, আচ্ছা আপনার চেহারার পাশে আপনার চেহারা রাখেন, সমস্যা নেই, আমরা কোনো মাইন্ড করবো না, থাকুক না, না সমস্যা যেটা নেই, আপনারা যেটা তুমি স্পন্সর ফ্রি করেন। পাবে ওটার জন্য তুমি টাকা কেন দিবা? এইটা না, আমি জাস্ট অনেকদিন ব্যাড ধরে মার্কেটিং। কমপ্লেন করতেছি যে ফার্ন ভাই বাকি সব জায়গায় হিজ এ ক্যাপিটালিস্ট, মানে ফাড়ায় টাকা ইনকাম করবে। যে আজকে ফার্ন ভাই খুব সুন্দর একটা সূক্ষ্ম কথা বলছে যে আমি তো দেশে খুব ভালো একটা লেবার পুল পাচ্ছি। উনি ওয়ার্ডটা ইউজ করছে, সুন্দর একটা লেবার পুল পাচ্ছি। এক্স্যাক্টলি। সুন্দর একটা লেবার স্পোকেন পুল। লাইক এ ট্রু ক্যাপিটালিস্ট, নাথিং রং হ্যাঁ, উইথ ইট, বাট হ্যাঁ আমার খুব ভালো বলেন এই লাগছে। বাংলাদেশে সস্তা শ্রম ব্যবহার করে হাতিয়ে নিচ্ছেন টাকা, এই জন্যই তো আয়ারল্যান্ডে খালিদ বসা ফারহান বাংলাদেশে ফ্রিল্যান্সার। অস্বাভাবিক রকম বড় লোক, গরিবের রক্ত চুষে
গরিবের রক্ত চুষে সস্তা শ্রম খেয়ে বিনা খেয়ে কার্টুনের আয়ারল্যান্ডে বিশাল বড়লোক হচ্ছেন। ওই যে আমরা মানব আজকে মানব সম্পদ নিয়ে যারা কাজ করে তাদেরকে সাধারণত অনেক মোটা একটা লোক যেমন কার্টুন এরকম শিশির টাইপ অনেক এরকম কার্টুন করে হ্যাঁ বিভিন্ন সময় যে অনেক মোটা একটা লোক সবার হ্যাঁ রক্ত চুষে খাচ্ছে, গার্মেন্টসে ঢুকতেছে হ্যাঁ হ্যাঁ মানুষ। হ্যাঁ, এরকম আপনি কিন্তু আপনি মোটা হন নাই। যাই হোক, আপনাকে দেখ, আপনি ও যদি একটা, হয়তো আচ্ছা আই গেস ফারহান ভাই যদি একটা বড় ভুঁড়ি থাকতো, ফারহান ভাই আরো বেশি ব্যাশিং এর শিকার হইতো, কারণ ওটা হইতে হচ্ছে পারে। ক্যাপিটালিস্টদের টিপিক্যাল তাই না, ব্যাপার। অলরেডি স্টেরিওটাইপটা ফুলফিল করবে। অলরেডি আই থিঙ্ক আই হ্যাভ আ ভেরি পাঞ্চেবল ফেস, আমাকে নিয়ে সমালোচনা করা অনেক সহজ, মেইনলি বিকজ আই থিঙ্ক আমি দেখতে, আমাকে দেখলে ওরকম মনে হয় যে ওটা নিয়ে কিছু বললেও কিছু বলবে না। ট্রু, আমি কিছু বলিও না আসলে বেশিরভাগ সময়, হুম। বাট আমি আই ইনভাইট ইট। যেমন ধরো রাফসান সাহেবকে নিয়ে কিছু বলতে গেলে ভয় লাগে, মনে হয় যে তাই? ছেলেটা লম্বা চওড়া আছে, ক্রিকেট টিকেট খেলে, কিছু যে বলবো ও পরে দেখা হলে মারতে পারে। আমাকে দেখলে এরকম মনে হয় না, আমি খুবই ও খুবই নাইস। আচ্ছা, হ্যাঁ তাইলে তো সালমান মুক্তাদিরের ক্ষেত্রেও সেম হওয়ার কথা, কিন্তু সালমান মুক্তাদিরের তো বেশি বেশি পাঞ্চ করা হয়। সালমান আচ্ছা সালমানকে নিয়ে আমরা কথা না বলি আর। আর আমরা কথা না পাঞ্চেবল বলে ফেস খুঁজছি, আমরা এস টিয়ার, এ টিয়ার, বি টিয়ার খুঁজতেছি। বাই দ্য ওয়ে, ফার্স্ট একটা জিনিস হচ্ছে মানে আপনি বিড়াল অনেক পুষেন, রিসেন্টলি যে একটা বিড়ালের ভিডিও নিয়ে যে অনেক কথাবার্তা হয়েছে কথা যে হয়েছে, ব্লেন্ড, হ্যাঁ কথা হয়েছে, আমি দেখছি, আমি দেখি নাই, দেখতে চাই ওটা। ট্রু না কথা ফেক, হয়েছে, আমি দেখছি। অনেকে বলছে ফেক ভিডিও, সো এটা নিয়ে অনেক। আমার কোনো খবরই নেই এটা নিয়ে, কি অবস্থা একটা তাহলে খবর ভালো, তাহলে না না দেখলে না ভালো, থাকাই ভালো, এটা ভালো। দেখার এটা মতো আমরা কিছু না। এখন নেক্সট টপিকে তাহলে চলে যাই। ফার্ন কোনো আপনি একটা ক্রুয়েলিটি। হ্যাঁ, আমার কাছে অনেকগুলো ইন্টারেস্টিং টপিক আছে। হ্যাঁ তার মধ্যে সবচেয়ে সহজ যে টপিক, এটা একটা হাইপোথিসিস অথবা স্কুল অফ থট, ডিপেন্ড হুম, করে কিভাবে তুমি দেখতেছো। ওকে সেটা হইলো আমি বিশ্বাস করি যে যদি তুমি কোনো একটা কিছু প্রেডিক্ট করো হুম এবং তুমি যদি ওটার সাথে কোনো একটা টাইম লাইন না দাও, তাহলে তোমার ওই প্রেডিকশনটা ভ্যালিড না। হুম হুম আমি এক্সাম্পল দিই, মনে করো আমার একটা ইউটিউব চ্যানেল আছে যেখানে আমি বলতেছি সরকারের পতন হবেই। হুম। এখন আছে সরকারের এটা, পতন, এরকম আপনার না আরেকজনের আমি আছে। আমি জানি, আমি ওই জন্য বলতেছি, আমি বলতেছি সরকারের পতন হবে, কিন্তু আমি বলতেছি না এক্স্যাক্টলি কবে হবে বা কতদিন হবে। ইভেনচুয়ালি আল বি রাইট, তাই না? ইভেনচুয়ালি সরকার প্রধান যে সে মারা যেতে পারে বা কোনো একটা পতন হইতে, বা আরো আমরা সহজ এক্সাম্পল নিই, মনে করো আমি বললাম যে অ্যাপল কোম্পানিটা শেষ হয়ে যাবে, হুম আমি বললাম না যে কবে হবে। হুম 10 বছর ওয়েট করলে হয় নাই, হ্যাঁ তো বলি নাই কবে হবে, আর 10 বছর ওয়েট করে দেখো, তারপর আরো 50 বছর ওয়েট করে দেখো, আরো 100 বছর ওয়েট করে দেখো, কখনোই আমি ভুল হব না, যেহেতু আমি কোনো টাইম দেই নাই, ডেডলাইন দেই নাই। সো যখন কেউ কোনো প্রেডিকশন দেয়, সে যদি ওই প্রেডিকশনের সাথে আপনাকে একটা টাইম লাইন না দেয় যে এই সময়ের মধ্যে এই জিনিসটা হবে, বিটকয়েনের দাম $1 মিলিয়ন হয়ে যাবে, আমি বললাম, এখন আমি আপনারা বললাম না যে কবে হবে, এইটার এই কথার আসলে তার মানে কোনো ভ্যালু নাই। বা আমি যদি আপনার না বলি কবের মধ্যে হবে বলে আমার মনে হয়, এই কথার আসলে কোনো ভ্যালু, ইভেনচুয়ালি হইতেও পারে, নাও হইতে পারে, আমি কখনোই ভুল হব না যেহেতু কোনো ডেডলাইনই নাই এটা। সো আমি দেখতেছি অনেক মানুষ অনেক প্রেডিকশন দেয় এখন, যে এক্সাম্পল ধরো সরকার পতন একটা অবভিয়াস এক্সাম্পল, বাট অনেক জটিল জটিল, যে ব্যাংক বন্ধ হয়ে যাবে হুম। বাংলাদেশে, তারপরে ডলার রিজার্ভ 29 বিলিয়নে নেমে আসছে, আর 3 মাস তারপরে সরকার আর IMF বিশাল ক্যাচাল হবে। সো এরকম, এটা কিন্তু টাইমলাইন দেওয়া 3 মাস। না না, এটা আমি বলতেছি, বাট ওনারা ও যখন বলে তখন ওরা টাইমলাইন দেয় না। তো আচ্ছা। এইরকম অনেক মানুষ অনেক ধরনের প্রেডিকশন দেয়। আপনারা যারা প্রেডিকশন দেন, কোনো সমস্যা নেই, প্রেডিকশন দেওয়া নিয়ে, বাট যদি আপনি প্রেডিকশনের সাথে ডেডলাইন না দেন, তাহলে ওই প্রেডিকশনের আমি ভ্যালু দিই না। এইটা সো ইকোনমিক থটস। ডিসিশন গুলোর ক্ষেত্রে কিন্তু খুব পাওয়ারফুল, মানে আপনি যদি প্রেডিকশনের টাইম লাইনটা না বলেন ইকোনমিক ডিসিশন গুলোর ক্ষেত্রে, কারণ হচ্ছে ওইটা তো ঠুস ঠাস ওঠানামা করে। যেমন শেয়ার বাজারের প্রেডিকশন, আপনি হয়তো বললেন যে আচ্ছা এই কোম্পানিটা কালকে এরকম হবে, আপনি এটা বলার জন্য আপনাকে সুও করা হইতে পারে যে আপনি কেন বললেন, হ্যাঁ তাই হ্যাঁ না? হ্যাঁ। এটা তো খুব সিরিয়াস অ্যালিগেশন। আর কিন্তু আপনি মনে করেন বললেন যে মুস্তাফিজুর রহমান আগামী 5 বছর, 5 বছর না, মুস্তাফিজুর রহমান আর ফেরত আসবে না, এটা একটা হুম। প্রেডিকশন। তো কখনো না কখনো তো মুস্তাফিজুর রহমান আর ফেরত আসবে না, সো এই কথা সত্য। বাট যদি তুমি আমার না বলো কবের মধ্যে ফেরত আসবে না, তাহলে এই হ্যাঁ, কথাটা বলার আর না বলার মধ্যে আসলে ডিফারেন্সটা কি? বাট এইটাতে ভাই ইয়াও হয় না যে ধরেন ধরেন মুস্তাফিজুর রহমান ফেরত আসলো, কোত্থেকে, কিভাবে? আর তুমি মনে করো, আচ্ছা ওকে, লেটস সে মুস্তাফিজুর রহমান আর ফেরত আসবে না, এটা তুমি আমাকে বলছো, হুম ঠিক আছে। হুম এখন মুস্তাফিজুর রহমান ফেরত আসবে, আমি ধরে নিচ্ছি মুস্তাফিজুর রহমান ক্রিকেটের থেকে বাদ হয়ে গেছে আর ক্রিকেট আসতেছে না। এখন তুমি এটা আমাকে বলছো ফেরত আসবে না, কিন্তু হুম তুমি আমাকে বলো নাই যে কবের মধ্যে ফেরত আসবে না বা কবের পর থেকে আর ফেরত আসবে না। এখন আমি 3 মাস পরে দেখলাম যে মুস্তাফিজুর রহমান ফেরত আসছে, হুম তখন তুমি আমাকে বলতেই পারো যে মুস্তাফিজুর রহমান আর ফেরত আসবে না, এটা আমি বলছি, বাট আমি যেহেতু বলি না কবের মধ্যে ফেরত আসবে না, এটাই ওর লাস্ট ম্যাচ, ও এরপরও আর ফেরত আসবে না, বা হুম এই 1 মাসও খেলবে তারপরেও আর ফেরত আসবে না। অনেক মানুষ কন্টিনিউয়াসলি গত 2 বছর ধরে বলেই যাচ্ছে যে এই জিনিসটা হবে,
বা ওই জিনিসটা হবে, আমি জানি এটা হবে, আমি জানি এটা নিশ্চিত হবে, এটা অনেক অনেক অ্যাঙ্গেলে। হ্যাঁ এখন আমি বলতেছি না যে এটা সত্য বা মিথ্যা, আমি just বলতেছি আপনি যদি একটা এক্সাক্ট, ইভেনচুয়ালি আপনার কথা ঠিক হবেই, হুম। কিন্তু আপনার একটা ডেডলাইন দেওয়া উচিত। হ্যাঁ, এটা সম্পর্কে আই গেস মানুষেরই আরো বেশি অ্যাওয়ার হওয়া উচিত, যে মানে প্রেডিকশন দেখলেই বিশ্বাস করে ফেলে না। ইলন মাস্ক কাছে একটা জিনিস বলছে, আচ্ছা এইটাই হবে, এমন, বা হচ্ছে যে আপনার ওয়ারেন বাফেট একটা জিনিস বলছে, আচ্ছা এইটাই হবে। মানে প্রেডিকশন বিশ্বাস করার একটা বাতিক অ্যাকচুয়ালি মানুষের মধ্যে আছে, কারণ মানুষ তো চায় ফিউচার জানতে, ফিউচার সম্পর্কে কি হবে এটা জানতে। তো যখন এটা আবার লাইগা যায় ভাই, হুম। তখন কিন্তু একটা বিরাট হাইপ আসে যে আচ্ছা ঠিক আছে সে তো বলছিল। যেমন আমার এখনো মনে আছে তুরস্কের ভূমিকম্প নিয়ে, যখন তুরস্কের ভূমিকম্পটা হয়েছে তখন মানুষজন টুইটার ঘেটে বাই করছে কোন এক বিজ্ঞানী আরো আগেই, কয়েক ঘন্টা আগেই হচ্ছে যে প্রেডিক্ট করে রাখছিল যে ভূমিকম্পটা তো হবে, বাস ওনার ওই ওই টুইট তো হচ্ছে হিট। তো এরপরের থেকে এখন কি আমি বিশ্বাস করবো যে সে পরে যতগুলো টুইট করবে সবগুলোই ঠিক হবে? আমি তো নিজেই জানি যে ভূমিকম্প প্রেডিক্ট করা মানে খুবই টাফ ব্যাপার, খুবই আনসার্টিন একটা ব্যাপার। তো তারপর আমি কেন, আমি যেহেতু জানি ইঞ্জিনিয়ার হিসেবে, আমি কারণ বিশ্বাস করবো না হয়তো, কিন্তু মানুষজন কিন্তু বিশ্বাস করবে, কারণ সে অলরেডি একটা প্রফেসি দিয়ে দিছে। তো তাকে সে ওইভাবে করে চিন্তা উনি করবে। উনি উনি অবশ্য টাইমলাইন সহ দিয়েছে, উনি বলছে বাংলাদেশে নভেম্বরে ভূমিকম্প হবে, সো ইউ ক্যান জাজ যে আসলেও হয় নাকি হয় না। হুম। আমি জানি এটা, কারণ আমি ফ্রাইডে এটা একটা ভিডিও আছে আমি দেখছি। আচ্ছা। এটা কুইক প্লাগ। বাট হ্যাঁ। উনি অ্যাটলিস্ট টাইমলাইন সহ দিছে। যারা টাইমলাইন ছাড়া না দেয়, এটা হলো পিএসএ, যারা আপনারা দেখতেছেন ভিডিও তাদের জন্য, যে আপনাকে কেউ যদি কিছু একটা বলে হবে, এবং সে যদি আপনাকে পিএসএ, একটা না, মানে এটা একটা ফুটনোট কি বলে ওটারে, বাংলা কি ও এটা? আচ্ছা, পোস্টস্ক্রিপ্ট, আচ্ছা হ্যাঁ, আচ্ছা যে আপনাকে যদি কেউ কিছু বলে এবং সে যদি না বলে যেটা কবের মধ্যে হবে, পোটেনশিয়াল বিশ্বাস টাইমলাইন না করে দেয়, না, ডেডলাইন না দেয়, তাহলে ওই কথাটা মিনিংফুল শুনবার না দাম নাই। কিছু, এটা দরকার, পাত্তা এক্স্যাক্টলি। দেওয়া দরকার নেই এত। এক্স্যাক্টলি, আই হাইলি অ্যাগ্রি উইথ দ্যাট। এখানে আমি জাস্ট একটা জিনিস বলতে চাইবো, ফার্মে যেটা বলছেন ডেডলাইনটা দেওয়া কিংবা টাইমলাইনটা দেওয়া, আমি এই ওয়ার্ডটা যেটা ইউজ করতাম সেটা হচ্ছে অ্যাকশনেবলস দেওয়া। অর্থাৎ আমরা হয়তো বলতেছি যে ডিগ্রির কিংবা সার্টিফিকেটের একসময় রেলেভেন্স চলে যাবে, হুম, সার্টিফিকেটস ওন্ট ম্যাটার। ইটস হুম। জাস্ট আপনার জীবদ্দশা যখন আপনি চাকরিতে ঢুকতেছেন তখন কি আপনি ম্যাটার করবে নাকি না, এটা হচ্ছে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এটা অ্যাকশনেবল, যে আমরা জানি যে ইভেনচুয়ালি আমরা সার্টিফিকেট থেকে অনেকটা সরে আসবো। যেরকম মোর স্পেসিফিক্যালি ডিজিটাল নোম্যাড যে কনসেপ্টটা আছে, এবং এটা বেসিক্যালি আমি দেখছি যারা কোডিং করতেছে এই ইন্ডাস্ট্রিতে প্রচুর জায়গায় সার্টিফিকেট ডাজন্ট ইভেন ম্যাটার, এট সাম কিছু কিছু জায়গায় ডাজন্ট ইভেন ম্যাটার। সো দেয়ার আর অলরেডি এক্সিস্টিং ইন্ডাস্ট্রি যেখানে ডিগ্রি ম্যাটার করে না। ইটস জাস্ট আপনার ক্যারিয়ারটা কোন জায়গায় আছে ওইটার উপর ডিপেন্ড করে যে আপনি কি আসলে ডিগ্রিকে ভ্যালু দিবেন, টাকা দিয়ে কিনবেন নাকি নিবেন না। সো এখানে টাইমলাইনের একটা ব্যাপার আসে, আর সেকেন্ড যে ব্যাপারটা আসে সেটা হচ্ছে আপনার লাইফ আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন। এবং যেহেতু এই এনআই যেটা বললো যে স্টকে কেন সার্টেনলি বলা যায় না, বললে সু করে, এবং এই জন্যই মানুষ অনেক হালকা বলতে পারে, অনেক কিছু বলে দিতে পারে, বিকজ এখানে কেউ আমাকে পিন করতে পারবে না, অ্যাকাউন্টেবল ধরে রাখতে পারবে না যে তুই কইছিলি, হয় না এখানে জিনিসটা। এবার আরেকটা বিষয় হচ্ছে যে যখন আমরা প্রেডিকশন দিই, আমাদের যে প্রেডিকশন শুনতে অনেক আগ্রহ, বিকজ আমরা হিউম্যান মাইন্ড, আমরা আনসার্টেনটিকে ডিল করতে পারি না, অনিশ্চয়তাকে আমরা ডিল করতে পারি না। তাই আমাদের জন্য এই ধরনের প্রেডিকশনে বিশ্বাস করা অনেক বেশি কমফোর্টিং। তাহলে অ্যাটলিস্ট আমি জানি যে আচ্ছা ঠিক আছে কিছু একটা হবে। এবং এখানে প্রবলেম হচ্ছে যে যখন আমাদের একটা প্রেডিকশন দিয়ে দেওয়া হয়, আমরা সবকিছুর মধ্যে ওই জিনিসটা দেখতে থাকি। ফর এক্সাম্পল, দাজ্জাল আসতেছে, ওকে ঠিক হুম। আছে, কেউ বলছে হুম। টিভি হচ্ছে দাজ্জাল, কেউ বলছে ফোন হচ্ছে দাজ্জাল। হুম। আমি প্রায় দেখি সাইক্লপসকে, এক্সম্যানে সাইক্লপসকে দাজ্জাল বানায় ফেলছে। সো প্রেডিকশন দেয়া আছে, বাট ইটস জাস্ট যে মানুষ যদি এখানে সব জায়গায় ওই জিনিসটা দেখা শুরু করে তাহলে তো জিনিসটা একটু প্রবলেমেটিক আর কি। সো আসলে আমার প্রেডিকশন দেওয়া ভালো, বাট স্পেসিফিকেশন থাকলে আরো ভালো আর কি, এটাই আই গেস মূল মন্ত্র। এনে কি কিছু বলতা, কোনো কোনো পয়েন্ট টয়েন্ট ছিল বা না কোনো না, টপিক শেষ ছিল? শেষ, এটা শেষ, আমি তো আমার পয়েন্ট বলে ফেলছি। ওকে, আমি ডিজিটাল থ্যাংকস। নোম্যাড নিয়ে কথা হচ্ছে, আমি হ্যাঁ ডিজিটাল নোম্যাড নিয়ে কিছু জিনিস লিখে রাখছি। যে হ্যাঁ ডিজিটাল নোম্যাড, আমরা যখন ছোট ছিলাম তখন আমরা ডিজিটাল নোম্যাডের কথা বলতাম, বাট ডিজিটাল নোম্যাড তখন অত সিরিয়াস একটা জিনিস হয় নাই। আমি স্পেশালি আমি কি? যখন বাংলাদেশে, এক্স্যাক্টলি, সো এখনো আসলে তেমন সিরিয়াস কিছু হয় না, এটা সত্য কথা। বাট তখন একদমই ছিল না কিছু। ডিজিটাল নোম্যাড সাধারণত বলা হয় তাদের যারা কোনো ল্যান্ড স্পেসিফিক না, তারা যেহেতু তাদের কাজকর্ম ডিজিটালি করতে ও, পারে, so নো তারা ম্যাড, ওকে। তারা যে কোনো জায়গায় যে তাদের কাজকর্ম সেট আপ করে সেখান থেকে কাজকর্ম শুরু করতে পারে, এদেরকে সাধারণত ডিজিটাল নোম্যাড বলা হয়। নোম্যাড মানে কি, আহ, এটাতে যাযাবর না, মানে ডিজিটাল হ্যাঁ, যাযাবর? হ্যাঁ, এক্স্যাক্টলি, ডিজিটাল যাযাবর। সো ডিজিটাল যাযাবরদের অত একসেপ্টেন্স ছিল না যখন আমি 2016 সালে, ধরুন আমি যখন ওয়েবসাইট, মানে আমরা শুনতেছি যে মানুষজন আমেরিকা থেকে চিয়াংমাইয়ে চলে আসতেছে, থাইল্যান্ডের আমাদের অনেক পরিচিত এজেন্সির মানুষ, আমেরিকান মানুষ, আমেরিকার সিটিজেনশিপ বাদ দিয়ে থাইল্যান্ডে এসে তারা জীবন শুরু করতেছে, আমরা দেখতেছিলাম তখন 16-17-তে, আস্তে আস্তে উঠতেছিল। আজকে এসে ডিজিটাল নোম্যাড ইজ আ বিগ থিং, এবং 51টা দেশ এই মুহূর্তে ডিজিটাল নোম্যাড ভিসা দেয়।
এবং এর মধ্যে শুধু যে র্যান্ডম কান্ট্রি এরকম না, বেশ নামি দামি কান্ট্রি আছে, ইনক্লুডিং ধরো জার্মানি, সাদমানের ফেভারিট দেশ রোমানিয়া, এরকম অনেক দেশ ভিসা দেয় যারা ডিজিটাল নোম্যাড হিসেবে তাদের চায় যে মানুষজন আসুক, ডিজিটাল নোম্যাড হিসেবে এখানে থাকুক, কাজকর্ম করুক। লটা একটু যেমন ধরো ইন্দোনেশিয়া না থাইল্যান্ড, কোথায় ল যেন আমি লিখে রাখছি, তো থাইল্যান্ডে হইলো তোমার $80,000 পার ইয়ারের ইনকাম থাকতে হবে। যদি থাকে তাহলে তুমি থাইল্যান্ডে যায় 10 বছরের ভিসা নিতে পারো। এটাকে বলে ডিজিটাল নোম্যাড ভিসা। এস্তোনিয়া, জার্মানিতে আরো সহজ, অনেক অনেক দেশে এখন ডিজিটাল নোম্যাড ভিসা দেয়। এটা বলার উদ্দেশ্য হইলো এখন একজন মানুষের, আগে যেরকম একজন মানুষের দেশ থেকে অন্য দেশে যে সেটেল হওয়ার একমাত্র উপায় বেসিক্যালি ছিল দুইটা উপায়, এক হলো ম্যারেজ, আর একটা হলো হায়ার স্টাডিজের জন্য যে তারপর কনভার্ট করা ওইটাকে ইনটু সেটেলমেন্ট কোনো একভাবে। এই দুটাই ছিল মেজর উপায়, এছাড়া বাকি সব ধরো মাইনর। এখন আমি দেখতেছি অনেক মানুষ, স্পেশালি আমাদের আশপাশের সার্কেলের অনেক মানুষ আমি দেখতেছি দুবাই যেয়ে সেটেল হয়ে যাচ্ছে ডিজিটাল নোম্যাড ভিসা নিয়ে। অনেককে আমি দেখছি গত 1.5 বছরে বাংলাদেশ থেকে পুরোপুরি শিকড় টিকড় উঠে দুবাই যেয়ে সেটেল হয়ে গেছে। সেম জিনিস আমি এস্তোনিয়ায় 2-3 জনের সাথে হইতে দেখছি। ইউরোপে সাধারণত একটু কম হয়, দুবাই এখন সবচেয়ে বেশি হয়। থাইল্যান্ড, ইন্দোনেশিয়া এখনো অত হইতে দেখিনি। থাইল্যান্ডে আমি 2-3 জনকে হইতে দেখছি, বাট খুব কম, বাট আস্তে আস্তে গ্রোয়িং এবং ইন্টারন্যাশনালি খুবই গ্রোয়িং। আপনার যদি ইচ্ছা থাকে যে আপনি দেশের বাইরে সেটেল হবেন, এবং আপনি যদি অলরেডি কোনো একটা কাজকর্মের ভিতরে আছেন যেটা একটা ডিজিটাল নোম্যাড টাইপ কাজকর্ম, আপনার একটা ল্যাপটপ ইন্টারনেট থাকলে আপনি যে কোনো জায়গা থেকে করতে পারেন, তাহলে চেক আউট দ্য ভিসা অপশনস। এই 51টা দেশের সবকটার ভিসা আপনি অ্যানালাইজ করেন, করে দেখেন যে যদি আপনার ইচ্ছা থাকে বিদেশে যায় সেটেল হওয়ার, আমার ধারণা যারা আমাদের ভিডিও দেখতেছে তাদের অনেকেই কোয়ালিফাই করবে বিভিন্ন দেশে যে থাকার জন্য, যদি তারা এটা চায়। এবং এই ক্ষেত্রে আমার মনে হয় এটি খুব ইম্পর্টেন্ট এই জিনিসটা ডিজিটাল নোম্যাডের ক্ষেত্রে। আমি লালদিনের ভিডিও দেখতেছিলাম যে অনেকে দুবাইতে থাকে বিকজ অফ দ্য ট্যাক্স নাই আই গেস, 0% ট্যাক্স। সো উইচ ইজ এক্সিলেন্ট। এবং আরেকটা জিনিস যেটা আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এক্সচেঞ্জ রেট, যে আপনি কামাইতেছেন ডলারে, বাট কোন জায়গায় থাকতেছেন। যেখানে যদি লিভিং এক্সপেন্স যদি কম থাকে তাহলে আপনি একদম হেভেনে আছেন, যে আপনি কামাইতেছেন প্রচুর এবং লিভিং এক্সপেন্সেস কম, সো ওই অনুযায়ী খুব ভালো জায়গা আছে। এই অনুযায়ী কি দুবাই খুব ভালো জায়গা? লিভিং এক্সপেন্স কিরকম দুবাই? তোমার ডিপেন্ড করে আসলে কোন কোন কারেন্সিতে ইনকাম হচ্ছে। সো এখন যদি কেউ ইউএসডি তে বুর্জ খলিফায় থাকতে চায় তাহলে তো কিছু করার নেই। দুবাই জেনারেলি সস্তা। এগেইন আমি ডাবলিনের পার্সপেক্টিভে সস্তা বলতেছি, বাংলাদেশ থেকে এক্সপেন্সিভ, বাট আবার কেউ যদি আমেরিকান ডলার ইনকাম করে তার জন্য অনেক সস্তা। তো সব সব জায়গায় পৃথিবীর কারো না কারোর জন্য সস্তা, আবার সব জায়গায় পৃথিবীর কারো না কারোর জন্য অনেক বেশি বড় লোকই। দুবাই অনেকের জন্য সস্তা বেসিক্যালি ট্যাক্স ইনসেন্টিভের কারণে। ইনকাম ট্যাক্স নাই, কর্পোরেট ট্যাক্স নাই। দুবাই রেসিডেন্সি পাইতে 60 দিনের কম সময় লাগে, যাইতেও হয় না পাওয়ার জন্য। অনেক আমি দেখতেছি, আমি বুঝতেছি কেন অনেক মানুষ দুবাই চলে যাচ্ছে। ইট মেক সেন্স। এক্সেলেন্ট এক্সেলেন্ট। এই জিনিসটা আসলে করতে পারলে আমি আসলে পাহাড় সমুদ্রের আশপাশে থাকতে পারলে খুব ভালো হবে। দেখা যাক তোমার কি কতদিন মরুভূমি ভালো লাগে? তোমার কি মেসির মতো মরুভূমি ভালো লাগে? তাহলে দুবাই ক্যান বি আ গুড অপশন। আরে মেসি তো গেছে খালি এই কয়েকদিনের জন্য। মেসিকে দিয়ে একটা ভিডিও বানাইছে, অ্যাপোলজি, সরি আমি আসতে পারি না, ক্যান্সেল। এটা এটা জাস্ট চিন্তা করে, আমি একটু কম্প্রিহেন্ড করার চেষ্টা করছি যে একটা মানুষ, সে যা কিছু জিতা সে জিতছে, তার টাকার অভাব নাই, দুনিয়া ওয়ান অফ দি মোস্ট পপুলার পিপল ইন দ্য এন্টায়ার প্ল্যানেট, এবং ওকে দিয়ে অ্যাপোলজি ভিডিও বানাইছে। কি হইছে আসলে? আচ্ছা কি করছিল অ্যাপোলজি ভিডিওটা? আমি দেখিনি, আমি অন্যগুলো দেখছি পোস্টগুলো। স্টোরি ছিল ওর ক্লাবের প্র্যাকটিসে আসতে হইতো, ওর পিএসজি থেকে ও ছুটি না নিয়ে সৌদি আরব ঘুরতে চলে গেছিল, এবং পরে ওকে আর ছুটি দেওয়া হয় নাই। পরে ও বলছে যে ও সৌদি আরবের ট্রিপ ক্যান্সেল করতে পারো না, কারণ সব টাকা টুকু দিয়ে দিছে, হোটেল টোটেল বুক হয়ে গেছে, পরিবার টরিবার সব প্ল্যান করে ফেলছে। সৌদি আরব চলে গেছিল, সেই কারণে প্র্যাকটিস মিস করছে, না বলে টলে চলে গেছিল। এই কারণে পিএসজির প্রতি ও একটা অ্যাপোলজি ভিডিও পাবলিশ করছে। ওরে ভাই রে ভাই, মানে একটা লোক ওয়ার্ল্ড কাপ জিতে যাওয়ার পরে ওই রকম, ভাই আমার ওয়ার্ল্ড কাপ জিতে লাভ হইলো কি? তাইলে এইচআর অফিসে আসলে মিয়া অফিসে আসে নাই। আচ্ছা মেসি আর কেন ফুটবল খেলতেছে? ও আচ্ছা ফুটবল খেলবে, তার তো আর কিছু অ্যাচিভ করার নাই। সে কি যে বিকাশের স্পন্সরটা অ্যাচিভ হলো, বিকাশের মানে মেসি বসেছিল যাতে আর্জেন্টিনা বিকাশের স্পন্সরশিপ পায়, এটা ইয়া করার জন্য, তাই না? আচ্ছা এই জিনিসটা আসলে পানিশমেন্ট হিসেবে কিরকম, লাইক এট সাম পয়েন্ট বেতন আর কত কাটবেন, স্টিল লেটে আসতেছে, পাবলিক অ্যাপোলজি ভিডিও দিতে পারে এক জিনিস যে, কিংবা মনে করেন স্টুডেন্ট, এটা মনে হয় সাকিব আল হাসানের ক্ষেত্রে এরকম হবে কয়েকদিন পরে, যদিও সাকিব জীবনে অ্যাপোলজি ভিডিও দিবে না আই গেস। স্টোরি হিসেবে দেওয়া খারাপ না। মেসি আই থিংক স্টোরি হিসেবে দিছে, 24 ঘন্টা থাকবে না। ও আচ্ছা আচ্ছা, ও এই স্টোরির ব্যাপারটা আমি দেখছি ওই দিন হচ্ছে মিশু ভাইয়ের একটা খালি গায়ের ছবি আমি তুলছি। মিশু ভাই হচ্ছে আমাদের ট্রাইনাল পডকাস্টের মার্চ যখন আমি ইয়ে করতে গেছিলাম, ছবি তুলতে গেছিলাম, কয়েকদিন পরে হচ্ছে আমি ছবি দিবে, ফটোশুট হয়েছে, দেখি সেটা আমাদের মার্চ কিন্তু চলে আসে। আমি ছবি দিছিলাম না আপনাদেরকে, যে সেলফিতে তুলে দিয়েছিলাম, তো ওইখানে আমি মডেল। আমাকে আমিন বলতেছিল যে ভাই সাদমান ভাই আসলে ভালো হইতো। আমি বুঝছি ঠিক আছে কেন ভালো হইতো, যে এনায়েত ভাই পারবে না, এটা দিয়ে হবে না, এনায়েত দিয়া
যাই হোক, তো ওইখানে মিশু ভাইয়ের একটা ছবি তুলছি আমি, খালি গায়ে, মিশু ভাই একদম সেই ফিট বডি। তো মিশু ভাই বলছে "এই, এটা ইয়াতে পোস্ট করিস না, এই কে বলে ফেসবুক পোস্ট দিস না, স্টোরি দে, সমস্যা নেই"। আমি বলছি আচ্ছা স্টোরি দিলে তাইলে মানুষজন হয়তো একটু ইয়াতে 24 ঘন্টা, একই জিনিস 24 ঘন্টা কিন্তু দেখতেছে মানুষ, কিন্তু তারপরে যে নাই হয়ে যাইতেছে এটা অনেক ইম্পর্টেন্ট, কারণ তার আগে পোস্টে দিলে এটা তো থাইকা যায় যে হচ্ছে অনেকক্ষণ ধরে থাকবে, এটা একটা প্যারা। ও আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে মরুভূমিতে থাকা নিয়ে যে কথাটা বলছে, মরুভূমি প্রিয় কিনা, ন্যাস ডেইলি যে ছেলেটা, ও কিন্তু একটা ভিডিও বানাইছিল এটার উপরে। সে নাকি হচ্ছে যখন গরম থাকে তখন কি জানি ইয়াতে চলে যায়, মানে তার দেশে যখন গরম থাকে সে তখন দুবাইয়ে চলে আসে, তার কারণ ওইখানে আর্দ্রতা অনেক কম, অনেক গরম থাকে কিন্তু সে ঘামে না, এই কারণে ওইখানে থাকা তার জন্য কমফোর্টেবল, সে ওইখানে থাকে। এইটা ওই নেস্টেলিও বলছিল। নেস্টেলির কোম্পানিও দুবাই বেসড, ওই সেম দুবাই কারণ, ট্যাক্স ইনসেন্টিভ, একই বেনিফিট, যেই বেনিফিট গুলো নিয়ে আমরা তখন কথা বললাম সব বেনিফিটও পায়। এবং এই কারণে অনেক অনেক মানুষ দেয়। সো আর্দ্রতার ব্যাপারটা আমি ঠিক শিওর না, বাট সেম জিনিস সম্ভবত ইজিপ্টেও সত্যি। ইজিপ্টেও মানুষ আমি দেখছি এটা বলে যে আমাদের গরম অনেক কিন্তু আমরা ঘামি না। আমি যখন দুবাই গেছিলাম তখন আমি বেশ ঘামছি, আমি ঠিক শিওর না এটা বছরের কোনো স্পেসিফিক টাইমে সত্য ফারহান নাকি। আমি ভাইয়ের ওই সময় গেছিলাম, ধর্মগ্রন্থি অনেক হুম, বেশি। হ্যাঁ। আমি ওই সময় গেছিলাম যখন লিটন দাস ক্যাচ মিস করতো, অনেক ও, আগের কথা। ওই সময় লিটন দাস ক্যাচ মিস করতে, এখন লিটন দাস এমনি- ফারহান ভাই ও ফারহান ভাই ওই ক্লিপটা ভাইরাল হয়েছিল তো, যে ফারহান ভাই কি জানি একটা ইয়ে করছিল, লিটন দাসকে বলছিল লিটন দাসের খেলা উচিত না, ও হ্যাঁ পরে হ্যাঁ, এখন তারপর লিটন দাস এটা লিটন শুনে দাস নাকি কে- কাঁপায় দিছে পুরো একদম। আমি ওটা ফারহান ভাই বলার আপনি পরের থেকে লিটন দাসের লিটন দাস ক্যারিয়ার, ভালো খেলা শুরু করছে লিটন দাসের ক্যারিয়ার দাঁড় করায় দিলেন আপনি পুরো একদম। পুরোপুরি। হ্যাঁ, লিটনের ওকে, ফ্ল্যাটের আর মধ্যে খালিদ ফারহান গেছিল, এরপরেই লিটনের জীবন বদলে গেল একদম। আমার কাছে আর তেমন কোনো সিরিয়াস টপিক নাই আলাপ আমার আলোচনা একটা করার আছে, মতো। সাদমান, আগে নাই বলো আমারও একটা আছে। এনায়েত বলো। বলুক আগে। বল ও বল আচ্ছা, এনায়েত। আমি রিসেন্টলি কাপড়ের ব্র্যান্ড নিয়ে কিছু রিসার্চ টাইপের করতে, মানে জরিপ টাইপের করতেছিলাম। হুম তো আমি হচ্ছে একটা পোস্ট দিছিলাম, যেমন হচ্ছে আপনারা কারা ইয়ে করেন, মানে এই কয়েকটা কাপড়ের ব্র্যান্ডের দোকান থেকে একবার হলো জীবনে কাপড় কিনছেন। 52,000 জন ভোট দিছে, তার হুম মধ্যে 7% বলছে আর্টিসান নামে যে দোকানটা আছে ওইখান থেকে ওরা কিনছে। ইনফিনিটি অর রিচম্যান এখান থেকে 22% মানুষ কিনছে, এটা আগেই বলে রেখে, এটা মানে সবগুলোর মধ্যে হাইয়েস্ট। টপ 10 থেকে 9% মানুষ, রেমন্ড থেকে 6% মানুষ জীবনে কোনো না কোনো সময় কাপড় কিনছে। আর এরকম কোনো পশ দোকান থেকে জীবনেও কাপড় কেনে না এরকম 56% মানুষ, স্বাভাবিক। কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ইনফিনিটি অর রিচম্যান থেকে হচ্ছে 22% মানুষ কাপড় কিনছে। 22% মিনস হচ্ছে 52,000-এ 22%, আপনি চিন্তা করেন বেশ হিউজ কিন্তু। সো হুম মানুষজন মানুষজন যে ফিক্সড রেটের কাপড়ের দোকান থেকে কাপড় কিনে, এটার একটা বড় এক্সাম্পল এইখানে। আর আমি আরেকটা ইয়ে করছিলাম, যে মানুষজনকে জিজ্ঞেস করছিলাম, যে আমার বাপের একটা বিশ্বাস আছে, সেটা হচ্ছে এই সব বড় বড় ব্র্যান্ডের দোকানের মধ্যে নাকি মানুষজন সব বঙ্গ থেকে কাপড় কিনে নিয়ে আইসা তাদের নিজেদের একটা লোগো বসায় দেয়, এবং ওই লোগোটা বসায় তাদের বলে বিক্রি করে অনেক বেশি দামে, অনেক 4-5 গুণ বেশি দামে বিক্রি করে। এটা কতটুকু সত্যি? অনেকেই কমেন্টের মধ্যে জানাইছে যে এটা নাকি বেশ খানিকটা সত্যি। আবার কিছু কিছু জায়গায় খুব খুব সূক্ষ্ম কিছু পার্থক্য আছে, যেমন ফেব্রিকের মধ্যে খুব সূক্ষ্ম একটা পার্থক্য, যেটার জন্য হয়তো দামটা বাইরে যেতেছে, এটা হয়তো আমি বুঝি না, মানে যে পড়তেছে সে হয়তো বুঝে না, কিন্তু যারা খুব ফাইন টিউনিং উপায় হচ্ছে কাপড়টাকে জাজ করে তারা হয়তো বুঝে। সো এই জন্য, বা বঙ্গ থেকে আমি একটা কাপড় কিনতেছি, আর সাপোজ ইনফিনিটি থেকে একটা কাপড় কিনতেছি, বঙ্গর কাপড়টার মধ্যে খুব ছোট্ট একটা জায়গায়, খুব ছোট্ট একটা ওই যে রিজেক্ট মাল হয়ে যায় না, ওইরকম একটা স্পট হুম আছে হয়তো, যেটা হয়তো ডিটেক্ট করে না। কিন্তু বড় দোকানগুলোর থেকে মানুষজন কিনে, তার কারণ হচ্ছে এখানে গ্যারান্টি পায় যে এখানে রিজেক্টেড মাল বেচা হইতেছে না। তো এরকম অনেক পক্ষে বিপক্ষে মতামত গুলো দেখছি, যে আসলে বড় দোকান থেকে কাপড় কেনা উচিত কিনা, বা আমি আসলে ঠকতেছি কিনা কোন একটা বড় দোকান। আর যদি ঠইকাই থেকে তাহলে এত মানুষ কেন কাপড় কিনতেছে এখান থেকে, সবাই কি বলদ? মানে এটা আমি জানি না। তো হচ্ছে যে এইটা নিয়ে আমি ডিসকাশনটা দেখছিলাম। তো বেশ ভালো সংখ্যক মানুষ এখন ব্র্যান্ডের থেকে কাপড় কিনে। তার আরেকটা বড় সুবিধা, আপনি যদি বঙ্গ থেকে কাপড় কিনেন রিটেল মার্কেট থেকে, আপনি হয় ঠকতেও পারেন, জিততেও পারেন, যদি আপনি চীনা থাকেন। যদি আপনি চিনতে পারেন কাপড় কোনটা ভালো, তাইলে আপনি হয়তো ঠকবেন না। কিন্তু ওই জায়গাগুলো থেকে আপনি নিশ্চিত ঠকতেছেন না, অ্যাটলিস্ট এতটুকু শিওর ভাবে বলা যায়, সে ভালো কাপড় পাইতেছেন কিন্তু বেশি দাম দেওয়া লাগতেছে। সেকেন্ডলি হচ্ছে ঈদের সময় আর এই সব সময়গুলোতে অনেক ফ্লাকচুয়েট করে রিটেল মার্কেটের কাপড়ের দাম, যেটা হচ্ছে ফিক্সড রেটের কাপড়ের মধ্যে হচ্ছে যে সেটা এত হুম ফ্লাকচুয়েট করে না। যেটা ফিক্সড রেট তো ফিক্সড রেট, ওটা ঈদের উপলক্ষে যে তারা বাড়াই দিতেছে, ব্যাপারটা কখনো এরকম হয় না। সো বেশি অনেক মানুষ ঈদের সময় আড়ং, ইনফিনিটি, আচ্ছা আড়ং এর নামটা দেই নাই কেন জানি বলে, যাই হোক আড়ং দেওয়া উচিত ছিল। সো 5টা পোল দেওয়া যায়, 5টা অপশন দেওয়া যায়, বেশি তো দেওয়া যায় না, এটা একটা প্যারা। তো মানে আড়ং, ইনফিনিটি, তারপরে আর্টিচান, টপ 10, রেমন্ড এইসব থেকে কাপড় কিনতেছে হয়তো ঈদের সময়, যেটা ফিক্সড প্রাইসে। এটা একটা ইন্টারেস্টিং জিনিস। আপনারা কি করেন আসলে কাপড় কিনতে? আমি সাদমানের কথা শুনলাম, জাস্ট বলে রাখি আমি খুবই অবাক যে 55,000 মানুষ ভোট দিছে। এটা হচ্ছে 52,000। এনা 52,000, আমার পোলে অনেক মানুষ অনেক। ভোট দেয়।
অনেক এটা কি এনায়েতের অনেক ফ্যান এই জন্য, নাকি এটা খুব সহজ একটা কাজ করার জন্য এই জন্য যে সামনে ট্রাই করে দেখলে না দেখেন না যায়? হ্যাঁ, আপনার মানুষজন পোলে অনেক ইন্টারেস্টেড জানেন, হুম, মানে মানুষজন পার্টিসিপেট করতে, মানে লিস্ট হচ্ছে তারা ক্লিক করে দেখে যে অ্যাকচুয়াল রেজাল্টটা কি। কারণ ভাই ইউটিউবে তো এগুলা আপনি কি যদি পোলে পার্টিসিপেট না করেন আপনি দেখতে পারবেন না রেজাল্ট। ইটস তো ভেরি ফান, লাইক 55,000 ইজ 50-50 করতে হবে। 50-50 করতে পারলে তার মানে আপনি একটা কন্ট্রোভার্সিয়াল কোশ্চেন করতে পারছেন, যেটা রাইট রাইট রাইট, বিভাগ এটা করতে সাদমান পারছিল না। আরো ভালো পারে করতে আসলে। এটা ইনস্টাগ্রামে খুব মজা লাগে, এটা তো আমাদের ওইভাবে করি না, পাঁচটা করা হয় না। ফার্মে ট্রাই করতে পারেন ডেফিনেটলি। এটা সুখন ভাইয়া প্রচুর করে, সুখন ভাইয়া অনেক এই ধরনের পোল টোল দেয় আসলে। আমি কিছু জানতে চাই না আপনাদের কাছ থেকে। না আচ্ছা আপনারা বলেন না, আপনারা বাংলাদেশ থেকে কাপড় কিনলে, আমি জানি নাওমি আপু ফারহান ভাই যত গেঞ্জি আছে সব হচ্ছে যে ফুটপাত থেকে এখন তো কিনে আমি দেয়। জাস্ট আমার ধারণা বাকি জীবন আনলেস খুব বড় ধরনের কোনো কন্ট্রোভার্সি হয়, আমি বিভিন্ন ইনফ্লুয়েন্সারের মার্চ পরে বাকি জীবন কাটাই দিতে পারবো। আসলেই হ্যাঁ, আমার বাসায় এত আমাদের গেঞ্জি, আল্লাহ এত গেঞ্জি, আমি মানুষের দিয়া কুল পাইতেছি না, ঈদের সময় জাকাত টাকাত হিসেবে সব দিয়া কুল পাইতেছি না, আমার বাসায় এত গেঞ্জি। এক্স্যাক্টলি, সো সবাই মার্চ লঞ্চ করতেছে, এবং হ্যাঁ, যেহেতু হ্যাঁ, আমাদের সবাই আমাদের ক্লোজ মানুষজন, সবাই আমাদের এই ফ্রি দেয়। নিয়নের মার্চ, এই নাফিস ভাইয়ের মার্চ, আমার নিজের মার্চ, ট্রাইনোমিয়ালের মার্চ, আবার এই যে অন্তিকের জার্সি, মার্চ। জার্সি এই যে দেখেন আমি জার্সি ছাড়া তো কিছু পরিই নেই, যে ওয়ার্ল্ড কাপ উপলক্ষে জার্সি টার্সি আসতেছে, আবার সামনে ওয়ার্ল্ড কাপ আছে আবার জার্সি আসবে। ভাই মানে সাদমানের পাঞ্জাবি। সাদমান, তুমি পাঞ্জাবি যে এত পরে, এই পাঞ্জাবি টাকা কোথা থেকে আসে? সব কোন পাঞ্জাবি কোম্পানি গিফট, থেকে পাঞ্জাবি কিনে? সব সব পাঞ্জাবি গিফট। গিফট, দেখেন সব আমার পাঞ্জাবি গিফট। একবার পাইছি, আমার জাস্ট ভর্তি। এখন আমি কোনোদিন হ্যাঁ, আমি জাস্ট মনে নাই যে আমি লাস্ট কবে, কিংবা আমাদের বাসায় লাস্ট কবে আমরা পাঞ্জাবি কিনছি, আসলে মনে নেই। সব গিফট, এবার সবার সেম আল্লাহ। সাইজ, তো এই ক্ষেত্রে লাভ হয়। বাই দ্য ওয়ে, আমি আর দুইটা জিনিস বলতে চাই। একটা হচ্ছে, দুইটা জিনিস, একটা হচ্ছে রিসেন্টলি একটা আলোচনা চলতেছে যে ট্যাক্স আদায় করার জন্য আপনার প্রাইভেট এজেন্ট নিয়োগ দেওয়া। সো হুম। ওভারঅল এই যে আমরা যে এতক্ষণ ধরে ট্যাক্স নিয়ে আলাপ করতেছিলাম, এই যে আমার কাছে মনে হয় যে ট্যাক্স যদি না কমানো হয় অনেক মানুষ দিবে না, এবং যেহেতু অনেক মানুষ দিচ্ছে না তাই আরো ট্যাক্স বাড়ানো হবে, এবং তখন আরো বেশি লুট। মানুষ দিবে না, তখন আরো বাড়ানো হুম। হবে। সো এই প্রসেসের মধ্যে ইভেন্চুয়ালি যারা সৎ মানুষজন তারাই আসলে প্যারাটা খাবে, এন্ড দি আদার থিং উইল হ্যাপেন। বাট আমি জানি না আসলে জিনিসটা কিভাবে হবে। এটা একটা জিনিস। পান ভাই? কর্পোরেট ট্যাক্স কমানো উচিত আমার মতে। বাংলাদেশের কর্পোরেট ট্যাক্স অনেক বেশি, এবং ইন্ডিভিজুয়াল ট্যাক্স প্রবাবলি বাড়াইলেও হয় বা সেম থাকলেও হয়, যদি সবার কাছ থেকে কালেক্ট করা যায় তাহলে সেম রাখলেও খুব একটা। বাংলাদেশের ট্যাক্স স্ট্রাকচার বেশ ভালো, ইন্ডিভিজুয়াল লেভেলে অনেক রিবেট পাওয়া যাচ্ছে, 2.5 লাখ 3.5 লাখ, বেশ ভালো অ্যামাউন্ট আই থিঙ্ক। কর্পোরেট ট্যাক্স একটু বেশি, হাইস্ট সিলিং সম্ভবত 25%, পাবলিকলি লিস্টেড কোম্পানি হলে সম্ভবত 49%, এরকম অনেক অনেক বেশি। প্রাইভেট কোম্পানির সম্ভবত 25%। আমি সব কটার সাথে সম্ভবত বলতেছি, এক্সাক্ট নাম্বারগুলো আমার মনে নেই। আমরা যেহেতু বাংলাদেশে যখন ট্যাক্স দিই, আমরা আইটি কোম্পানি, আমাদের স্ট্রাকচার একটু আলাদা। আমরা অনেক ধরনের এক্সট্রা রিবেট পাই, 24 পর্যন্ত পাবো, হ্যাঁ, তারপরে হয়তো আর আইটি পাবো না। কোম্পানি হইলে আর রিবেট পাওয়া যায় অনেক। হ্যাঁ, সো এটা 24 পর্যন্ত আছে, তারপরে আর নাই, সো আরেক বছর, তারপর আমাদের অনেক ট্যাক্স দিতে হবে। আমার কোর ফিলোসফি হলো বিজনেস ট্যাক্স যত কম হয় তত ভালো, আর পার্সোনাল ট্যাক্স মানুষের ক্ষতি না করে যত বাড়াইতে পারেন তত ভালো। কে কথা বলতেছে? একজন ক্যাপিটালিস্টের কথা বলতেছে। ইউটিউব আমি তো চ্যানেল কি সরকারকে আমি একটা এক্সপিরিয়েন্স? বিজনেস হিসেবে দেখতেছি, সো ওইভাবে আমি বলছি সরকারের কিভাবে লাভ হবে। যেটা আমাদের এই যে ইউটিউব মনিটাইজেশনে যে ট্যাক্সটা ডিডাক্ট যে করলো, হ্যাঁ এটা হ্যাঁ হ্যাঁ, কি হিসেবে করলো এন্ড এটা কেন? আমরা জানি না। এটা হচ্ছে ফারহান ভাই বলতেছিল যে এটা রেমিটেন্স হিসেবে যদি আসে তাহলে ওটা ট্যাক্স ডিডাকশনটা আসলে করা উচিত হয় নাই। মানে এটা হয়তো কোনো একটা ঝামেলা হয়েছে, এটা আমার একটু দেখতে হবে ব্যাংকের মধ্যে যায়। এটা করা উচিত, কারণ এর আগে আমরা কোনো সময় এত তিনজনই, ট্যাক্স কাটে নাই। এনায়েত, আমরা তিনজনই ইন্ডিভিজুয়ালি এবং এই পডকাস্টে এক একজন রেমিটেন্স যোদ্ধা। এক একজন হ্যাঁ, রেমিটেন্স আমাদের যোদ্ধা, রাইট, আমরা রেমিটেন্স হ্যাঁ, আমাদেরকে যোদ্ধা বলা ভাই। হয় না, যেহেতু আমরা বাড়ি বানাচ্ছি না বা কায়িক শ্রম করতেছি না, হ্যাঁ বাট ইটস কাগজে কলমে সেম ব্যাপারটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাগজে কলমে রেমিটেন্স আমরা যোদ্ধা। বিদেশ থেকে দেশে টাকা আনতেছি, সেম জিনিস, সেম ফিলোসফি। সো হ্যাঁ, আমাকে আমাদের তো আজকে ব্যাংকে ট্যাক্স জিজ্ঞেস কাটার করছে কথা যে না। আপনার রেমিটেন্সটা কোত্থেকে আসে, আমাকে কিন্তু বলে নাই যে আপনার ডলারটা কোত্থেকে আসে। হুম, আমাদের সি, রেমিটেন্স যোদ্ধা। মানে এক্স্যাক্টলি। এইটাই আজকে আমাকে ব্যাংকে একজন সিনিয়র ম্যানেজার বলে, "এই তো বাইরের দেশে তো টাকা বাড়াইতেছে না আপনি।" আর আমি লাইক যে ভাই, টাকা তো আসতেছেও, টাকা আসছে, টাকা যাচ্ছেও, বুঝতে পারেন কেমনি? বাট হ্যাঁ, বাইরের রেমিটেন্স দেশে টাকা পাঠাইতেছে, ওই যে ডলার চলে যেতেছে সব। হ্যাঁ, বাট ওই কি জন্য আর করা, ফোন তো আনতে হবে। বাট বাট মানে ডলারের হুম, এই হ্যাঁ, মেটার একটা ক্রাইসিস আমি বলতে ভুলে গেছি। মেটার একটা অথরাইজড অ্যাড সেলার ছিল বাংলাদেশে, এইচটিটি পুল। ওই ও এইচটিটি অথরাইজড অ্যাড পুল, রাইট রাইট, সেলারটার এটা কাহিনী হয়েছে একটা। ওদের কার্যক্রম ওরা স্থগিত করছে ডলার সংকটের কারণে। হুম। সো অথরাইজ অ্যাড সেলার যেভাবে কাজ করে সেটা হলো, মনে করো এনায়েত ফেসবুকে অ্যাড দিতে চায়, দুইটা কারণে এনায়েত এইচটিটি পুলের সার্ভিস ইউজ করতে পারে। এক নম্বর কারণ হইলো এনায়েতের ব্যাংকে যে প্রথমে একটা ডলার কার্ড নিব, একটা ডুয়াল কারেন্সি কার্ড বানাবো, অত ঝামেলা যাওয়ার ইচ্ছা নেই। এনায়েত কাউকে বাংলাদেশি টাকা দিতে চায় এবং সে অ্যাড চালাবে, এটা একটা কারণ। আর আরেকটা কারণ হইলো এনায়েত $1 কোটি অ্যাড দিবে। এখন তুমি ব্যাংকে যে যদি বলো আমাকে $1 কোটি অ্যাড, ব্যাংক তোমাকে $500 দিবে হয়তো।
এরপরে, বা অনেক অনেক কামজব করলে হয়তো $5,000 দিতে পারে, এর বেশি দিবে না। সো অথরাইজ সেলারের কাছে গেলে ওদের অ্যাকাউন্ট সাইজ বড় হয়, সো ওরা চাইলে তোমাকে $1 কোটি একটা তুমি ওদেরকে $1 কোটি ইকুইভ্যালেন্ট টাকা দিলে ওরা $1 কোটি অ্যাড দিয়ে দিতে পারে। তো এই দুই কারণ ছিল, বাট ওদের তো ফেসবুককে টাকা দিতে হয় ডলারে। সো এইচসিটি পুলের তো ফেসবুকে ইভেন্চুয়ালি টাকা দিতে হয় ডলারে, ওই ডলারটা ওরা আর পাচ্ছিল না বাংলাদেশ থেকে, এই কারণে ওরা ওদের কার্যক্রম স্থগিত করছে। এটা নিয়ে ডাচ বাংলা না, সরি, এটা নিয়ে ডেইলি স্টার বিশাল একটা নিউজ হয়েছে, ফেসবুকের কার্যক্রম বাংলাদেশে স্থগিত। আমরা বুঝতে পারতেছি কেন করছে, যে এটা অনেক ক্লিক ক্লিক পাবে, বাট ব্যাপারটা আসলে একটু একটু জটিল, এত সহজ না। হ্যাঁ, এটাতে এটাতে আমাদের কি ক্রিয়েটরদের কি অসুবিধা হইতেছে? হম, কোনো ও, অসুবিধা কোনো হচ্ছে না। অসুবিধা নাই, আচ্ছা। ক্রিয়েটর তোমাকে তো এফেক্ট করে অ্যাড না। দিচ্ছে না, মানে কিন্তু নট নেসেসারিলি সবাই কিন্তু দিচ্ছে না। ফেসবুক কিন্তু হ্যাঁ, অনেকের ইনকাম কমাই দিচ্ছে, মানে আমি জানি না আপনাদের ইনকাম আপনারা আসলে চেক করেন কিনা ফেসবুকে। ফেসবুক আমি কিন্তু করি না। অনেক ভিউজ টিউজ কমাই দিচ্ছে। ভাই মানে হ্যাঁ, ভিউজ কমায় দিই, এটা প্রতি বছর হয়, প্রতি বছর একটা পার্জ হয় এন্ড জাস্ট ফাটায় দেয়, ভিউজ ধ্বংস করে দেয়। এটা প্রতি হ্যাঁ। বছরই হয়ে আসতেছে, আসলে এটা কিছু করার নেই। এই জন্যই বলেন আমি ওন ইউর ওন মিডিয়া ম্যান, ওন ইউর ওন মিডিয়া। হুম। এক্স্যাক্টলি, ফেসবুকের উপর নির্ভর করা বা ইভেন অনেকাংশে ইউটিউবের উপর নির্ভর করা একদমই স্মার্ট কাজ না। ফেসবুকের উপর নির্ভর করা একদমই স্মার্ট কাজ না। আপনাদের যাদের অডিয়েন্স ফেসবুকে অনেক বেশি, অন্যান্য সব জায়গায় অনেক কম, হুম। আপনাদের চেষ্টা করা উচিত কত তাড়াতাড়ি অডিয়েন্স সরায় নিজের কাছে নেওয়া যায়, এটা দেখার। নিজের কাছে বলতে কই আর কই, লাইক ইমেইলে, বা ইমেইল পসিবলি একমাত্র বেস্ট উপায় আমার মতে, যদি নিজের কাছে নিতে চাই। ইমেল ছাড়া মেবি বাংলাদেশে ফোন নাম্বার দেওয়া হয়, বাট আমার মনে হয় না ইমেলের থেকে ভালো কোথাও অপশন আছে, বা নিজের ওয়েবসাইটে যদি প্রত্যেক সপ্তাহে কিছু একটা পড়ানো যায়, প্রবাবলি বেটার। আমি তো আসলে আমার মনের গভীরে আমি চাই ফেসবুকের অর্গানিক রিচ 0 হয়ে যাক। ফেসবুকে আচ্ছা, শুধুমাত্র ক্যাপিটালিস্ট ফারহান ভাই নন আল্লাহ। স্টপ। খুবই ভালো হইতো, তাই না, যে অর্গানিক্যালি কারো ভিডিও কেউ দেখবে না, এরপর পুরো ব্যাপারটা হয়ে যেত যে যে বেশি ফেসবুককে অপটিমাইজ করতে পারবে বা টাকা দিতে পারবে তার সবচেয়ে বেশি রিচ হবে। এখন আমার জন্য এখন ওটা খুব একটা ভালো গেম হবে। হায় 10 বছর আগে হলে আমি এটা বলতাম না, আমি এখন ওই প্রিভিলেজ পজিশন, এই কারণে আমি এখন এটা বলতেছি। আহ, ব্যাপারটা একটু আনফেয়ার, বাট যে ক্যাপিটালিজম জিনিসটাই তো এমন, ফেয়ার হবে না, এটাই নাইস। হওয়ার কথা। ফারহান ভাই, আপনি কি নেক্সট দিন থাকবেন, নেক্সট উইকে পডকাস্টে? আমি 13 তারিখ বেলজিয়ামে যাচ্ছি, তো মনে হয় থাকবো না, আমি ঠিক শিওর না, আমার একটু হিসাব তো করতে হবে নেক্সট কোন দিন যেহেতু সোমবার। থাকবো, উই উইল লেটস টক অ্যাবাউট না, ইংলিশ। আমরা যদি সোমবারও না করতে পারি, মঙ্গলবারে করতে পারি বা বুধবারে করতে পারি, হ্যাঁ আমি সমস্যা নেই তো। 13, 14, 15, 16 এরকম একটা উইন্ডো থাকবো না, 4 হ্যাঁ, দিন। আই এম তো এটা অলসো আপ ফর দ্যাট। হ্যাঁ, আমরা দরকার হলে শুক্রবার একটা করে, পরে আবার আরেকটা করলাম, ব্যাপার না, তাহলে সোমবারই ওকে, যে করতে হবে ব্যাপারটা এরকম না, কারণ ইয়া, আমরা ওই আমি দিন আসবো ওই আপ দিন ফর করে। ইট। ফারহান ভাই জানেন তাহলে এটা একটা জিনিস। ওকে। আমি লাস্টে আরেকটা একটা স্কুল নিয়ে কথা বলতে চাই। সো বেসিক্যালি দ্য থিং ইজ যে রিসেন্ট সাম্প্রতিক সময় মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল, মোস্ট লাইক এনআই যাচ্ছিস না? হ্যাঁ হ্যাঁ, আমি যাবো আচ্ছা, তো ইনশাল্লাহ। বেসিক্যালি ওইখানে কালকে থেকে শুরু করে নেক্সট 3-4 দিন বাংলাদেশ যত এডুকেশনাল কন্টেন্ট ক্রিয়েটার আছে সবাই যেতেছে, ঠিক আছে? এভরিওয়ান, অলমোস্ট এভরিওয়ান, তুই জানোস না কারা কারা তাই যাচ্ছে, আমি সবাই জানি যাচ্ছে। না। তো আমি আজকে জাস্ট লিস্টটা জানছি। সো ইটস ইন্টারেস্টিং যে একটা স্কুল থেকে তাদের ক্লাব থেকে, বিভিন্ন ক্লাব থেকে তারা ইনিশিয়েটিভ নিয়ে তারা জাস্ট ইভেন্ট গুলো অর্গানাইজ করতেছে। এখন হুম। মাই কোয়েশ্চেন ইজ, ফারহান ভাইয়া তো যখন দেশে আসেন তখন তো, যেরকম আমরা লাস্ট বাজে রোড ট্রিপে গেছি, আই এম কলিং ইট এ রোড ট্রিপ বিকজ আমরা হুম। ঘুরছি একসাথে সবাই মিলে। আচ্ছা আচ্ছা। কুয়েটে গেছি, তারপর মাঝখানে আমরা ওই যে বাথরুমের বিজনেস পলিসি নিয়ে আমরা আলাপ আলোচনা করছি বহুত কিছু। সো হ্যাঁ। জিনিস হচ্ছে, আমরা হয়তো বা লাইফে আরো মনে করেন 5-6টা ইভেন্ট হয়তো আমরা যাবো। সো এট দিস পয়েন্ট আমি একটা জিনিস চিন্তা করতেছি যে ইভেন্ট হয়তো আমরা যাচ্ছি, বাট দের ইজ নো কারিকুলাম, ইটস লাইক সবকিছু স্পোরাডিক। সো হুম। এনআই তো যেরকম 11 তারিখ তুই যাবি, হুম। আমি চাচ্ছি যে কিছু একটা জিনিস করতে, একটা অ্যালাইনমেন্টের জিনিসপত্র আনতে, কিছু একটা রাখতে। হুম। আমি এখন ওভারঅল কন্টেন্ট তো আমি চিন্তা করছি একটা কারিকুলাম। লাইক ইমাজিন আপনি লাইফে 5,000টা ভিডিও বানাবেন, হুম। যদি দিন শেষে এটা একটা কারিকুলাম হয়, হোয়াট উইল পিপল টেক আউট অফ ইট? কারণ মোস্ট অফ দ্য টাইম আমাদের যে কন্টেন্টটা বানাইতে ভালো লাগতেছে, এটা ওন উইমস আমরা হ্যাঁ, বানাইতেছি। এই জিনিসটা সব থেকে মজা লাগে যখন আমরা কোর্স বানাই, কিংবা কন্টেন্ট, অ্যাটলিস্ট একটা কোর্সের এটা কন্টেন্ট ভালো বলছে, হ্যাঁ। অনলাইনে হোক কিংবা অফলাইনে, বিকজ দের ইজ এ ফিনিশ, দের ইজ এ ক্লোজার টু ইট, যে ভাই এতটুকু বানাইছি, এতটুকুর মধ্যে আমি একটা জিনিস শিখাই শেষ করছি, দের ইজ এন এন্ড টু ইট। বাট অনলাইন জার্নিটা ইজ এ নেভার এন্ডিং জার্নি, কিংবা এই যে ইভেন্টসে যাওয়া, ওয়ার্কশপসে যাওয়া, ইটস এ নেভার এন্ডিং জার্নি। তো আমার একটু চিন্তা ভাবনা করা দরকার যে এটা যদি কারিকুলাম হইতো, আমি আসলে কোন ট্র্যাকে আগাচ্ছি, ইফ ইফ দের ইজ এ নর্থ স্টার আর কি। নাহলে সবগুলো হয়ে যাবে যে আমরা একজন একজন ব্যান্টার করতেছি, আলাপ আলোচনা করতেছি, তারপর প্রতিটা ওয়ার্কশপে সেম কোয়েশ্চেন যে হ্যাঁ আমি এখন আসি স্কিল ডেভেলপ করবো নাকি আমি পড়াশোনা করবো, সেম কোয়েশ্চেন। সো হুম।
I want to move the conversation to the next level. হ্যাঁ, নেক্সট লেভেলে যেতে আমাদের একটু চিন্তা ভাবনা করে আগাইতে হবে। এই ধরনের কোশ্চেন যদি আসে আমরা বলবো যে এটা নিয়ে আমরা কথা না বলি, আমরা অন্য টপিকে ভিডিও যাই। করছি, ভিডিও যেয়ে দেখো। না সবার কিন্তু ওই লেভেলের যারা আছে ওদের সবার কিন্তু কোশ্চেন এই টাইপেরই, ওই ওরাই জিজ্ঞেস করবে নীল কেমনে ইয়ে করছে, এত কোটি কোটি টাকা ইনকাম করতেছে, এরকম ভাবে জিজ্ঞেস করবে। এখানে বাই দ্য ওয়ে audience- আমাদের হ্যাঁ, ডাইনামাইট বলো। পডকাস্টে 84K সাবস্ক্রাইবার্স হইছে। Thank থ্যাংক you ইউ so সো মাচ much, যারা guys. subscribe প্লিজ করছেন। সাবস্ক্রাইব, আপনারা যারা সাবস্ক্রাইব করেন এখন নাই। তো নতুন একটা প্রতিযোগিতা হইতেছে না যে টু সেন্স পডকাস্টে না, আগে আমরা প্রতিযোগিতা 100K করি না, আমরা Two cents আমরা থেকে করি আনসার না। আপনারা 2 সেন্টস আনসাবস্ক্রাইব করে আমাদেরকে সাবস্ক্রাইব করেন, আমাদেরকে subscribe যদিও আমরা করেন। প্রতিযোগিতা করি না। না আমরা করতে চাই না, মানে বাট এটা আমরা চাই আমরা আনফেয়ার ফাইট। 2 সেন্সে যে আমরা 3জন 3টা ভিডিও বানায় আনছি, আর ওইখান থেকে ভাই নাফিস বেখালি একবার আসছে, আমরা একটা Exactly. ভিডিও পাইছি, ওনারা 3টা ভিডিও পাইছে, অফকোর্স তারা বেশি গ্রো করবে। ভেরি আনফেয়ার। এক্স্যাক্টলি 3 গুণ গ্রো করার কথা। রাইট রাইট রাইট। তো হ্যাঁ, আপনারা প্লিজ ডু সাবস্ক্রাইব। ইনশাআল্লাহ 1 লাখ যদি আমরা রিচ করি ভাই, আই উড বি ভেরি হ্যাপি। ইট উড বি আ মাইলস্টোন। দেখা যাক কতদিন আমরা 1 লাখ হলে কি আমরা কিছু করব? 1 লাখ হইলে আচ্ছা, এখানে একটা আমরা- জিনিস আজকে আমরা আলাপ করছি না, দ্য ল অফ প্রেডিকশন। হ্যাঁ এইবার ইয়েস চলেন আমরা 3জন করি, এন্ড প্লাস আরেকজন যিনি হচ্ছেন ইউটিউব গুরু, আমাদের নাফিস সেলিম ভাই। আপনি সব এপিসোড দেখেনি তাই না? খুব ভালো লাগে না আমরা প্রতি এপিসোড আপনার নাম বলি, ভালো লাগে না? খুব ভালো লাগে। তো আপনি একটা প্রেডিকশন করেন, ঠিক আছে? যে প্যারানর্মাল পডকাস্ট যদি 1 লাখ রিচ করে, কবের মধ্যে করতে পারবে? এই যে আমরা যে এত ইউটিউব অ্যালগরিদম দেখছি, অ্যানালিটিক্স দেখতেছি, ভিউজ দেখতেছি, আমরা যে কন্টিনিউয়াস ম্যানিপুলেট করছি স্টাফ, 1 লাখ কবে? আমি বলবো হ্যাঁ, আর 3 মাস। আচ্ছা, আর 3 মাস। আচ্ছা, কি Yes. মাস? জানুয়ারি, এখন- 5 নম্বর মাস, জানুয়ারি, এপ্রিল, মে চলতেছে। আচ্ছা, মে, জুন, জুলাই, আগস্টে হয়ে যাবে ইনশাল্লাহ। অগস্ট কত তারিখ? 15 না 30? অগস্টের ফার্স্ট উইক, অগস্টের ফার্স্ট অগস্টের উইকের ফার্স্ট মধ্যে উইক। ইনশাল্লাহ। হ্যাঁ লিখে রাখি, আমি এটা লিখে রাখবো। হ্যাঁ, ইয়েস হ্যাঁ, দেখা আর যায়। ফারহান আমি ভাই যে আমি যে কিশোর পাশার মতো একটা অঙ্ক করে বের করতে পারি, তো আমরা এই যে প্রজেকশন করবে, এক্সেলে বলে টার্ম দিবেন একটা। প্রত্যেকদিন আমাদের কতগুলো সাবস্ক্রাইবার বাড়তেছে এটা দিয়ে আমরা সোশ্যাল হিসাব ব্লেডে করতে যায় ড্রাফটটা দেখবে। না না Social না Blade এটা এর বললে হবে সবগুলাই না in। ফারহান ভাই, আপনি নিজের আমরা মতন একটা দিনে বলেন। আমরা দিনে এভারেজে 500 পাই, তাই না? হুম। একটু কম পাই আসলে, 100-200 পাই এখন, 500 পাই না। হ্যাঁ, না, আই থিঙ্ক 3-4 মাস। তো আমি বলবো মে, জুন, জুলাই। আচ্ছা, লেটস সে জুলাইয়ের 20। আমি এনাতে থেকে একটু এগ্রেসিভ প্রমোশন করতে চাই। জুলাই 20। আচ্ছা, জুলাই 20। এবং ইকুয়ালি আমরা আরেকটা প্রেডিকশন করি, 2 সেন্স পডকাস্ট কবে 1 লাখে রিচ করবে? কারণ নভেম্বর 2023। ওকে, ইটস ভেরি ইন্টারেস্টিং। কারণ অনেকে বলবে যে এখন গ্রোথে আছে, এটাকে স্ট্যাগনেট করবে নাকি না। নভেম্বর 2023। So, আমি ডেট যদি বলি, নভেম্বর 13, 2023, হুমায়ুন আহমেদের জন্মদিনের দিন। ওরে ভাই রে ভাই, এনআইএ হুমায়ুন আহমেদের মৃত্যুবার্ষিকী, আই থিঙ্ক। আমার মনে হয় আরো আরো দেরি হবে, মানে এই বছরে মনে হয় না হবে টু সেন্স পডকাস্টের। তারা যদি আরেকটা এরকম নীলের মতো জাস্ট ভিডিও আনে, যদি আনতে পারে তাইলে I পরের guess ভিডিওটা খুবই ক্রুশাল। খুবই নাফিস, crucial। তোমার উচিত পরের ভিডিওতে আমাকে ইনভাইট করা। দ্যাটস দ্য অনলি ওয়ে। এর থেকে বাঁচার আর কোনো উপায় নেই। এখন যদি এরকম সব ভিডিও হয়ে যায় যে কেউ মাসিক আয় এই এত লাখ টাকা অত লাখ দ্য টাকা, বার ইজ টু হাই, ঠিক আছে? এট দিস পয়েন্ট Please, আমি চাই ফারহান 2 সেন্টস ভালো ফারহান করে। ভাইরে টু সেন্স পডকাস্টে নিলে কি হবে? আমি 2 সেন্টস পডকাস্টে গেছি তো আগে। স্যাবোটাজ ভাই। ফারহান ভাইয়ের না না না, আপনি তো টু সেন্স গেছেন পডকাস্ট একবার, গেছেন। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। ও আচ্ছা, গেছি। ওইগুলো তো ভুগি যুগি, ওটা এখন যেটা ওটা হইতেছে আগের, ওটা তো হ্যাঁ, ভুগি। বর্তমান স্টুডিওতে আমি যাইনি বর্তমান কখনো। স্টুডিওতে না। আচ্ছা ফারহান ভাইয়ের বয়স কত? আমার 30। আচ্ছা, এখনই মানে মাত্র 30 বছর বয়সে মাসিক আয় 1 কোটি টাকা, এটা আমাদের Blank. টাইটেল। রিটায়ারমেন্ট, মাত্র 30 বছর বয়সে কিভাবে রিটায়ারমেন্ট? দ্যাটস দ্য হ্যাঁ, আমি টাইটেল। রিটায়ারমেন্টে আসলে এবছর আমি হোপফুলি রিটায়ারমেন্টে যাবো, অ্যাটলিস্ট কন্টেন্ট থেকে, বাংলা কন্টেন্ট থেকে তো যাবোই। হুম। যদি কোনো না কিছু বাড়াবাড়ি রকম খারাপ হয়ে যায়, আপনারা 1 মিলিয়ন হইলে যাবেন? 1 মিলিয়ন হলে আমি আর বাংলা ভিডিও বানাবো না, শেষ। খুব কষ্ট বাংলা হবে ভিডিও আপনার ফ্যানরা। র্যান্ডমলি ফেসবুকে হয়তো 2-1 বার বানাইতে হবে, মেইনলি ইউটিউবে আর বানাবো এটা না। নিয়ে ইউটিউব আমি চ্যানেলকে আমি আলাপ ইংলিশ করে করবো ফেলবো। যে ভাই কোন অ্যাকসেন্ট আপনি পিক করবেন, কারণ আমাদের না বাঙালিদের মাল্টিপল অ্যাকসেন্ট আছে। পিক ইউর অ্যাকসেন্ট। ইভেন অলরেডি It'll be fine, টিকটকে গেছে, সমস্যা না। সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে, গুড। এনআইএ 2 সেন্স কবে রিচ করবে 1 লাখ? গেস। টু সেন্স রিচ ফারহান করতে ভাই বলছে করতে নভেম্বর 13। আগামী বছরের মেতে এত দেরি? মনে হয় আমার, Okay, কারণ টু guys. সেন্স এইরকম ভাইরাল ভিডিও আবার প্রডিউস করতে পারবে কবে আমি জানি না। যদি করতে পারে তাহলে আরো তাড়াতাড়ি করবে, বাট এটা তো আমি জানি যে এটা হচ্ছে যে জাস্ট টাইটেলের কারণে এত ভাইরাল হয়েছে, এটা আমি খুব ভালো মতন বলে তুমি যদি এত কিছুই জানো, তাহলে তোমার আমাদেরটা হয় না কেন? আমাদেরটা করি আসেন, কোটি কোটি টাকা লেখি, অবশ্যই করবেন করতে চান? লেখো। ভাই তুই আপনি- তুই নে ভাই। When have I যা ever কিছু- said no? আমি জীবনে এনআইএ কোনো তোর কিছু যা ইচ্ছা তুই দে ভাই। তোর কি আরে আমি লাগবে? দিছি তো, আমি কত ভালো টাইটেল দিছি না, তোর জাফর যদি ইকবালেরটা দিলাম। মুখরোচক কিছু এডিটও করে দেওয়া লাগে, আমি আমরা করে দিব কি, thumbnail-এ। আচ্ছা, এখানে একটা হিয়ার্স এ ক্রেজি আইডিয়া। আমরা কি এক্স্যাক্টলি 2 সেন্সের থাম্বনেইলটা রিক্রিয়েট করতে পারি? এক্স্যাক্টলি ডলার সাইনটা এক্স্যাক্টলি ভাবে থাকবে, জাস্ট
নাফিস আর সাজ্জাদ, এই দুইজনের বদলে আমাদের তিনজনের চেহারা থাকবে। তাহলে নীলকে প্লিজ নিয়ে তো আমরা থাম্বনেল কিছু এডিটর, করতেছি না। হ্যাঁ নীলের বদলে আমরা টাকা ও পয়সা নিয়ে কথা বলতেছি। ও ভাই, ইটস এটা আ থাম্বনেলের কারণে হয় না, আমি আইরনিক। আপনাকে বলি ক্লিয়ারলি এটা টাইটেলের কারণে হয়েছে। ওকে তো আমরা ঠিক আছে, টাইটেলও দিলাম, সমস্যা কি, আমরা হ্যাঁ, তাহলে এক্স্যাক্টলি সেম রেকমেন্ডেশনের ভিডিওটাই দিই। সাথে সাথে এই ভিডিওটা যাবে। 30 বছর প্লিজ বয়সে আপনি, হ্যাঁ 30 বছর বয়সে মাসে এক্স্যাক্টলি ওই ভিডিওটা যেটা, ওটা জাস্ট বয়সটা চেঞ্জ হবে, টাকাটা চেঞ্জ হবে। টাকাটা চেঞ্জ হবে। আচ্ছা কত টাকা দিব বলেন? ওখানে কত আছে ওটার সাথে? ওইখানে অ্যাড মাসিক ফ্রি আয় 7 মনে হয় $3। লাখ 7 লাখ 7 লাখ। আছে ওখানে। 7 লাখ মাসিক, হবে 7 লাখ। আমরা আপনার মাসিক আয় কত এটা বলেন? 17, আমরা 17 করে দিই, না এত না না, হিসাব করে কি আপনার হবে? মাসিক আয়টা বলেন 1 কোটি। শুধু আমারটা কেন হিসাব হচ্ছে, আমরা তো তিনজনটা হিসাব করবো। ও আচ্ছা, সরি আমাদের সরি। বেশি হবে তো, ন্যাচারালি আমাদের বেশি হওয়ার কথা। মাসিকে আমার 1 কোটি না ভাই, 1 কোটি হলে খুবই ভালো হইতো। আমরা মাসে ধরি আমাদের তিনজন মিলে মাসে এত 50 লাখ হবে। হুম। তো 50 লাখ ভালো না, 57 বা 57 লাখ 47। না, একটু অড 50 লাখ নাম্বার, বলতে হ্যাঁ। পারেন। আচ্ছা একটু তাইলে odd আজকের number। ভিডিওর টাইটেল কি? এটাই। হ্যাঁ এক্স্যাক্টলি ওটা, জাস্ট বয়স আর ইয়েছে, যেমন বয়সও কি আমাদের অ্যাভারেজ করা উচিত? আমাদের মধ্যে সবচেয়ে ছোট কে, ওটা দিয়ে দাও। 27, আমাদের সবার মিলে 27 হবে। হ্যাঁ। আচ্ছা 27, মাত্র 27 বছর 27 বয়সে বছর মাসে বয়সে আয়, মাসিক আয় কত? 57 লাখ টাকা। হ্যাঁ 57 লাখ টাকা এইটাই বা জাস্ট টাইটেল হবে, 47। ঠিক আছে? আর কিছু থাকবে না এইখানে। ডান। কিন্তু পরে ভিতরে ঢুকে যে দেখবে যে এগুলো কিছু কথা নাই, কিছু যায় আসে না। এই কিছু যে যায় আসে না, শেষে ওর আসে তারা experience। এনায়েত রিভিউটা করবে কি আমাকে বলো, সাবস্ক্রাইব করবে না তাই তো? অলরেডি করতেছে না। আচ্ছা তাইলে এটা এক্সপেরিমেন্ট করি, এটা ঠিক আছে, দেখা ওকে, যাক ডান। এটা কি হয়। মানুষজন আই আসলে এম লাভিং গালিটা দিস দিবে, আইডিয়া, লাভিং দিস আল্লাহ আইডিয়া। চিন্তা গালি করতেছি। দিবে তাই তো, অ্যাজ ইফ দেয় না। দেন অলরেডি, হ্যাঁ। আচ্ছা থ্যাংক ইউ সো মাচ গাইজ, রিয়েলি অ্যাপ্রিশিয়েট অনেক- আপনারা এতক্ষণ ধরে ছিলেন। আপনাদের কোনো সাজেশন থাকলে প্লিজ আপনারা ট্রাইনিমাল পডকাস্টে যে ফেসবুক গ্রুপ আছে সেখানে আলাপ আলোচনায় জয়েন করতে পারেন। পারলে এনআইতের কমেন্টে যে জানাইলে নতুন তো আমাদের এনায়েত জানাবে। আমি কই জানাই, আল্লাহ আজব। এনআইতের যদি কোনো ছবি পান এনআইতের মতো দেখতে, পারলে ছবিটা না শেয়ার করলে ভালো, তার নিখিল বঙ্গ গরু খোঁজা গ্রুপে দিতে আরে পারেন। আরে ইয়ে কি হইছে, ওই দিন আজকে দেখি আমার নিজের অ্যাকচুয়াল ছবি ইয়া করে সবাই পোস্ট দিতেছে এনআইতে পারছে, আমি দেখি আরে ভাই এটা তো আমি আসলে। আইডেন্টিটি থেফট ইজ নট এ আরে জোক। আরো ইদানিং মানুষজন মানে হচ্ছে যে আগে তো হইতোই, মানুষজন তাকাইলে আমার দিকে 5 মিনিট ধরে ভাবে যে এটাই আসলে এনায়েত চৌধুরী কিনা। আর আমি খালি তাকা দেখি, আচ্ছা সে কি ভাবতেছে, মানে আগে এত হইতো না, এখন হইতেছে। এত ওকে, মানুষ। ভালো থাকেন সবাই, প্লিজ সাবস্ক্রাইব, আর হ্যাঁ আগামী সপ্তাহে হয়তো দেখা হবে। আর আজকের এই পডকাস্ট তো, মজা হইছে। আমি আচ্ছা টাইটেল আজকে ভাইব ভালো ছিল। এটা দিব আসলে সিরিয়াসলি, কি? হ্যাঁ এটাই দিব, এক্সপেরিমেন্ট করবেন? অবশ্যই। হ্যাঁ, হারানো কি আছে? আমরা আজকে যে আলাপ করলাম আপনাদের সামনে, এই যে প্রেডিকশন হ্যাঁ হ্যাঁ ডেডলাইন গাইস, সবকিছু টাকা টাকা দিয়ে। ট্রান্সপারেন্সি। যদি এটা কাজ করে তাহলে আপনারাও জানেন আপনাদের সব ভিডিও টাইটেল আর থাম্বনেল কি দিতে হবে। আমরা হঠাৎ দেবো সব ভিডিও টাইটেল আর থাম্বনেল এটা। সব এটা থাকবে। আচ্ছা ঠিক আছে ভাই, ওকে, ভালো থাকেন। বাই বাই টাটা। গাইস, টেক টাটা। কেয়ার।